সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের সপ্তম ক্লাস, পার্টিসিপেন্ট মাত্র 16 জন। যতটা এক্সপেক্ট করছিলাম ততটা নাই। ওকে, সমস্যা নাই। আমরা দেখি যে প্রথম ক্লাসে আমাদের কেমন ছিল পার্টিসিপেন্ট। ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের বেস হচ্ছে 275 স্টুডেন্ট, দেখতে পাচ্ছি 117 জন, 110 জন মতো ধরি। এখানে আমরা অ্যাডমিনের যারা কয়েকজন আছে এগুলো বাদ দিয়ে 110 জন ধরলো, মাত্র 17 জন পার্টিসিপেন্ট 117 জনের মধ্যে। সো কিছু করার নাই, এদেরকে ডেকে ডেকে তো আর ক্লাস করানো যাবে না। আচ্ছা, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ক্লাস শুরু করার আগে? কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, কোয়েশ্চেন নিয়েই আমরা ক্লাস সামনের দিকে যাব। কারো কোনো কোয়েশ্চেন্স নাই দেখতে পাচ্ছি। ওকে, কোয়েশ্চেন্স না থাকলে ভালো, ডিরেক্টলি ক্লাসে চলে যেতে পারতেছি। আচ্ছা, সো আমি একটু মডিউলটা ওপেন করে দেখার চেষ্টা করি। আজকে সপ্তম ক্লাসে আমরা কতটুকুতেই, গত ক্লাসে কতটুকুতে আটকেছিলাম ততটুকু দেখে আমরা ক্লাস শেষ করব। এটা করতে কি আসলো? আমাকে একটু কেউ জানাবেন যে আমরা গত ক্লাসে দেখা শেষ করেছিলাম কিনা, কন্টেন্ট রাইটিং সিস্টেমটা আমরা দেখে ফেলেছিলাম কিনা গত ক্লাসে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? গত ক্লাসে কে জি ছিলেন? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমরা গত ক্লাসে কি কন্টেন্ট রাইটিং সিস্টেমটা পুরোটা দেখে ফেলছিলাম, কীভাবে কন্টেন্ট রাইট করতে হয়? কেউ কি ছিলেন না গত ক্লাসে? জি জি স্যার। স্যার, আমরা আমরা ছিলাম স্যার। কন্টেন্ট রাইটিং স্যার পুরোটা হয় নাই স্যার, অনেকটা দেখায় স্যার, কিভাবে দেখতে হয় কতটুকু দেখাইছি? পরের একটু আলোচনা করছিলেন স্যার, পরবর্তীতে পরের ক্লাসে আবার এটা পুরোটা কিছু আপনার কথা তো বোঝা যাচ্ছে না ভালো করে। অন্য কেউ একজন বলেন তো আমরা কতটুকু করেছিলাম। স্যার, আপনি শেষ দেখাচ্ছিলেন যে ডিরেক্ট লেখা কিভাবে কপি করে ওইটা দেখাচ্ছিলেন। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্ট রাইটিং সিস্টেমটা লিখতে পারি নাই, কোনো একটা প্ল্যাটফর্মে যে লিখতে হয় সেটা এটা করতে পারি না, তাই তো? জি স্যার। ওকে, আপনারা ক্লাস 6-এর ভিডিও দেখছেন? টিউটোরিয়ালটা দেখছেন? রেকর্ডিংটা না, টিউটোরিয়ালটা কেউ কেউ দেখছেন? কেউ দেখেন নাই? ক্লাস 6-এর টিউটোরিয়ালে ব্লগ পোস্ট কীভাবে করতে হয়, এখন ই কমার্স ডেটা এন্ট্রি কীভাবে করতে হয়, এই দুইটা খুব বিশদ, খুব সুন্দর করে আলোচনা করা আছে। আপনারা এই দুইটা ওখান থেকে ক্লাস টিউটোরিয়াল 6 ষষ্ঠ ক্লাসে যেটা টিউটোরিয়াল আছে, আমি আবার বলছি টিউটোরিয়াল, রেকর্ডিং না। যেটা ক্লাস হয়েছে সেটা রেকর্ডিং না, টিউটোরিয়ালে কিন্তু এগুলো আছে। ব্লগ পোস্টিং কীভাবে করতে হবে, ই কমার্স ডাটা এন্ট্রি কীভাবে করতে হবে। তো আজকে আমরা আর্টিকেল রাইটিং সিস্টেম দেখব, প্লাগারিজম চেকার দেখব, আর্টিকেল রিরাইটিং দেখব এবং কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখব। লিড জেনারেশন কি সেটার বিস্তারিত আলোচনা করব। অনলাইন আর্টিকেল রাইটিং, এটা হচ্ছে এটা। আর ইমেল কালেকশনের যে একটা টুল কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে লিঙ্কডইন থেকে কীভাবে ইমেল কালেকশন করতে হয় কেন্দ্র দিয়ে, সেটা দেখেছি। গুগল ফর্ম কীভাবে ব্যবহার করতে হয়, গুগল ফর্মের মাধ্যমে কীভাবে ইমেল কালেকশন করতে হয়, কীভাবে ইনফরমেশন কালেক্ট করতে হয়, সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। সো আমরা কন্টেন্ট রাইটিং সিস্টেমটা দেখার চেষ্টা করি। কন্টেন্ট যদি রাইট করতে হয় আপনাকে অবশ্যই একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। সো বায়ার আপনাকে যখন কন্টেন্ট রাইটিং করার জন্য বলবে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর, তখন আপনার কাছ থেকে অবশ্যই কী থাকতে হবে, না আপনার কাছে তো অবশ্যই থাকতে হবে না, তখন বায়ারেই তাদের ওয়েবসাইটের ইয়ে আপনাকে দিবে, অ্যাক্সেস আপনাকে দিবে। হয় ওয়েবসাইট, না হয় ব্লগ সাইট, যাই হোক না কেন ওটার অ্যাক্সেস আপনাকে দিবে। হয় আপনাকে একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে, নাহলে তাদের অ্যাকাউন্ট থেকে আপনাকে করতে দিবে। আর না হলে এমনও হতে পারে যে বায়ার বললো যে আমাকে কন্টেন্টটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অথবা গুগল ডক্সে আমাকে লিখে দেন, আমি পরে আমার মতো করে আমি আমার ইয়াতে আপলোড করে দিব, ব্লগ সাইটে বা ওয়েবসাইটে আপলোড করে দিব। তো এরকমও হতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে আসলে বায়ার কীভাবে চায়। তো এখন কথা হচ্ছে যে বায়ার যদি কখনো বলে যে আমাকে বায়ারের প্ল্যাটফর্মে আমাকেই নিজেকে লিখতে হবে, আমাকে নিজেকেই পোস্ট করতে হবে, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমাদের একটা প্র্যাকটিক্যাল একটা ওয়েবসাইটে কাজ করে প্র্যাকটিস করতে হবে। তো ওখানে যদি আমরা কাজ নাই করি, প্র্যাকটিক্যালি কাজ না করি, তাহলে আমরা কাজটা দিলে ডিরেক্টলি বুঝতে পারবো না। সেজন্য আমরা একটা ডেমি একটা ওয়েবসাইট আমরা বানিয়ে রেখেছি, যেই ওয়েবসাইট আমরা লেখার চেষ্টা করবো। তো ডেমি একটা ওয়েবসাইট যদি আমরা দেখি, আমরা দেখেন প্রথম আলো নিউজ সাইট আমরা সবাই দেখেছি অনলাইন। টিউটোরিয়ালটা অবশ্যই গ্রুপে আছে, এটা তো রিসেন্টলি পোস্ট করা, এটা তো আর ডিলিট হয়ে যাবে, এটা তো আর ইয়ে হবে না। যে ক্লাস টিউটোরিয়াল যেটা রিসেন্টলি পোস্ট করা, দেখেন ক্লাস 6-এর টিউটোরিয়াল কি দিই নাই? আমি চেষ্টা, ওই যে এটা ক্লাস 5,
ক্লাস 5, ও ক্লাস 6 এর টিউটোরিয়াল তো দিই নাই মনে হচ্ছে। জি স্যার, টিউটোরিয়াল দেন নাই, ওটার পাওয়া যায় না তো গ্রুপে। আপনার ইউটিউব চ্যানেলে ঢুকছিলাম, পাই না ওইটা। না না, টিউটোরিয়াল তো ইউটিউব চ্যানেলে পাবেন না, ইউটিউব চ্যানেল তো এটা তো অন্য চ্যানেল, ওইটা তো আমাদের অফিসিয়াল একটা চ্যানেল। আচ্ছা আমি ক্লাস শেষ করে এটা দিয়ে দিচ্ছি, যদি না দিই একটু মেসেঞ্জারে একটু কেউ বলবেন যে এটা দেওয়া হয়নি, আমি তাহলে এটা দিয়ে দিব, ক্লাস শেষ করে এটা দিয়ে দিব। এটা আমি দেখেন রেকর্ডিং দিয়ে দিয়েছি এবং সব ধরনের মেটেরিয়ালস দিয়ে দিচ্ছি। লিঙ্কডইনের যে একটা করাতে হয় এটাও তো দিই নাই মনে হয়। না, একটা ইমেল কালেকশন টুলসে দিব বলছিলাম, সেটাও দেওয়া হয়নি। আপনারা তো গ্রুপেও তেমন একটা অ্যাক্টিভ না, কেউ একটু জানতেও চান না, যেগুলো দিব বলেই আপনারা প্র্যাকটিস করেন না, মূলত সমস্যা হচ্ছে এখানে। কেউ কেউ ক্লাস করে না, আর যারা ক্লাস করে তারা অ্যাক্টিভ না। তো এইভাবে হলে তো ভাই এইখানে সার্ভাইভ করা যাবে না, ফ্রিল্যান্সিংয়ে সার্ভাইভ করা যাবে না, অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আমি ইদানিং একটু সময় দিচ্ছি অনলাইনে যে একটু কাজ পাওয়ার জন্য, যেই টাইমটা দিচ্ছি এটা খুবই কম টাইম, তারপরেও আমার কাজ আসতেছে না। তো আমি চিন্তা করতেছি নাকি অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কাজ অনেক কষ্ট, অনেক টাফ কাজ পাওয়া, যেহেতু আমার অ্যাকাউন্টে বাদ দিয়ে ফেলেছিলাম, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অনেক বছর ধরে। জি স্যার, দিয়েছেন। দিয়েছেন মানে কি বলতেছেন? ওইহি মোল্লা বলছেন দিয়েছি, কি দিয়েছি? ওসমান গনি স্যার আবার কি জিজ্ঞেস করতে চান এতক্ষণ পরে বলেন। স্যার ফেসবুক যে গ্রুপটা আছে ডাটা এন্ট্রি স্যার, ওটাতে হ্যাঁ, শুধু লাস্ট যে ক্লাস 6 এর ভিডিওটা বাদে আর কোনো কিছু স্যার আমরা মেম্বাররা দেখতে পারছি না। লাস্ট ক্লাস, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এইখানে যা যা লাগবে আমি আস্তে আস্তে সব পোস্ট করব, আমাকে একটু সময় দিতে হবে। আমার অনেকগুলো বেসের এরকম হয়েছে, অনেকগুলো বেস বলতে বলতে কি আমার এই পর্যন্ত প্রায় 40-45 যতগুলো বেস ছিল সবগুলো বেস এরকম হয়েছে। আমি সবগুলোকে নতুন করে আপডেট করতেছি, আস্তে 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 সব কিছু করতেছি। তো আপনার যদি ক্লাস রেকর্ডিং লাগে আপাতত আপনারা কী করবেন, রেকর্ডিংটা হলে টিউটোরিয়াল হলে আমি আবার নতুন করে দিব। যদি রেকর্ডিংটা হয় আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট থেকেই তো আপনাদের নামে প্লে লিস্ট করা আছে, 275তম বেসের প্লে লিস্ট করা আছে, ওখান থেকে আমাদের সবগুলো রেকর্ডিং আপনারা পাবেন। কিন্তু টিউটোরিয়ালগুলো আমি আবার আপলোড করতে হবে না, তাছাড়া আপনারা পাবেন না। যেমন মনে করেন এইটাও আপনারা দেখতে পাবেন যে পেওনিয়ারের যে অ্যাকাউন্ট করতে বলছে, সেটা আপনারা দেখতে পাবেন। এটা আমিও দেখতে পাচ্ছি না, দেখেন এই অ্যাকাউন্টটা আমার হ্যাক করা হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমার নামটা আসতেছে না, দেখেন আমার আইডি আসতেছে না, ঠিক আছে। সো এগুলো আমি আবার রিপোস্ট করবো, কোনো সমস্যা নেই। রেকর্ডিংগুলো আপাতত আপনারা আমার চ্যানেল থেকে ওই যে প্লে লিস্টে গিয়ে ওখান থেকে দেখে নেবেন। জি স্যার, রেকর্ডিং চেয়ে সব দেখছি, বাট কোনো টিউটোরিয়াল নাই, টিউটোরিয়াল গুলা নাই। টিউটোরিয়ালগুলো আমি আপলোড করে দিব, সমস্যা নেই, শুরু থেকে শেষ পর্যন্ত একদম সবগুলো আমি আপলোড করে দিব আবার নতুন করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে চলে যাই। সো এই দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর একটা নিউজ সাইট, এগুলো হচ্ছে এক একটা আর্টিকেল বা এক একটা কি কন্টেন্ট। তো এইভাবে যদি আমাদের কন্টেন্ট লিখতে হয়, এইভাবে যদি আমাদের কন্টেন্ট লিখতে হয়, তখন আমাদের প্রথম আলো নিউজ পেপার এই জায়গায় গিয়ে আমরা কিন্তু লিখতে পারবো না, কারণ এখানে আমাদের অ্যাক্সেস নাই। তো আমাদের অ্যাক্সেস যেহেতু এখানে নাই, বায়ার যদি প্রথম আলোর যদি কোনো একজন রিপোর্টার যদি আপনাকে বলে, বা প্রথম আলোর সিইও যদি বলে আপনাকে এখানে আর্টিকেল লিখে শুরু করেন, তখন তারা আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, অথবা তাদের অন্য কারো অ্যাকাউন্ট থেকে একটা বা আপনার ইমেলে একটা অ্যাক্সেস দিয়ে দিবে। তো এইভাবে আপনি লিখতে পারবেন। এখন বায়ার যদি আপনাকে লিখতে বলে, তখন আপনাকে বায়ারের সাইডে লিখতে হবে। তো সেক্ষেত্রে বায়ারের সাইডে যদি আপনি লিখেন, এই যে প্রথম আলো যে ওয়েবসাইটটা বানিয়েছে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা সিএমএস, এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসকে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এখান থেকে যাবতীয় কন্টেন্টগুলো ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার দিয়ে, এই ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে ওয়েবসাইটগুলো বানানো হয়। যাবতীয় না, এখানে কোডিং করে বানানো হয়, এখানে প্রোগ্রামিং করে বানানো হয়, তবে ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস দিয়ে। তো ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস দিয়ে বলেই আমরা ম্যাক্সিমাম আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা প্র্যাকটিস করে দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের একটা ডেমি একটা ওয়েবসাইট আছে, যেটা আমরা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য বানিয়েছি। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে কি দেখেন, ডিজিটালিটি নিউজ, ডিজিটালিটি এই দেখেন ডিজিটালিটি ইনস্টিটিউট একটা নিউজ একটা ওয়েবসাইট আমরা বানিয়ে রেখেছি। তো এইখানে যদি এইখানে দেখেন সবগুলো কন্টেন্ট আমাদের বিভিন্ন ট্রেনাররা লিখেছেন, আমি লিখেছি, এবং দেখেন বিভিন্ন বেস রেস্টুরেন্ট লিখেছেন আফসানা হোসেন। এই দেখেন এখানে বিভিন্ন আইডিয়া আছে, ওয়াই নিড প্ল্যান্টস ইন ইউর হোম। আচ্ছা, এখানে বিভিন্ন স্টুডেন্টরা লিখতেছে। এখানে যে আফসানা হোসেন নামে দেখতেছেন, এটা কিন্তু একজন ব্যক্তি না, এটা হচ্ছে কি আমাদের একটা ডেমি একটা আইডি আছে। আপনারা এখানে আইডি ক্রিয়েট করার চেষ্টা করবেন। যদি আইডি কোনো কারণে ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে এখানে তো আপনাদের আইডি থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ডেমি একটা অ্যাকাউন্ট দিয়ে দিলে, আইডি দিয়ে দিলে, সেটা দিয়েও আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। যখন বায়ার দিবে, তখন বায়ারের কিসে ওয়েবসাইট আপনারা ডিরেক্টলি লিখতে পারবেন। তো এইখানে যদি আমি লিখতে চাই, তখন আমাদেরকে কীভাবে লিখতে হবে, তখন আমরা এই ওয়েবসাইটের ভিজিটর ভিউ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিজিটর হিসেবে ঢুকতে পারবেন। আরেকটা লিঙ্ক দিব, এই লিঙ্কেরই
এই ওয়েবসাইটের একটা লিঙ্ক দিব যেখানে আপনি রেজিস্টার করে ঢোকার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে লিঙ্কের শেষে এখন যে লিঙ্কটা দিচ্ছি সেটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। এই লিঙ্কের শেষে আপনি একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আপনি এখানে ডাব্লিউ লিখবেন, পি লিখবেন, হাইপেন দিয়ে অ্যাডমিন লিখবেন, লেখা লাগবেন। আমারটা পুরোটা চলে আসছে, আপনারা এইভাবে লিখবেন। তো এইভাবে লিখে আমি এটাতে কপি করে আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে, এখানে এন্টার করার সাথে সাথে আমি দুইটা দিচ্ছি, একটা হচ্ছে ভিজিটর ভিউ আর একটা হচ্ছে কি আপনার এআর ভিউ, ড্যাশবোর্ডের ভিউ, এডিটরের ভিউ। ঠিক আছে? আচ্ছা, এখন মনে হয় শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। আচ্ছা, জি তো স্যার। কারেন্ট না, ওয়াইফাই চলে গেছিলো হঠাৎ করে। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, তো দেখেন আমি এখানে দুইটা লিঙ্ক দিয়েছি, আগের লিঙ্কগুলো আপনারা পেয়েছেন, দুইটা লিঙ্কে পেয়েছেন। দেখেন, একটা লিঙ্ক হচ্ছে আপনারা ভিজিটর হিসেবে এখানে ভিউ করতে পারবেন, এখানে যা যা লিখে আছে সবগুলো দেখতে পারবেন। আরেকটা হচ্ছে কি আপনারা এখানে এডিটর হিসেবে ঢুকবেন। তো এডিটর হিসেবে ঢুকলে এখানে এই লিঙ্কের পিছনে শেষের দিকে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন দিয়ে যখন আপনি এন্টারে ক্লিক করবেন তখন এখানে আপনার এখানে এই অপশনটা চলে আসবে। এখানে যখন এই অপশনটা চলে আসবে তখন আপনারা এখানে লিখবেন অ্যাডমিন, অ্যাডমিন, দুই জায়গায় অ্যাডমিন এবং অ্যাডমিন লিখবেন। এটা হচ্ছে কি একটা প্রাইমারি অ্যাক্সেস। তো এটা লেখার পরে এইটাই হচ্ছে মেইন অ্যাক্সেস, এখানে ওয়েবসাইটে লেখার জন্য এটাই মেইন অ্যাক্সেস। তখন আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে ইউজার নেম দেবেন, এখানে ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করলে আপনার মেইলে একটা মেইল যাবে। এটা যেহেতু ডেমি ওয়েবসাইট, এটা মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু প্রবলেম হয়, বাকিগুলো সব ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু প্রবলেম হয়। যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন সামহাউ, দেন আপনারা যেটা করবেন সেটা আপনাদেরকে আমি একটা কি দিয়ে দিচ্ছি, একটা ডেমি একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। সেই অ্যাকাউন্টটা হচ্ছে কি এই যে, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন পাসওয়ার্ড সহ স্ক্রিনশট নিয়ে নেন। যদি এখানে যদি আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, সেক্ষেত্রে কেউ একজন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে এটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে? তো আমি এটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি কি করব, আমার কাছে অ্যাডমিনের অ্যাক্সেস আছে, আমি অ্যাডমিন নিয়ে ঢুকতেছি। ঠিক আছে, আমি অ্যাডমিন হয়ে ঢুকতেছি। তো এখানে ঢুকলে কিভাবে দেখা যাবে সেটা দেখেন। আপনারা যখন এখানে ওই যে আইডিটা দিয়েছে সেই আইডি দিয়ে যখন আপনারা এখানে লগ ইন করবেন তখন আপনারা এইভাবে দেখতে পাবেন, এইভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো আপনাদের এত কিছুর অ্যাক্সেস থাকবে না, যেহেতু এটা একটা হচ্ছে কি শুধুমাত্র এডিটরের একটা প্যানেল। আপনাদের অ্যাক্সেস যেটা দিয়েছে সেটা, আমারটা হচ্ছে পুরো অ্যাডমিনের প্যানেল অ্যাক্সেস। তো সেক্ষেত্রে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা আপনারা অনেকটা দেখতে পারবেন না। আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে কি পোস্টে ক্লিক করবেন, এখানে অল পোস্টে ক্লিক করবেন। তো অল পোস্টে ক্লিক করলে এইখানে এসে আপনারা একটা আর্টিকেল লিখবেন। তো সেই ক্ষেত্রে আজকে আমি একটা আর্টিকেল কীভাবে লিখতে হয়, আর্টিকেলটা লিখতে গেলে কী কী আমাদের ফোকাস করতে হয় সেগুলো দেখার চেষ্টা করব। তো আমি এখানে একটা আর্টিকেল কপি করব। তো আমরা দেখেন, আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা যদি এখানে যারা আছি আমরা ম্যাক্সিমামই আর্টিকেল যদি বায়ার যদি বলে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর আমাদেরকে 2500-3000 ওয়ার্ডে যদি একটা আর্টিকেল লিখতে দিতে বলে, আমাদের ম্যাক্সিমাম আমরা পারবো না। আপনারা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই পারবেন। টু বি ভেরি অনেস্ট, একেবারেই সৎভাবে বলতে গেলে আমি নিজেই 2500-3000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আর্টিকেল কীভাবে লিখবো? তো আর্টিকেল যদি আমরা লিখতে না পারি, আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদেরকে প্রত্যেকটা সেমিস্টারে যতগুলো সাবজেক্ট ছিল ততগুলো সাবজেক্টের আমাদের অ্যাসাইনমেন্ট দিতে হয়েছে 1500 থেকে 2000 ওয়ার্ডের। তো আমরা কি এগুলো পারতাম? আমরা কি করছি, ওয়েবসাইট থেকে যেই টপিকটা আমাকে দিয়েছে সেই টপিকের উপর হাজার হাজার আর্টিকেল আগে থেকেই লেখা আছে। তো ওখান থেকে আমরা এই আর্টিকেল থেকে ইন্ট্রোডাকশন কপি করেছি, সেই আর্টিকেল থেকে মাঝখানের বডি কিছুটা কপি করেছি, ওই আর্টিকেল থেকে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স কপি করেছি, ওই থেকে আরেকটা আর্টিকেল থেকে আমরা কিছু অন্য কিছু কপি করেছি, এভাবে কনক্লুশন কপি করেছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটার পুরা মানে আর্টিকেলটার বিভিন্ন কিছু এক এক জায়গা থেকে কপি করেছি, আবার কিছু কিছু আমরা লিখেছি। তো এই বিভিন্ন জায়গা থেকে আপনি হুবহু কোনো একটা ওয়েবসাইট থেকে, কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, কোনো একটা সেকেন্ডারি সোর্স থেকে আপনি ডাটা হুবহু কপি করতে পারবেন না। আপনাকে বিভিন্ন জায়গা থেকে চেঞ্জ করে এখান থেকে এতটুকু, ওখান থেকে এতটুকু এভাবে কপি করে এনে দেন আপনাকে এটাকে লিখতে হবে, লিখে একত্র করতে হবে। একত্র করার পর আপনাকে এটা আবার প্লাগারিজম চেক করতে হবে, কত পার্সেন্ট এটার কপি আছে। বায়ার আপনার কাছ থেকে সর্বোচ্চ একদম ম্যাক্সিমাম নেবে হচ্ছে কি 5% কপি করা ইস্যু আর্টিকেল বা কন্টেন্ট। এর বাইরে 1% বেশি হলো বায়ার আপনার কাছ থেকে নেবে না। কারণ যেই আর্টিকেলগুলো আপনি কপি করে লিখতেছেন সেটা কেউ না কেউ আগে যদি তার ওয়েবসাইটে দিয়ে থাকে,
তো সেম আর্টিকেলটা যদি আপনি বায়ারকে দেন তাহলে বায়ারের যখন তার ওয়েবসাইটে করবে এটাকে কন্টেন্টটা পাবলিশ করবে তখন তার এখানে কপিরাইট ইস্যু আসবে। তখন কপিরাইট ইস্যু আসলে বায়ারের অ্যাকাউন্টের সমস্যা হয়ে যাবে বা ওয়েবসাইটের সমস্যা হয়ে যাবে। তখন এই ধরনের কোনো কপিরাইট করা কন্টেন্ট বা আর্টিকেল বায়ার নেবে না। তো সেক্ষেত্রে আপনাকে দেওয়ার আগেই আপনি তো পোস্ট করলে দেখতেই পাবেন যে এখানে কপিরাইট ইস্যু থাকবে, কিন্তু যদি আপনি দেখতে পান প্লাগারিজম চেক করে দেখতে পান যে এখানে কপিরাইট ইস্যু আছে, সেক্ষেত্রে এটা না দেওয়া ভালো। এবং কপিরাইট ইস্যু যদি থেকে থাকে তখন আপনাকে যেটা করতে হবে এটা আর্টিকেলটা রিরাইট করতে হবে। এখানে একটা আরেকটা অপশন আছে দেখেন আমাদের এই যে আর্টিকেল রিরাইট, মানে পুনরায় আপনাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে একটা আর্টিকেল আপনি বিভিন্ন জায়গা থেকে কপি করেছেন, কপি করে পুরাটাকে সিকোয়েন্সিয়ালি সাজিয়েছেন, কোনটার পর কোনটা হবে কোনটার পর কোনটা হবে এটা আপনি খুব ভালোভাবে সাজিয়েছেন এবং এখানে ইমেজ দিয়েছেন, ঠিক আছে। এবার যদি এটাকে রিরাইট করতে তখন আপনি কীভাবে রিরাইট করবেন? রিরাইট করার সিস্টেমটা হচ্ছে কি প্রত্যেকটা সেন্টেন্সটাকে একটু করে এলোমেলো করে দেওয়া, উলট পালট করে দেওয়া। যেমন আমি ভাত খাই, এটা একটা সুন্দর একটা সেন্টেন্স, এটা মনে করেন শেক্সপিয়র লিখেছে কথাটা বা নিউটন লিখেছে আমি ভাত খাই। তো আপনি যদি এটাকে একটু চেঞ্জ করে দিতে চান, বাংলায় যদি চেঞ্জ করতে চান, ইংলিশ বাদ দেন, ইংলিশটা আমরা পরে কীভাবে করবো সেটা আমরা দেখার চেষ্টা করবো। বাংলায় যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান তখন আপনি আমি ভাত খাই এই কথাটাকে কীভাবে চেঞ্জ করবেন কপিরাইট ইস্যু না থাকার মতো? তখন মনে করেন আপনি লিখবেন যে আমাকে দ্বারা ভাত খাওয়া হয়, বা আমি প্লেটে করে ভাত খাওয়া হয়, আমি ডাইনিং টেবিলে বসে ভাত খাই, বা আমি দুপুরে ভাত খাই। এইভাবে যখন একটু একটু চেঞ্জ করে দেবেন প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা সেন্টেন্সে যখন একটু একটু করে চেঞ্জ করে দেবেন তাহলে সেখানে আর কারো কপিরাইটের ক্লেম থাকবে না। কপিরাইটের আপনি এই আর্টিকেলটা পোস্ট করলে কপিরাইটের কোনো থাকবে না। তো সেই ক্ষেত্রে যেমন মনে করেন যে বলা হচ্ছে যে একটা লাইন হচ্ছে কি স্যামসাং মোবাইল ইজ দ্য বেস্ট মোবাইল ইন দ্য ওয়ার্ল্ড, এইভাবে একটা কথা আছে, বেস্ট বলে কথা আছে। তো আপনি আইফোন বলতে পারেন যে আইফোন ইজ দ্য বেস্ট মোবাইল ফোন ইন দ্য ওয়ার্ল্ড, এভাবে যদি একটা থাকে তো বেস্ট যেটা আছে আপনি যেটাকে বেস্টটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে গুড করতে পারবেন, বেটার করতে পারেন। এইভাবে যখন একটু একটু করে যখন চেঞ্জ করে দিবেন বা এক্সিলেন্ট বলতে পারেন, কোনো একটা যখন চেঞ্জ করে দিবেন সেই ক্ষেত্রে আপনার এখানে অন্যজনের কপিরাইট ইস্যু থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এগুলো দেখার চেষ্টা করবো কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে আর্টিকেলটা রিরাইট করতে হয়, এগুলো আমরা আজকে দেখার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমি এইগুলো যাতে চেঞ্জ করতে কষ্ট না হয়, তো আর্টিকেল আমরা বাংলাদেশি হিসেবে আমাদের বেস্ট ওয়ে হবে আর্টিকেলটা লেখার, সেটা হচ্ছে কি বাংলায় আমরা লিখব। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বাংলায় কালেক্ট করব এবং বাংলাটাকে আমরা ইংলিশে কনভার্ট করব। ইংলিশটাকে আবার আমরা গ্রামাটিক্যাল একটা সফটওয়্যার আছে, গ্রামারলি নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে আবার এটাকে গ্রামাটিক্যাল কোনো রুলস ভুল আছে কিনা সেগুলো চেক করব। দেন এটাকে আমরা পোস্ট করলে এখানে কপিরাইট ইস্যু কম থাকবে। প্রথমে আমি বাংলা কালেক্ট করব, বাংলার মধ্যে একই আর্টিকেল থেকে সবগুলো কালেক্ট করবো না, এখান থেকে একটু কালেক্ট করবো, ওখান থেকে একটু কালেক্ট করবো, এখান থেকে একটু কালেক্ট করবো, এখান থেকে একটু কালেক্ট করবো। এভাবে করতে করতে যখন কয়েকটা জায়গা থেকে যখন আমি কপিরাইট আনবো, এর মধ্যে প্রত্যেকটা প্যারাতে যখন আমি আননেসেসারি কোনো ওয়ার্ড থাকলে আননেসেসারি কোনো লাইন থাকলে সেগুলো যদি আমি একটা একটা ডিলিট করে দিই তাহলে আমার কাছে এখানে আর কপিরাইট ইস্যু থাকবে না। তারপরেও যদি আমি প্লাগারিজম চেক করার পর যদি কোনো কপিরাইট ক্লেম পাই সেটাকে আমরা রিরাইট করতে হবে। আমাদেরকে রিরাইট করতে হবে, কীভাবে রিরাইট করতে হবে সেটা আমরা দেখাবো। সেক্ষেত্রে দেখেন আমি প্রথম আলো থেকে অথবা কোনো একটা কী নিয়ে, যেমন মনে করেন এখনকার সয়াবিন তেল নিয়ে খুব বেশি ভাইরাল একটা টপিক আসছে। তো আমি যদি একটু সয়াবিন তেল নিয়ে যদি একটা আর্টিকেল লেখার চেষ্টা করি, সয়াবিন তেল নিয়ে কোনো আর্টিকেল পাবো কিনা দেখি। আমি একটা সয়াবিন তেল লিখে এখানে, এই দেখেন সয়াবিন তেলের দাম, এইটা নিয়ে যদি আমি কোনো আর্টিকেল পড়ার চেষ্টা করি, দেখি এখানে কোনো আর্টিকেল এই পর্যন্ত কেউ লিখেছে কিনা। দেখেন এখানে অনেকগুলো আর্টিকেল আছে যে সরকারের হুঁশিয়ারির পর কমছে ভোজ্য তেলের দাম। তো এখানে দেখেন সয়াবিন তেলের বাড়তি দাম নিয়ে 15 দিনের 120 টাকা। দেখেন এখানে সয়াবিন তেলের লিটার এইভাবে, এটা প্রথম আলো, এটা আমরা নিব না, নিতে পারি সমস্যা নেই। দেখেন সয়াবিন তেলের দাম বেশি নিলে এতদিন কলে জানানোর পরামর্শ, আচ্ছা এটা আমরা নিব না, সয়াবিন তেলের লিটার বাড়লো এত। তো আমাদের মূল টপিকটা হচ্ছে কি সয়াবিন তেল, ঠিক আছে। অথবা আমরা এই একটা হচ্ছে কি টপিক, এই টপিকটা হচ্ছে আমরা যদি ভালো কোনো টপিক পাই, এই যে দেখেন এটা একটা আর্টিকেল খুব সুন্দর করে লেখা এখানে আছে, ঠিক আছে। এই আর্টিকেলটাকে মনে করেন আমরা ইয়ার হিসাবে নিলাম, আমাদের বায়ারের একটা কাজ হিসাবে নিলাম। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখিয়েছি ডাটা স্ক্রেপিং, ওয়েব স্ক্রেপিং এবং স্ক্রেপার এই পার্সার দিয়ে এখান থেকে লেখাগুলো কীভাবে কপি করতে এগুলো আমরা দেখেছি। আজকে আমি এই স্ক্রেপার পার্সার দিয়ে এগুলো কপি নেওয়ার চেষ্টা করব, লেখাগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমি স্ক্রেপার পার্সার দিয়ে নিব না, স্ক্রেপার পার্সার দিয়ে একটু নিলে দেরি হয়ে যায়, আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করার জন্য এই লেখাগুলোকে নিয়ে ফেলবো। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এটাকে বাংলাটাকে যদি কপি করতে চাই, আমার প্রথম হেডলাইন হচ্ছে এটা, সয়াবিন তেলের বাড়তি দাম নিয়ে 15 দিনে 1000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চিন্তা করছেন মাঝখান দিয়ে মজাটা কে মেরে ফেলছে। এদিকে আমরা কষ্টে আছি,
যারা বিক্রি করতেছে তারা একটু মজা লুটে নিচ্ছে, মাঝখানে সরকার পক্ষ 1,000 টাকা হাতিয়ে নিয়েছে। বাহ, দেশ তো খুব ভালোই চলতেছে। যাই হোক, দেখেন আমরা এই আর্টিকেলটা লেখার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমি প্রথমে বাংলাগুলোকে কপি করে ফেলবো। তো আমি যদিও বিভিন্ন জায়গা থেকে কপি করার বলতেছি, এখন তো আমার কাছে এই সময় থাকবে না যে বিভিন্ন জায়গা থেকে আমাকে কপি করতে হচ্ছে। সেম টপিক নিয়ে আপনি বিভিন্ন কয়েকটা ট্যাব এখানে ওপেন করে রাখবেন, এখানে পরে পরে দেখবেন। দেখেন, একটা আর্টিকেল লিখতে কিন্তু আপনাকে মিনিমাম 5 দিন, মিনিমাম 10 দিন, 15 দিন এভাবে করে সময় নিতে হবে। যেমন আমাদেরকে জন্য, আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, আমাকে এক এক সেমিস্টারে এক একটা সাবজেক্টে আমাদেরকে 2 মাস আগেও দিয়ে রেখেছে, আছে অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছে। 2 মাস আগে, 3 মাস আগে অ্যাসাইনমেন্টের একটা টপিক দিয়েছে, 2 মাস অথবা 3 মাস পরে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হয়েছে। তো আমরা কি করেছি, এক সপ্তাহ পরে অল্প একটু কালেক্ট করছি, এরপর আবার একটু কালেক্ট করছি, এরপর একটু কালেক্ট করছি, এভাবে করেছি। আবার কেউ কেউ আছে হচ্ছে কি শেষের দিন দৌড়াদৌড়ি করে, তাড়াহুড়া করে কালেক্ট করে এদের থেকে একটু করে কপি করছে, ওদের থেকে একটু করে কপি করছে, এখান থেকে একটু কপি করেছে, কপিরাইট করতে কপিগুলো করে ফাইনাল যেটা করছে সেটাতে কপিরাইট ইস্যু থেকে গেছে। এটা স্যাররা ম্যাডামরা দেখতে পারলে, বুঝতে পারলে এটা নাম্বার কমায় দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আর্টিকেল লিখতে গেলে অবশ্যই মিনিমাম 10 থেকে 15 দিন বা একদম কম করে হলে 1 সপ্তাহ সময় নিতে হবে। তো 1 সপ্তাহ সময় নিয়ে যখন আপনি একটা কাজ নেবেন, এই কাজটার দাম যখন 25 থেকে $30 হবে, তো এই কাজটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে করতে হবে। এটা আপনাকে বুঝতে হবে যে এটা বাংলাদেশ না, বাংলাদেশের কোনো কোয়ালিটি মেনটেন করে যদি আপনি কাজটা করেন, তাহলে সেই কাজটা 100% ডিনাইড হবে এবং 100% বায়ার স্যাটিসফাইড হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কোয়ালিটিও মেনটেন করতে হবে। তো কোয়ালিটি এবং সব কিছু কীভাবে মেনটেন করতে আমরা দেখার চেষ্টা করবো। দেখেন, আমি আজকে এই আর্টিকেলটা নেওয়ার চেষ্টা করতেছি, কোনটা, এই যে এটা। আমি বাকিগুলো কেটে দিই, আমাকে এগুলো ডিস্টার্ব করতেছে, আমি বাকিগুলো কেটে দিই। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, শুধুমাত্র আমি এইগুলো নিচ্ছি। তো আমি এখান থেকে এই আর্টিকেলটা নিলাম, এটাকে আমি রাফ করবো, হচ্ছে কি ড্রাফট করবো আমি মাইক্রোসফট ওয়ার্ডে। আচ্ছা, সরি, মাইক্রোসফট ওয়ার্ড আমি এটাকে ড্রাফট করছি, বাংলাটা এখানে আসছে দেখেন, ঠিক আছে, থাকুক। এরপরে আমি পুরো লেখাগুলোকে কপি করব। এইগুলো আমি নিব না, এখান থেকে আমার যে একটা ইমেজ আছে এই ইমেজটা আমরা ব্যবহার করবো। সেক্ষেত্রে দেখেন, আপনি এখান থেকে লেখা যেগুলো আছে সেগুলোকে আমি লেখার হেডলাইনটা বা এখানে লেখা যেগুলো আছে একটু উলটপালট করে দিয়ে আমি কপিরাইট ইস্যুটা ঠিক করে ফেলতে পারবো। কিন্তু আপনি ইমেজের কপিরাইট ইস্যুটা কীভাবে করবেন, এই ইমেজের কিন্তু একটা কপিরাইট ইস্যু আছে। এই ইমেজের যেখানে যে ওয়েবসাইটে ব্যবহার হয়েছে, এই ওয়েবসাইটটা হচ্ছে বিবিসি নিউজ। এটা খুব 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 পপুলার একটা নিউজ সাইট, কিন্তু এখানকার প্রত্যেকটা কন্টেন্ট অনেক বেশি কপিরাইট থাকবে বা স্ট্রাইক দিয়ে দেবে যদি ইয়া হয়। কিছু কিছু ওয়েবসাইট আছে শুধুমাত্র ক্লেম দেয়, আবার কিছু কিছু আছে ওয়েবসাইট আছে বা কিছু কিছু ওনার আছে ডাইরেক্টলি আপনাকে কি স্ট্রাইক দিয়ে দেয়। স্ট্রাইকটা কিন্তু খুবই ডেঞ্জারাস, স্ট্রাইক হলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়ে যায়। তো ক্লেম দিলে সমস্যা নাই, ক্লেম দিলে মনে করেন আপনার যে ইনকামটা এখান থেকে হবে তার ইনকামের পোর্শনটা পুরোটা যে ওনার তার কাছে চলে যাবে। কিন্তু স্ট্রাইক দিলে আপনার এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে একটা কী থেকে যাবে, ওয়ার্নিং থেকে যাবে। এরকম করে 2টা অথবা 3টা হলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে অথবা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইমেজ কীভাবে কপিরাইট ফ্রি করব, দেখেন ইমেজটা কপিরাইট ফ্রি করার সিস্টেমটা হচ্ছে, আপনি সয়াবিন তেলের একটা ছবি এখান থেকে নিচ্ছেন, গুগলে যখন সার্চ করবেন সয়াবিন তেলের আর অনেকগুলো ছবি পাবেন। সেক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে গুগলের ছবিটাও কি কপিরাইট থাকবে না? অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে আপনি এই ছবিগুলোকে নেবেন, আপনাকে এডিট করতে জানতে হবে। আপনি ক্যানভা দিয়ে করেন বা আপনি ফটোশপ দিয়ে করেন বা মোবাইলের কোনো সফটওয়্যার দিয়ে করেন, কীভাবে করবেন জানি না, আপনি এখানে ছবিগুলোকে উলটপালট করে ফেলবেন। যেমন এই ছবিটা এইভাবে আসে, আপনি যদি এটাকে ভার্টিক্যালি কী করে ফেলবেন, রোটেট করে ফেলেন, এটা উল্টা হয়ে যাবে। আবার 3টা-4টা ছবিকে একসাথে করে কোলাজ করবেন, মানে কোলাজ বলতে যে একই একটা ফ্রেমে 3টা-4টা ছবি লাগায় না, এইভাবে আপনি ছবি লাগিয়ে এখান থেকে কপিরাইট ফ্রি করে ফেলবেন। তাছাড়া ডিরেক্টলি যদি এই ছবিগুলো ব্যবহার করেন, এখানে কপিরাইট ক্লেম থাকবে, কপিরাইট ইস্যু থাকবে। এগুলো থাকলে বায়ার আপনার কাছ থেকে নেবে না, বায়ার নিলে বায়ারের অ্যাকাউন্টে প্রবলেম হবে, সেটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, সো দেখেন আমি ছবিটাও ডাউনলোড করে নিচ্ছি, এই ছবিটা আমি ব্যবহার করব। কীভাবে ব্যবহার করবো সেটা আমি দেখাচ্ছি, কিন্তু আমি কপিরাইটের ব্যাপারটা দেখাচ্ছি না। মানে ছবিগুলো কীভাবে কী করবেন না করবেন এটা দেখাচ্ছি না। এইটা ছবি যে জেপিজি ফাইল তো নাই, এটা তো ওয়েব ফাইল। ডিরেক্টলি এই ছবিটা ডাউনলোড করতে না পারার মতো করে, জেপিজি ফাইলে ডাউনলোড করতে না পারার মতো করে বলছে। দেখেন ওয়েব ফাইল, এটা জেপিজি ফাইল বা পিএনজি ফাইল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এই ছবিটাকে, তারা আমাকে ডাউনলোড করতে দিবে না বলে কি আমার কাছে কি ডাউনলোড করার অপশন নেই, আমি এটাকে স্ক্রিনশট করে নিব। আমি এতটুকুতে এটাকে স্ক্রিনশট করে নিচ্ছি, ঠিক আছে। স্ক্রিনশট করে নিয়ে আমি এখানে সেভ করতেছি, ডেস্কটপে সেভ করে, ডেস্কটপে স্ক্রিনশটের একটা ফোল্ডার থাকবে, এখানে আমি সেভ করতেছি। আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। তারপর দেখেন এই ছবির নিচেও কিন্তু একটা কী আছে, একটা ক্যাপশন আছে। সেই ক্যাপশনগুলো কীভাবে ব্যবহার করতে সেটা দেখার চেষ্টা করবো। আমি দেখে এই পুরা লেখাটা সবগুলো কপি করে ফেলি, এখান থেকে সবগুলো কপি করে ফেলতেছি, এখানে পেস্ট করে দিয়েছি। তারপর আবার যাচ্ছি, আবার গিয়ে এখান থেকে আরও যেটা আছে এগুলো আমরা নেব না, আমরা এখান থেকে সবগুলোকে একসাথে কপি করে ফেলবো। এখানে ছবি আর একটা ব্যবহার করছি, সেটা ছবিটা নেওয়ার চেষ্টা করবো।
ছবি ফিচার ইমেজ কীভাবে ব্যবহার করে এবং মাঝখানে যে ছবিগুলো দিচ্ছে সেটা কীভাবে ব্যবহার করে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। একেবারে সিম্পল, আমরা এখান থেকে দেখব। ছবি আমি এটাও নিয়ে নিই, ছবি এটা ডাউনলোড করা যাবে কি না, না এটা ডাউনলোড করা যাচ্ছে না, আমি এটা আমাকে এটাও স্ক্রিনশট নিতে হবে, এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা স্ক্রিনশট হয়ে গেল। এরপর এখানে ক্যাপশনে যেগুলো আছে সেগুলো আমরা নিব। তো আমরা এখান থেকে দেখেন এতগুলা, আচ্ছা আমরা এত বেশি নিব না, আমি যত অল্প করে নিচ্ছি, এত বেশি নিলে সময় কভার করতে পারবো না, আমাদের অনেক কিছু বাকি আছে আলোচনার। এই ছবিটাও, আচ্ছা আমি এই ছবিটাও নিয়ে নিই, সমস্যা নেই, একটু করে বেশি করে দেখাই, একই জিনিস রিপিট করাও দরকার তেমন একটা দরকার নেই। আচ্ছা, এতটুকুই আমাদের কন্টেন্টটা মূলত। তাই এখন আমরা যদি এটাকে ইংলিশ করতে চাই তখন আমাদেরকে কী করতে হবে, ইংলিশ যদি ট্রাস্ট করতে পারে এরকম যদি কোনো ট্রান্সলেটর থাকে, আমি আপনি তো এত ভালো ইংলিশ ট্রান্সলেট করতে পারবো না, জানি আপনাদের মধ্যে অনেকে আছে অনেক ভালো ট্রান্সলেট করতে হবে, কিন্তু এইখানে আমি প্রায় 666টা ওয়ার্ড নিয়েছি। 666 ওয়ার্ড, এই যে প্রত্যেকটা লাইন একেবারে যে এখান থেকে আমি হুবহু লিখতে পারবো সেরকম কিন্তু না। তো আমি যদি হুবহু যে লিখতে না, ইংলিশটা যদি আমি লিখতে না পারি তাহলে এটা তো উলটপালট হয়ে যাবে। তো উলটপালট যদি হয় এটা তো কোনো মিনিংলেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা মিনিংলেস করবো না, আমরা যেটা করব আমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নিব। তো এখন কথা আছে, আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন গুগল ট্রান্সলেটের একটা সফটওয়্যার, এখানে যেটা আছে সেটা হচ্ছে কি ভাবার্থ আসে না, শাব্দিক অর্থ আসে। তো এখানে শাব্দিক অর্থ না আসার পেছনে কারণটা, দোষটা কিন্তু আমাদের, গুগল ট্রান্সলেটের কোনো দোষ নাই। গুগল ট্রান্সলেট রোবোটিক যে জিনিসগুলো আছে, যন্ত্রপাতি যেগুলো আছে, আপনি তাকে যেভাবে ইনপুট দিবেন সেই ডিরেক্টলি সেটার আউটপুটটা আপনি পাবেন। কম্পিউটারকে আমি যা ইশারা করতেছি সেটা দিচ্ছে, আমাকে যদি আমি যে ভুলভাল ইশারা দিই তাহলে যে আমাকে ভুলভাল ইনপুট দেয় তাহলে কি আমার কম্পিউটার দোষ নাকি আমার দোষ? ঠিক তেমনি এই সফটওয়্যারটা, সফটওয়্যারটা কী জানি বলেন, গুগল ট্রান্সলেটের সফটওয়্যারটা যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে ওরা আমাকে ভালোভাবে রেজাল্টটা দিবে না, ভুলভাল দিবে। তো ভালোভাবে রেজাল্টটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ভাবার্থ বোঝানোর জন্য, আমরা যেমন একটা সেন্টেন্স লিখতে গিয়ে ভাবার্থ বোঝানোর জন্য এখানে আমরা দাড়ি, কমা, ফুল স্টপ, সেমিকোলন, এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক আমরা এগুলো ব্যবহার করি, ঠিক তেমনি আমাদেরকে এগুলো ব্যবহার করতে পারলেই গুগল বুঝে নিতে পারবে যে একটা সেন্টেন্সের পরে শেষে যখন কী থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন গুগল ট্রান্সলেটর বুঝে নেয় যে এটা প্রশ্ন করা হয়েছে। একটা সেন্টেন্সের পরে যখন একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে তখন এটা বোঝা হয় যে একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, এটা আশ্চর্যবোধক কথাটা বোঝাচ্ছে। তারপর যদি মনে করেন একটা কমা দিতে হয়, একটা সেন্টেন্সের মাঝখানে একটা কমা দিয়েছে, তার মানে বোঝা যায় যে এই কথাটা বলতে গেলে এখানে একটু থামতে হবে, তারপর এই কথাটা শুরু করতে হবে, এগুলো বুঝে নেয়। সেমিকোলনের কী মানে, অ্যাপোস্ট্রোফির মানে কী মানে, কমার কী মানে, ফুল স্টপ কী মানে, এগুলো গুগলকে যদি আপনি ভালোভাবে পাংচুয়েশনের ভালো ব্যবহারটা যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে ভালো কী দিবে না, আউটপুটটা সে দিবে না। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এত বড় একটা আর্টিকেল কপি করেছি, তো এগুলো যদি আমি একসাথে দিই, গুগলের তো এমনিতেই প্রবলেম আছে, এমনিতেই গুগলের প্রবলেম না আমাদেরও প্রবলেম আছে বা গুগলেরও প্রবলেম আছে, তো এতগুলো লেখা যদি তা গুগলকে আমরা একসাথে দিই, মাথা তো আমাদেরটাও যাবে গুগলের মাথাও যাবে, তো আমরা একসাথে এটা করতে পারবো না। আমাদেরকে গুগলকে যাতে বরাবর সেই অর্থটা এনে দিতে পারে। গুগল আপনি খেয়াল করবেন কোনো একটা লাইন লিখেছেন, একটা কমা দিলে একরকম মিনিংটা হয়ে যায়, কমাটা চেঞ্জ নিয়ে ফেললে আর রকম মিনিং দিয়ে ফেলে হঠাৎ করে। তো এইভাবে আমরা এতগুলো লিখে একসাথে কি করবো না, কপি পেস্ট করে গুগলকে ট্রান্সলেট করতে হবে না, আমরা ছোটো 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 অংশ করে আমরা গুগলে ট্রান্সলেট করবো। এটাকে ট্রান্সলেট করেছি, এটা কপি করে নিয়ে আমি ইংলিশটা বানিয়ে আবার এটাকে কপি করব, এটাকে ট্রান্সলেট করব, এরপরে আরেকটু করে নিয়ে এখান থেকে এই প্যারাটা করবো, এতটুকুটা আমি কি করব, ট্রান্সলেট করবো, এরপর আমি এখান থেকে এসে এতটুকু ট্রান্সলেট করবো, এরপর এতটুকু ট্রান্সলেট করবো, ছোটো ছোটো করে আমরা ট্রান্সলেট করবো যাতে করে গুগলেরও কোনো সমস্যা না হয়। তো গুগল যদি আপনি বড় বড় করে যদি নেন, এই লাইনের সাথে এই লাইন মিলাতে গিয়ে গুগলের মাঝখানে কথাবার্তাগুলো এলোমেলো হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সেটা করবো না। আমরা এই লেখাটাকে এখন ইংলিশ করবো, এবং কীভাবে করবো দেখেন, আমি যদি দেখেন আমরা তো ইংলিশ নিয়েই ভয় পাচ্ছি, কিন্তু আপনি যদি ঠিকভাবে করতে পারেন, দুনিয়ার এমন কোনো ভাষা নেই যেই ভাষায় আপনি কী করতে পারবেন না, আর্টিকেল লিখতে পারবেন না, একদম যে কোনো ভাষা আর্টিকেল লিখতে পারেন, সেটার ফর্মুলাটা আমি এখন দেখাই দিচ্ছি। তো মনে করেন আমি এইটাকে এখন আমি এই পেজটাকে একটু সেট আপ করে ফেলি, এখান থেকে এসে আমি এটাকে ন্যারো করে ফেলতেছি, পেজ সেট আপটা এখানে আছে, সাইজটা আমি এখান থেকে A4 করে দিচ্ছি, তাহলে আমার অনেক লেখা অল্প পেজের মধ্যে চলে আসবে। আমি এগুলোকে লেখার সাইজটা কত আছে, এখানে বেশি লেখার সাইজ ঠিক আছে, সমস্যা নেই, এখানে কোনো স্পেস থাকলে আমি এগুলো কমাইনি যাতে করে আমার ইজি হয়ে যায়, ঠিক আছে। তো আমি দেখেন এখন এইটা আমি কি করব, ইংলিশে ট্রান্সলেট করবো। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে এসে আমি গুগল ট্রান্সলেট লিখতেছি, এখানে বাংলা থেকে গেছে আমার অপশন, গুগল ডট ট্রান্সলেট, আচ্ছা আমার ট্রান্সলেট ডট গুগল লিখতে হবে,
এই যে translate.google.com এটা লিখেছি, দেখেন গুগল এটা চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন আপনি যেই লেখাটা ট্রান্সলেট করতে চাইবেন, যদি মনে করেন আপনাকে বায়ার কোনো একটা ভাষায় দিয়েছে বা কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিয়েছে যেটা আপনি বুঝতে পারছেন না কোন দেশের, সেটা যদি আপনাকে বুঝতে হয়, আপনি যদি বুঝতে না পারেন কোন দেশের ভাষা, সেটা যদি আপনি বুঝতে হয়, তখন আপনি এইখানে গুগল ট্রান্সলেটর এসে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। এই গুগল ট্রান্সলেটর অটোমেটিক ধরে নেবে যেটা কোন দেশের ভাষা, এবং এটা হচ্ছে ইনপুট, আউটপুট পার্ট হচ্ছে এইখানে। তো আপনি এইখানে যেই দেশের ভাষাটা সিলেক্ট করে দেবেন সেই দেশের ভাষাটা হয়ে যাবে। এখানে পুরো ওয়ার্ল্ডের সবগুলো ভাষার এখানে কি আছে, ট্রান্সলেশন আছে। আপনি যেই দেশের ভাষায় করতেছেন সেই দেশের ভাষা এখান থেকে করে ফেলতে পারেন। দেখেন আমি এখন যেটা কপি করেছি, তো আমি যদি এখানে ইংলিশে দিই তাহলে এটা আমাকে অ্যান্সারটা দিবে না। আমি যখন এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে দিই, আমি চাইলে এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে দিতে পারি। এখানে এসে আমি বেঙ্গলিটা সিলেক্ট করে দিলে হয়, কিন্তু আমি এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে দিয়েছি, দেখেন গুগল অটোমেটিক এটাকে ডিটেক্ট করে নেবে এটা কোন দেশের ভাষা। তো আমি এখানে পেস্ট করে দিয়েছি, দেখেন অটোমেটিক এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিক কী হয়েছে, বেঙ্গলি ডিটেক্টেড, বাংলা ডিটেক্ট করে ফেলছে। এখানেও বাংলা আছে। আমি এখান থেকে যদি এটাকে ইংলিশ করে দিই, দেখেন এখানে এটা হয়ে গেছে 1000 crore ইন 15 days উইথ সয়াবিন অয়েল প্রাইস হাইক, কনজিউমার প্রোটেকশন ডিপার্টমেন্ট। তো এটা এইভাবে আসছে। এখন আপনি যদি চান এটা ইংলিশে আসছে, আপনাকে যদি বায়ার বলে যে এটাকে আমাকে ফ্রেঞ্চ ভাষায় করে দিতে হবে, এটা আমাকে স্প্যানিশ ভাষায় করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে স্প্যানিশ ভাষা খুঁজে নিতে হবে। দেখেন এখানে স্প্যানিশ ভাষা খুঁজে নিতে, মনে করেন আমি এখানে ফিলিপাইনের ভাষায় লিখতেছি, ঠিক আছে। দেখেন আমি এখানে ফিলিপাইনে আমি ক্লিক করে দিয়েছি। এখানে যখন ক্লিক করেছি এখানে এদিকে ফিলিপাইনের ভাষা চলে আসছে। এখন বায়ার যদি আপনাকে এই ভাষায় দেয়, তখন আপনাকে যদি বলে যে এই ভাষার ইয়েটা কিটা কন্টেন্টটা আপনাকে ইংলিশে করে দিতে হবে, সেক্ষেত্রে দেখেন আমি এটাকে কপি করেছি, আমি এদিক থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজটাকে যদি আমি এখানে দেখেন কোন দেশি ভাষা আমি লিখতেছি না, আমি যখন এখানে পেস্ট করে দিব ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ডিটেক্ট করে নেবে এটা কোন দেশি ভাষা। দেখতে পাচ্ছেন যে এই ফিলিপাইনে ছিল এই পাশে, কিন্তু আমি এখানে যখন আমি ফিলিপাইনে করে ফেলছি, এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়েছে অটোমেটিক ধরে নিয়েছে। এখন যদি আমি এটাকে ইংলিশ করতে চাই, দেখেন আমাকে সেম রেজাল্টটা দিচ্ছে, যেটা প্রথমে আমি বাংলা থেকে করতে চাইছিলাম সেটা এখন ইংলিশে আমাকে সেম রেজাল্টটা দিচ্ছে। যদি আমি এখানে বাংলা করতে চাই তখন একটু করে উলট পালট হইতে পারে, কারণ যে মনে করেন আমরা সবাই ডায়মন্ড বলে, ডায়মন্ডের শুদ্ধ বাংলা কি? শুদ্ধ বাংলা হচ্ছে হীরা। তো আমরা পেপার পত্রিকায় সব জায়গায় কিন্তু আমরা হীরা দেখি না, আমরা ডায়মন্ড দেখার চেষ্টা করি। যেমন মনে করেন চেয়ার, আমরা যে চেয়ারে বসি, এটা বাংলা বা ইংলিশ যেটাই হোক না কেন আমরা সারা জীবন শুনেছি চেয়ারের বাংলা কিন্তু কেদারা। যদি এখানে চেয়ার লিখে তাও হয়, কিন্তু এখানে ইংলিশের এখানে যদি চেয়ার লিখেন বাংলা হতে গেলে এটা অ্যাকুরেট বাংলা, শুদ্ধ বাংলাটা চলে আসবে। সেজন্য বাংলার ক্ষেত্রে একটু করে উলটপালট হয়ে যায়। সেক্ষেত্রে দেখি বাংলা এখানে কোনো উলটপালট হয়েছে কিনা। দেখেন সয়াবিন তেলের দাম বেড়ে 15 দিনে 1000 কোটি টাকা ভোক্তা সুরক্ষা অধিদপ্তর। এটা আমাদের হেডলাইন, এটা ছিল না, আমাদের হেডলাইন ছিল কীরকম, সয়াবিন তেলের দাম নিয়ে 15 দিনের 1000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ। দেখছেন এখানে একটু করে উলট পালট হয়ে গেছে ইংলিশ থেকে বা অন্য ভাষা থেকে বাংলা করতে গিয়ে, কারণ এই বাংলার সাথে ওই বাংলার তেমন একটা মিল নেই। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা যখন যেই ভাষায় করতে যাবেন সেই ভাষায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি প্রথমে যেটা করছিলাম সেটাই করবো, আমি এগুলো কেটে দিচ্ছি। আমার কাছে প্রথমে যেটা করছিলাম সেটা আমার কাছে এখানে কপি করা আছে, দেখেন এটা আছে। এটা আমি এখন ইংলিশ ভার্সনটা করে ফেলছি, এখানে ইংলিশ ক্লিক করেছি। এখন এটা আমি এখন ইংলিশটা কপি করব। তো এইদিকে এসে আমি যেটা ইংলিশ বানিয়েছি সেটার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডার একটা ডকুমেন্ট নেব, কন্ট্রোল-N দিয়ে একটা ডকুমেন্ট নিয়েছি, সেটাকে আমি পেজ সেটআপটা করে ফেলছি। এখান থেকে এসে আমি ন্যারো করে দিচ্ছি, এখান থেকে এসে আমি পেজ সেটআপটা F4 করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এটাকে পেস্ট করব, পেস্ট করে দিয়েছি। যেহেতু আমার এটা কি হেডলাইন, আমি এটা একটু বড় করে দিচ্ছি। এরপর আমি বাকি লেখাগুলো এখানে পেস্ট করব। তো বাকি লেখাগুলো আমি একটা দুটো করে ছোটো ছোটো করে করে দেখাই, কপি করে দেখাই বা ট্রান্সলেট করে দেখে আমি ছোটোটা করেছি, এতটুকু করেছি। এখান থেকে এসে আমি এটাকে ক্লোজ করে দিয়েছি, এখানে আমি পেস্ট করেছি। পেস্ট করে ইংলিশ যেটা হয়েছে সেটাকে আমি এখান থেকে কপি করেছি, আমার ইংলিশ যে ফাইলটা আছে সেখানে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে গেল। এরপর আমি এখান থেকে বাংলাটা আবার কপি করে নিব, এখান থেকে এতটুকু কপি করব, ছোটো ছোটো কপি করবেন, বেশি করবেন না, বড় করলে উলট পালট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেটে গিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখান থেকে ইংলিশটাকে এখানে পেস্ট করেছি, বাংলাটাকে পেস্ট করেছি, ইংলিশটা সেই পাশ থেকে আমি এটাকে কপি করেছি, ঠিক আছে। এটাকে আমি কপি করেছি, এখানে আমি ইংলিশ পোর্শনে সেটাকে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আবার বাংলাটা নিব, বাংলাটা এখান থেকে এই পুরোটা আমি নিই, পুরোটা নিলাম। নেওয়ার পর আমি এখানে ইয়াতে এসে ট্রান্সলেশনে এসে আমি এখান থেকে আবার ইংলিশটা কপি করে ফেললাম, কপি করে আমি এখানে ইংলিশ পোর্শনে এসে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইভাবে আমি ইংলিশটা এভাবে সব জায়গা থেকে নিব। তো আমি আর বেশি দেখাচ্ছি না, 4টা 5টা যে লাইনটা দেখেছি এভাবে করবেন। আমি পুরোটা একসাথে নিয়ে ফেলছি, সময় অভাব হবে আমার সেজন্য। তো আমি পুরোটা একসাথে নিয়ে এটাকে ট্রান্সলেট করে আমি এটাকে ব্যবহার করার চেষ্টা করবো, কীভাবে ব্যবহার করবে সেটা দেখার চেষ্টা করবো। আমি গুগল ট্রান্সলেট আবার যাচ্ছি, আসলাম, এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিয়েছি। এখানে এসে
এখানে এসে আমি পুরোটা পেস্ট করে দিচ্ছি, পুরোটার ইংলিশ আমি এখন এখান থেকে নিয়ে ফেলবো। ঠিক আছে, এখান থেকে আমি কপি করেছি, কপি করার পরে আমি ইংলিশটাতে এসে কী করেছি, এখানে এসে আমি পুরোটা পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এইখানে কিছু কিছু লাইন একটু করে বড় বড় করে ছিল, এগুলো আমি একটু একটু বড় করে দিই। কোনটা কোনটা ছিল আমার ঠিক মনে নেই, আমি কয়েকটা দেখার চেষ্টা করি। আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, এগুলো কোনটা কোনটা করতে হবে আপনাদেরকে, ওখানে সময় নিয়ে করতে হলে ওখানে ওইটা আপনাদের দেখে দেখে করতে হবে। ঠিক আছে, তো আমি এটা এইভাবে করতেছি, যতটুকু দরকার আমি মনে করতেছি সেটা আমি করে দিচ্ছি। আপনারা সময় নিয়ে করলে এটা বরাবর বাংলাটাতে যেভাবে ছিল সেভাবে আপনারা সবগুলোকে পয়েন্ট আউট করতে হবে। আর আপনারা এগুলো পড়বেন, আমি তো কিছুই পড়তেছি না, এগুলো পড়লে কোনটা কি এটা তো আপনারা বুঝতে হবে, না পড়ে কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা, সো মনে করেন এতটুকুই আমার ইয়া ছিল। আমি যদি এটাকেও একটু বড় করতে চাই, 1000 crore রুপিস আর সিজড করেছে কে? ভোক্তা অধিদপ্তর। ঠিক আছে, আচ্ছা কনজিউমার প্রোটেকশন। আচ্ছা দেখেন, তো আমার এতটুকু তাহলে হয়ে গেল, আমার এটা আর্টিকেলটা এতটুকু হয়ে গেল। এখন আমি এই আর্টিকেলটাকে, এটা তো আমার অলরেডি এক ধরনের কি কপিরাইট ফ্রি, বাংলা যেটা কপিরাইট ছিল সেই কপিরাইট এক ধরনের আমরা কপিরাইটকে কী করে ফেলেছি, ফ্রি করে ফেলেছি। এখন আমরা এই পুরা লেখাটাকে গ্রামারলি সফটওয়্যার দিয়ে আমরা এখানে কী করবো, গ্রামাটিক্যাল রুলস কোনো ভুল আছে কিনা সেটা চেক করবো। দেখেন আমি আরেকটা কথা বলে রাখি, এই বাংলাটাকে আমি ইংলিশ করার পিছনে, ইংলিশ করার পরে বাংলা থেকে ইংলিশ করে ফেলার পরে এখানে বাংলা ওয়ার্ড থেকে ইংলিশ যখন হয়ে গেছে কিছুটা এলোমেলো হয়ে যাওয়ার কারণে এটাতে কী হবে, কপিরাইট ফ্রিটা হয়ে যাবে। কিন্তু এখানে একটা কপিরাইট থেকে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমি যেখান থেকে এই কন্টেন্টটাকে কপি করেছি, স্পিন করেছি, এটাকে স্পিন বলা হয় থাকে, আমি যেখান থেকে কন্টেন্টটাকে চুরি করেছি, স্পিন বা বলেন বা চুরি, বা খাঁটি বাংলায় বললে চুরি বলতে হয়, আমি যেখান থেকে চুরি করেছি সেই ভদ্রলোক যদি আগে থেকেই এই নিউজটা যদি কোনো একটা ইংলিশ চ্যানেল থেকে চুরি করে সেটা সে ইংলিশকে বাংলা ট্রান্সলেট করে যদি এখানে ব্যবহার করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই বাংলাটাকে আমি আবার ইংলিশ করলে যেখান থেকে ইংলিশ চুরি করছে সেরকম যদি হয়ে যায়, তাহলে আমার এখানে ওই ইংলিশ চ্যানেলের কিছুটা কপিরাইট থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেটা কপিরাইট কীভাবে ফ্রি করতে হয় সেটাও আমরা করে ফেলবো। আমি এখন পুরোটাকে কপি করেছি, এই পুরোটা কপিটাকে আমি এখন গ্রামারলি সফটওয়্যার দিয়ে এটাকে আমি কী করবো, গ্রামাটিক্যাল রুলস মিস্টেক আছে কিনা সেটা দেখার চেষ্টা করবো। তো আমি এখন গ্রামারলির একটা সফটওয়্যার ব্যবহার করছি, যেটা হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করছি। আমাদেরকে এখানে গ্রামারলির এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটা এক্সটেনশন অ্যাড করার যে সিস্টেমগুলো দেখেছি সেভাবে গ্রামারলি এক্সটেনশন অ্যাড করবেন এখান থেকে গিয়ে, অথবা আপনারা এখান থেকে গুগল ডিরেক্ট লিখে দেবেন গ্রামারলি এক্সটেনশন ফর গুগল ক্রোম, গ্রামারলি এক্সটেনশন। দেখেন আমি গ্রামারলি লিখেছি, আমার এক্সটেনশন চলে আসছে। এটা দিয়ে আপনি যখন এখানে গুগল ক্রমে যখন এটা কী করে দেবেন, ক্লিক করে দেবেন, তখন আপনাকে এখানে গুগল ক্রমে অ্যাড করার জন্য বলবে। তো আমার এখানে রিমুভ আসতেছে কেন, আমি অলরেডি এখানে অ্যাড করেছি। তো এইটা হচ্ছে একেবারে ফ্রি একটা ভার্সন। তো এই ফ্রি ভার্সনে কিছুটা কি থাকবে, লিমিটেশন থাকবে। এই ফ্রি ভার্সনটাকে কিভাবে প্রিমিয়াম করতে হয়, প্রিমিয়াম করে কিভাবে ব্যবহার করতে হয় সেটার আমার একটা ফোন আসছে জরুরি, আমি ফোনটা একটু রিসিভ করে দেন, আমি ব্যাক করতেছি, মানে ক্লাসে ব্যাক করতেছি, জাস্ট 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো একটু ব্যস্ত আছি, আমি একটু পরে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। জি, দেখেন আমার কাছে যেটা অ্যাড করা আছে তাই আমি এটাকে কি করতে পারবো না, আর অ্যাড করতে পারবো না। আপনারা এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো আমি সিস্টেমটা কিন্তু বারবার দেখাচ্ছি, যতবার এক্সটেনশনের ব্যবহার আছে ততবার দেখাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে এখন এই পর্যন্ত 2-3 বার করে দেখিয়েছি। তো আপনার তারপর অ্যাড করে নেবেন। এখন আমি যখন এই গ্রামারলি যখন আমার এখানে অ্যাড হবে, আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন, এখানে ক্লিক করার পর দেখেন এই নিচের দিকে একটা নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আছে, আমার এগুলো দেখার দরকার নেই। এই গ্রামারলিটাকে কীভাবে প্রিমিয়াম করতে হয় সেটার একটা টিউটোরিয়াল আমি রেডি করতেছি। আমি সময় পাই না আসলে, এগুলো আমি আমার নিজেরটাও প্রিমিয়াম করে নিই, কিন্তু এটা প্রিমিয়াম করার একটা টেকনিক আছে টাকা ছাড়া। আমি বারবার আপনাদেরকে বলতেছি, দেখেন আমি এই পর্যন্ত যতগুলো টুলস দেখাচ্ছি সবগুলো কিন্তু ফ্রি, এবং ফ্রিতে কিছুটা লিমিটেশন থাকে, সেটা আমাদের মানতে হবে। আমি যদি এখন আপনাদেরকে প্রিমিয়াম বলি, আপনারা টাকা ইনকাম করার আগে প্রিমিয়ামের জন্য ইনভেস্ট কীভাবে করবেন, কিছু কিছু জায়গায় বিকাশে পেমেন্ট দিলে হয় বা রকেটে পেমেন্ট দিলে হয়, কিছু কিছু জায়গায় আপনাকে কী দিয়ে পেমেন্ট, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, যেটা আপনারা করতে পারবেন না। তো আমরা এখন যে ফ্রি সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করব। দেখা যাচ্ছে যে প্রিমিয়াম দিয়ে সফটওয়্যার দিয়ে যেই কাজটা 1 ঘন্টায় হবে, সেই কাজটা যদি আমরা ফ্রি ভার্সন দিয়ে করলাম, একটু ম্যানুয়ালি করলাম, সেটা যদি একদিনও সময় লাগে, আমরা সেই একদিনটা ব্যয় করবো। আমরা আপাতত কোনো টাকা পয়সা ইনভেস্ট করবো না। সেক্ষেত্রে অনেকগুলো টুলস যে আমাদেরকে ব্যবহার করতে হবে, যেগুলো আমাদেরকে ফ্রি ব্যবহার করার চেষ্টা করতে হবে। পরে যখন আমরা প্রফেশনাল হয়ে যাব, প্রতি মাসে যখন আমাদের $500, $1000 বা
অ্যাভারেজ যদি $300 বা $500 করে যদি আমাদের প্রতি মাসে ইনকাম আসে, তখন আমরা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার চেষ্টা করব, কারণ বায়ার আমাদেরকে, তখন আমরা বায়ারকে কম কম সময় দিয়ে কাজ দিতে পারবো। দেখা যাচ্ছে বায়ার একটা কাজ আপনাকে অফার করছে 5 দিনের, আপনি যদি এই কাজটা 2 দিনে করে দেবেন বা 3 দিনে করে দেবেন বলেন, তো বায়ার আপনাকে অন্যজনের তুলনায় আপনাকে প্রেফারেন্স বেশি দিবে, কারণ আপনি কাজটা ইমার্জেন্সি দিচ্ছেন বলে। তো সেই ক্ষেত্রে তখন আমাদের প্রিমিয়াম টুলস ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে যে $50 একটা টুলস, একটা সফটওয়্যার, একটা কাজ করতে যদি আপনাকে $5 ইনভেস্ট করতে হয়, আপনি কেন ইনভেস্ট করবেন না? তো সেই ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করবো, আমরা আপাতত এখন ফ্রি ব্যবহার করবো। আমি এখানে নিউ ডকুমেন্টে ক্লিক করছি, ফ্রিতে কিছু লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটা আমাদেরকে মানতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে নিউ ডকুমেন্টের একটা অপশন আসবে, আমার লেখাটা যেটা আর্টিকেল যেটা আমি লিখেছি সেটা আমি এখানে পেস্ট করব। দেখেন এখানে একটা কলাম চলে আসছে, খালি ঘর চলে আসছে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। দেখেন এখানে বলা হচ্ছে কি টাইপ অর পেস্ট ইউর টেক্সট হিয়ার অর আপলোড ডকুমেন্ট। এখানে আপনি ডকুমেন্টও আপলোড করতে পারবেন। এখান থেকে গিয়ে আমি ডকুমেন্ট আপলোড করবো না, আমি জাস্ট পেস্ট করে দিব এখানে। তো আমি এখানে দেখেন ওয়ার্ড লিমিটেড, এখানে একটা ওয়ার্ড লিমিটেশন থাকবে কতটুকু আপনি ফ্রিতে করতে পারবেন। আমি এখানে আপাতত আমার লেখাটা পেস্ট করে দিচ্ছি, আমার এখানে 700 কত ওয়ার্ড আছে। দেখেন এটা জিজ্ঞেস করতেছে যে আপনি কোন লেভেলের কী করবেন, এটা গোলটা সেট করতে বলতেছে, আপনার গোলটা আপনি কোন লেভেলের করবেন। তো আমি এটাকে এক্সপার্ট করে দিচ্ছি, ফর্মালিটি এটা ফর্মাল থাকবে। এখানে ডোমেইন যেহেতু আমার নাই, এটা যেহেতু প্রিমিয়াম ভার্সন, আমার এটা দেখার দরকার নেই। আমি এই দুটাকে এক্সপার্ট এবং ফর্মাল করে দিই, আমি এখানে কী করে দিচ্ছি, ডান করে দিচ্ছি। তো ডান যখন করছি, দেখেন আমার গোলটা এখানে কি করতেছে, আমার অলরেডি এখানে গোল যেটা আছে গোল সেট হয়েছে। এটা ছিল 81%, কি ছিল এই দেখেন 81%। আমার স্কোর এখন ওভারঅল স্কোর হচ্ছে 81%। যখন এখানে যে ভুলগুলো আছে সেগুলো যখন আমি ঠিক করে ফেলবো, এটা প্রায় 95% বা 90% মতো হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু গ্রামারলি আমাকে অলরেডি ভুল ধরে দিয়েছে, কয়েকটা ভুল ধরে দিয়েছে। দেখেন এখানে এটা যেটা হ্যাজ আছে, এটা আমাকে হ্যাভ করতে হবে। দেখেন 1000 crore রুপিস হ্যাজ বিন কখনো হয় না, একটা হলে হ্যাজ বিন হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ হয়, কিন্তু যখন এখানে প্লোরাল নাম্বার 1000, সেটা অবশ্যই হ্যাভ হবে। সেটা গ্রামারলি ভুল ধরে ফেলেছে। এটা একটা একেবারে সিম্পল সেন্স দিয়ে বোঝা যায়, যারা এখানে এসএসসি পাস করে যারা আসছেন তারাও এটা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যখন এখানে হ্যাভে ক্লিক করছি, এটা ঠিক হয়ে গেছে। এরপর একটা ফর্ম যেটা আছে, এটা কি হবে, ফর্মটা এখানে হবে না। দেখেন ভিজিট দ্য অয়েল মিলস টমোরো, এটা আগামীকালকে এটা ভিজিট করবে এরকম বলতেছে। এখানে ফর্ম দেওয়ার দরকার নেই, এটা আমি ফর্ম কেটে ফেলতেছি। এখানে হ্যাজ যেটা আছে এটা আবার হ্যাভ হবে। যেগুলো আসছে আমি সবগুলো ঠিক করেছি। আমি এটা অ্যাবাউট এটা কেটে ফেলছি। ডিরেক্টর জেনারেল যেটা আছে, ডিরেক্টর জেনারেল এইভাবে লিখে মূলত, তো আমি এইভাবে করে ফেলতেছি। দেখেন এখানেও ডিরেক্টর জেনারেল এইভাবে লিখতে হবে, এখানেও ডিরেক্টর জেনারেল যেটা যেটা ভুল আছে আমি সবগুলো ঠিকঠাক করে দিচ্ছি। এখানে আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। অয়েল যেটা আছে এটা দি অয়েল হতে হবে, দি অয়েল সাপ্লাই, ওকে ঠিক আছে। দেখে পার্সেন্টটা একসাথে হবে, এখানে পার্সেন্ট যেটা করছে সেটা ভুল। তো আমি এখানে একসাথে করে ফেলতেছি। এরপর দেখেন এখানে অন দ্য বেসিস অফ যেটা আছে সেটা হচ্ছে কি বেসড অন, ঠিক আছে। এরপর দেখেন সাপ্লাই যেটা আছে এটাকে দি সাপ্লাই। এখন আমাদের এখানে ক্যালকুলেশন, এখানে আরও অনেকগুলো মিস্টেক আছে, সেই মিস্টেকগুলো ঠিক করতে হলে আপনাকে কী করতে হবে, প্রিমিয়াম ভার্সন যেতে হবে। যেটা 81% ছিল, এটা এখন 84% হয়েছে, 90%ও হয় নাই। তো এতটুকু আমি ফ্রি ভার্সনে যতটুকু করা সম্ভব হয় ততটুকু আমি করেছি। আমার আর্টিকেল এখন গ্রামারটিক্যাল এরর ফ্রি হয়েছে, ফ্রি ভার্সনে যতটুকু হওয়া সম্ভব ততটুকু। এখানে কিন্তু আরও কিছু গ্রামাটিক্যাল এরর আছে যেগুলো আমি ঠিক করতে পারবো না, এগুলো ঠিক করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো প্রিমিয়াম ভার্সনের ভিডিওটা আমি খুব আর্লি আপলোড করে দিব, আপনারা যদি দরকার হয় আপনারা এইভাবেই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আমি খুব রিসেন্টলি এটাকে করে দিব, এটা সর্বোচ্চ 8-10 মিনিটের একটা ভিডিও হবে, আমি এটা করে দিব। তো দেখেন আমার এখানে এটা ফ্রি হয়ে গেছে। আমি এখন এটাকে আবার কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করেছি। এবার দেখেন এখানে একটা অপশন আছে যে প্লাগারিজম চেক কিন্তু আমাদের টুলস আছে দুইটা ওয়েবসাইট আছে, ওখান থেকে করতে পারি। কিন্তু আমাদের যদি এটা যদি প্রিমিয়াম ভার্সন হতো তাহলে আমরা এখান থেকে করে ফেলতে পারতাম। তো এখানে আমরা এটা করতে পারবো না, এটা করার জন্য আমাদেরকে প্রিমিয়াম ভার্সন হতে হবে। দেখেন গো প্রিমিয়াম ম্যাভিলেটার, আমরা প্রিমিয়াম ভার্সন হলে এটা করতে পারবো, নাহলে করতে পারবো। তো আমি এখানে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করছি। আমি আবার এখানে চলে আসছি, এখানে এসে আমার আগে যেটা ইংলিশ ছিল সেটা আমি ডিলিট করে ফেলছি। আমি এখন ইংলিশটা এখানে ব্যবহার করবো, ঠিক আছে। এই ইংলিশটা এখন ব্যবহার করবো। তো এই ইংলিশটাকে আমরা এখন আমাদের আর্টিকেল যেখানে লেখার জন্য নিয়েছি সেখানে ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন আমি এখানে আবার আমার হেডলাইনটা নিয়েছি, আমাদের যে ইয়াটা ছিল যেখানে আমরা অ্যাক্সেস নিয়েছি আমাদের ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখেন এই ওয়েবসাইটে ছিল কোথায়, এখানে। এখন আমি যখন এখানে অ্যাড নিউ পোস্টে যখন ক্লিক করবো, এখানে পোস্টে যখন আমি ক্লিক করছি, দেখেন আমার একটা পোর্টাল চলে আসবে যেখানে আমি পোস্ট করতে পারবো। তো দেখেন এখানে আমার আর্টিকেলের হেডলাইনটা আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার আর্টিকেলের হেডলাইনটা ছিল এরকম এতটুকুই। এবার এইখানে একটা পিকচার ছিল না, ফিচার একটা পিকচার ছিল। দেখেন এই ছবিটা হচ্ছে কি ফিচার ইমেজ, যেটা নিউজের এই যেমন এই নিউজের এই যে ছবিটা সেটা হচ্ছে ফিচার ইমেজ। এখানে যখন আমি ক্লিক করবো ভিতরে আর কিছু পিকচার থাকবে। তো এটা হচ্ছে ফিচার ইমেজ, আমরা এটা ফিচার ইমেজ সেট করবো। দেখেন এখান থেকে নিউজের শুরুতে ছোট করে যে ইমেজটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফিচার ইমেজ। তো এটা এখান থেকে আমরা যখন অ্যাড করতে যাবো তখন আমরা নিচের দিকে যাবো, নিচের দিকে দেখেন এখানে একটা অপশন আছে সেট ফিচার ইমেজ।
ওয়েবসাইটে এভাবেই করতে হয়। এটা ওয়ার্ডপ্রেসের একটা সাইট, আপনারা দেখবেন যে প্রায় পুরো ওয়ার্ল্ডের 70% 80% এইভাবে ওয়ার্ডপ্রেসের এইভাবে থাকবে। এখান থেকে আপনারা করতে পারবেন, একটাতে করলে যে কথা, আর সবগুলোতে করতে, এই একটাতে শিখলেই সবগুলোতে আপনারা করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে সাইট ফিচার ইমেজে ক্লিক করতেছি। এখান থেকে এসে দেখেন এখানে যতগুলো ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো হচ্ছে কি যাবতীয় ছবি। এই এ পর্যন্ত এখানে যতগুলো ওয়েবসাইটে যতগুলো আর্টিকেল লিখা হয়েছে, সবগুলো আর্টিকেল যতগুলো ছবি পোস্ট করেছে সবগুলো এখানে মিডিয়া লাইব্রেরিতে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এগুলো ব্যবহার করবো না। দেখেন এখানে অনেকগুলো আছে, আরও অনেক নিচের দিকে গেলে অনেক দেখতে পাবেন। যেগুলো লেখা হয়েছে আমরা এগুলো থেকে দেখবো না, আমরা এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আমাদের ছবিটাকে ব্যবহার করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে ছবিগুলো ব্যবহার করতে গেলে ছবিগুলোর রিনেম করে নিয়ে, ছবিগুলোকে অবশ্যই রিনেম করে নিতে হবে। রিনেম করে নিয়ে কী করবেন, এই আপনার হেডলাইন যেটা আছে, আমাদের নিউজের যে হেডলাইন আছে সেই রিনেমটা করবেন সেই নামে, ঠিক আছে? সেই নামে করে নেবেন। তারপর আমরা এখানে আপলোড করতে যাবো। আপলোড করতে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ছবিটা কোনটা। আমরা যে ছবিটা ডাউনলোড করছি সেই ছবিটা ডেফিনেটলি কোনটা হবে। আচ্ছা, আমি যে স্ক্রিনশট ফোল্ডারে নিয়েছি, এটা স্ক্রিনশট ফোল্ডার এখানে থাকবে। আমি নিচে এই যে প্রথমে এই ছবিটা ছিল, ঠিক আছে? এই ছবিটাতে আপনারা রিনেম করে ফেলবেন। হ্যাঁ, দেখেন আমি এটাকে কি করেছি, এইখানে আমি এটাকে কি করে ফেলেছি, রিনেমটা করতে চাইলে করতে পারি। আমি এখানে রিনেমটা করে দিই। আচ্ছা, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে রিনেম করতে পারি। হ্যাঁ, সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি রিনেমটা করে দিচ্ছি। দেখেন এখানে আমি এন্টার প্রেস করেছি, সবগুলো হয়ে গেছে। আমার এখন এই ছবিটা আমি ব্যবহার করব। এই ছবিটা আমি ক্লিক করেছি। এখানে হচ্ছে গ্রামারলি যদি আপনি আপনার এক্সটেনশনে অ্যাড করে ফেলেন, খুবই মজার একটা টুলস। এই টুলসটা যিনি আবিষ্কার করেছেন খুবই চমৎকার একটা টুল আবিষ্কার করেছেন। আপনি আপনার ওয়েব ব্রাউজার, এই ক্রম ব্রাউজারে এসে যেখানেই আপনি ইংলিশ লিখেন না কেন সেখানে আপনাকে ভুল ধরা দিবে যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকে। যেখানেই লিখেন না কেন, একদম যেখানে লিখেন না, আপনি যদি ইমেল লিখতে চান, আপনি যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে চান, আপনি যদি কোথাও এখানে গুগল ট্রান্সলেটর লিখতে চান, যেখানে লিখেন না কেন আপনাকে সে এখানে এরর ধরাই দিবে। যদি আপনি এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন তাহলে তো কোনো সুপার ডুপার গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া আপনি এটা লিখতে পারবেন। তো সেক্ষেত্রে প্রিমিয়াম কীভাবে ব্যবহার করতে হয়, আমি একেবারে ফ্রি ক্র্যাক ভার্সন, এটা টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু আমি ক্র্যাক ভার্সন কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি টিউটোরিয়াল দিয়ে দেবো খুব রিসেন্টলি। তো দেখেন এখানে আমি অল্টার টেক্সে এসে এখানে আমি ওই যে ওয়েবসাইটের কি হেডলাইনটা লিখে দিচ্ছি। এখানেও হেডলাইনটা অটোমেটিক চলে আসছে, যেটা এই ছবির যেটা টাইটেল ছিল, রিনেম ছিল, সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। দেখেন এরপরে ক্যাপশনটাই হচ্ছে কি প্রত্যেকটা ছবির নিচে যে লেখাটা আছে সেটাই হচ্ছে ক্যাপশন। তো এই ক্যাপশনটা যদি আমরা এখন ব্যবহার করার চেষ্টা করি, আমি এখান থেকে এসে এটাকে কী করব, কপি করব, ট্রান্সলেটরে এসে এখান থেকে এসে আমি এটাকে আবার কী করব, এখানে এটাকে ইংলিশ ট্রান্সলেট করে নিব। দেখেন ইংলিশ ট্রান্সলেট করে দিয়ে দেখেন এখানে গ্রামাটিক্যাল কিন্তু এই গ্রামারলি কিন্তু এখানে কী করতেছে, ঘুরতেছে। এখন আমি ইংলিশটাকে কপি করেছি, এখান থেকে যদি আমি এটাকে কেটে দিই, যদি আমি এখানে পেস্ট করি, এখানে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে সেটা কিন্তু এখানে দেখেন গ্রামারলি ধরে ফেলেছে। এই পার্টে এসে আমি গ্রামারলিকে চেক করেছি, দেখেন গ্রামারলি একটা ভুল ধরে ফেলেছে। এখন আমি যদি এটাকে ঠিক করতে চাই তখন আমাকে দেখেন মিলস অন থার্সডে, দেখছেন এটা আমি অলরেডি ঠিক হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করে এখান থেকে আমি এটাকে কপি করে আমাদের ওই নিউজের ক্যাপশনে ব্যবহার করব, এই ছবির নিচে লেখাটা যাবে। তো এখন এটা যেহেতু ফিচার ইমেজ, এটাতে সম্ভবত দেখা যাবে না, দরকার নাই। আমি এখানেও এটা লিখে দিচ্ছি, লিখে দিয়ে আমি এটাকে স্যাড ফিচার ইমেজে ক্লিক করছি। দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে। দেখেন নিউজটা এইভাবে দেখা যাবে মোবাইল ভিউতে, দেখতে পাচ্ছেন এইভাবে দেখা যাবে, ডেস্কটপ ভিউতে এইভাবে দেখা যাবে। তো আমি মোবাইল ভিউতে থাকুক। এরপর আমাদের এখন বিস্তারিত লেখা এখানে নিয়ে আসবো। তো আমি বিস্তারিত লেখাগুলো সাজাচ্ছি না, আমি ডিরেক্টলি এখান থেকে এরপর থেকে এখান থেকে আমি সবগুলোকে একসাথে কপি করে ফেলতেছি। দেখেন আমি একসাথে কপি করে সিলেক্ট করে ফেলছি খুব ইজিলি, খুব সিম্পলি। এটা কীভাবে করেছি, আমি যদি কন্ট্রোল এতে ক্লিক করতাম এই লাইনটা সহ হইতো। তো এখান থেকে আমি খুব ইজিলি এটাকে কীভাবে কপি করেছি, আমি শিফটকে চেপে ধরে আপনাদের কিবোর্ডের দেখবেন যে যদি ল্যাপটপের কিবোর্ড হয় ওখানেও পাবেন, এবং কম্পিউটারের কিবোর্ড হলে অ্যারো কির উপরে পাবেন। দেখবেন এখানে ইনসার্ট, হোম, ডিলেট, এন্ড, তারপর হচ্ছে কি পেজ আপ, পেজ ডাউন, এইভাবে কিছু অপশন আছে। তো আমি এখানে শিফটকে চেপে ধরে পেজ ডাউনে দেখেন একটু করে চেপে ধরছে, সব পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো এই খুব ইজিলি, তাহলে আমাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হলে অনেকটা সময় লাগতো। আমি পেজ ডাউন দিয়ে শিফট চেপে ধরে পেজ ডাউন দিয়ে করে ফেলেছি, ঠিক আছে? এখন আমি এটাকে এইখানে এসে পুরোটা পেস্ট করে দিব। আপনাদেরকে প্যারাটা ওখানে যদি ভালোভাবে এখান থেকে যদি আপনার প্যারাটা ভালোভাবে সাজাই ফেলেন কোথায় কী হবে না হবে, তাহলে আপনাকে ওখানে আর সাজানো লাগবে না। আমার কাছে যেহেতু সময় স্বল্পতা থাকে সেই জন্য আমি এখান থেকে সাজাচ্ছি না, আমি এখান থেকে ডিরেক্টলি কপিটা করে ডিরেক্টলি ওখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি যেভাবে ওখানে লিখেছি সেভাবে এখানে চলে আসছে। এবার আমাদের কাছে এখানে আরও কিছু ছবি আছে, ছবিগুলো ব্যবহার করব। তো সেই ছবিগুলো ব্যবহার করতে গেলে তখন আমরা এখানে সেট ফিচার ইমেজ যাবো না, আমি যেখানে ছবি ব্যবহার করতে চাই, মনে করেন আমি এই লেখাটার পরে এখানে আমি একটা ছবি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এসে এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করব। অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর আমরা মিডিয়া লাইব্রেরি দেখবো না, এখান থেকে দেখেন ক্রিয়েট গ্যালারি, অডিও প্লেলিস্ট, ক্রিয়েট ভিডিও প্লেলিস্ট, এখান থেকে সব কিছু করা যায়। তো আমরা চাইলে অনলাইন থেকেও কিন্তু ছবির লিঙ্ক আমরা এখানে দিতে পারি, আমরা সেটা করবো না। আমরা এখানে আপলোড ফাইল থেকে ছবিটা ডাইরেক্ট আপলোড করে দিব। এখানে আমি ক্লিক করেছি, এখান থেকে আমার দ্বিতীয় ছবি ছিল মনে হয় এটা বা এটা, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখেন এটা ছবিটার ক্যাপশন এখানে চলে আসছে না, এই ছবিটার ক্যাপশন আমরা দেওয়ার চেষ্টা করবো। এই ছবিটার ক্যাপশন কোনটা,
এই ছবিটার ক্যাপশন এখান থেকে আমি এটা কপি করব, কপি করে আমি এটাকে ইংলিশ ট্রান্সলেট করব, ট্রান্সলেট করার পর আমরা গ্রামার দিয়ে আবার কী করব, এটাকে গ্রামাটিক্যাল এরর ফ্রি করে ফেলবো। তো সেক্ষেত্রে আমি ইংলিশটাকে কপি করেছি, এই ইংলিশটাকে, এগুলো বাংলা কিন্তু ভুল ধরতেছে, বাংলা তো ডিকশনারিতে নাই, ভুল ধরবে না তো কী করবে, তো বাংলা ধরতেছে, আমরা এটাকে ইংলিশ করে ফেলবো। এখন ইংলিশে যদি গ্রামাটিক্যাল কোনো এরর থাকে সেটা আমরা ঠিক করে ফেলবো। দেখেন একটা এরর পেয়েছে, তো এখানে আরও অনেকগুলো পেয়েছে, যেটা প্রিমিয়াম না হওয়ার কারণে দেখেন 7টা পেয়েছে। দেয়ার আর 7 অ্যাডভান্স সাজেশন অ্যাভেলেবল অনলি ফর প্রিমিয়াম ইউজার, যারা প্রিমিয়াম ইউজার তাদের জন্য এটা আসছে। তো আমি এখান থেকে এটা ঠিক করতে পারবো না, জাস্ট আমি এটা ঠিক করতে পারবো, আর বাকিগুলো ঠিক করতে পারবো না। বাকিগুলো ঠিক করার জন্য আপনাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি পুরোটাকে কপি করেছি, এইখানে এসে এটার ক্যাপশন আমি এটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর বাকি টাইটেলটা আমি সব দিকে পেস্ট করে দিচ্ছি, এখানে টাইটেলটা আমি সব দিকে পেস্ট করে দিচ্ছি। এখানে একটা হাইপেন দিয়ে 1 চলে আসছে, ব্র্যাকেট দিয়ে 1 চলে আসছে, আমি সেটাকে ডিলিট করে দিচ্ছি। এখানেও আসছে মনে হয়, আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখন ইনসার্ট দিয়ে দিচ্ছি, ছবিটা এখানে চলে আসবে। এবার মাইক্রোসফট ওয়ার্ডের মতো দেখেন এই ছবিটাকে আপনি যেখানে খুশি সেখানে বড় ছোট করতে পারবেন, এবং এখানে দেখেন যে এখানে একটা অ্যালাইনমেন্ট আসছে, আপনি যদি বামে করতে চান বামে করতে পারবেন, ডানে করতে চান ডানে করতে পারবেন, এবং যদি আপনি মিডলে দিতে চান তাও মিডলে দিতে পারবেন, ঠিক আছে, এইভাবে করতে পারবেন। আবার আমি ছবির যে ক্যাপশনটা লিখেছি সেই ক্যাপশনটা দেখেন কোথায় আসছে, ছবির নিচে এইভাবেই আসছে, ঠিক আছে, ওখানে যেভাবে আসছে সেভাবে আসছে। এরপর যদি আরেকটা ছবি মনে আমাদের আছে, সেটা যদি আমরা ব্যবহার করতে চাই, আমি এইটুকুর নিচে, এই যে এটুকুর নিচে আমি ছবিটাকে ব্যবহার করব। এখানে অ্যাড মিডিয়াতে যাচ্ছি, তারপর আমি এখান থেকে যাচ্ছি সেম কাজ এখান থেকে এসে আমি এই ছবিটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই ছবিটার ক্যাপশনটা কী ছিল আমি সেটা এখানে নিয়ে আসব। আমি আগে এইখানে যেটা ছিল হেডলাইনটা আমি সব জায়গায় দিয়ে দিই, এখানে যে 2 আছে এটা কেটে দিচ্ছি। এখানে লাস্টে এসে দেখেন এই লাইনে যে লাস্ট একটা ব্র্যাকেটের ভিতরে 2 আছে সেটা আমি বুঝতেছি না, তো আপনাকে যদি লাস্টে যেতে হয় তখন আপনাকে অ্যারো বাটনটা চেপে ধরে সেদিকে যেতে হবে। আমার কাছে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি এখানে এন্ড নামে একটা বাটন আছে, END মানে শেষ বা খতম, এটা যদি আপনি ক্লিক করেন লাইনে লাস্ট আপনাকে নিয়ে যাবে। আমি এন্ডে ক্লিক করেছি, আমাকে লাইনে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে এরপর এইখানে এসে আমি সেম ক্যাপশনটাকে কী করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। মাঝখানে যেটা ক্যাপশনে যেটা আছে এটা ডেসক্রিপশন আমি এটা দিয়েছি, সব কিছুতে টাইটেলটা দিয়েছি, শুধু ক্যাপশনে কি আমি এই ক্যাপশনে যে ছবিটা লেখা আছে, যে লেখাটা আছে সেটা দিব। তো সেক্ষেত্রে দেখেন আমি এই ক্যাপশনটাকে এখান থেকে কপি করেছি, ট্রান্সলেটরে আসলাম, এখান থেকে এসে আমি বাংলা ইংলিশ করে ফেলতেছি। ইংলিশটাকে এখান থেকে কপি নিয়েছি, আমি এখান থেকে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে সেটা দেখার চেষ্টা করবো। এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক পাই নাই এখনও, না পাই নাই, খুবই ভালো। তো আমি এটাকে কপি করে দিয়ে আমার এখানে এটার ক্যাপশন হিসেবে ব্যবহার করতেছি। এখানে ইনসার্ট টু ফটো দিয়েছি, দেখেন এই ফটোটা এখানে ইনসার্ট হয়ে গেছে, দেখেন ওই ক্যাপশনটা এখানে নিচে চলে আসছে। এতটুকুই লেখার সিস্টেম। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই যে নিউজটা আপনি লিখতেছেন, এই যে আর্টিকেলটা লিখতেছেন, কিছু কিছু বায়ার আছে শুধুমাত্র আর্টিকেল লিখে দিতে বলে, আবার কিছু কিছু বায়ার আছে আপনাকে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে বলে। SEO মানে হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কেন? কারণ যে বায়ার যে আর্টিকেলটা লিখতেছে, এই আর্টিকেলটা যাতে মানুষ সহজে খুঁজে পায়, গুগলের সার্চ করলে যাতে পাওয়া যায়, এইভাবে আপনাকে আর্টিকেল অবশ্যই লিখতে হবে। না হলে আপনি লিখে ফেলে রেখেছেন, গুগলে যদি সার্চ করে কখনো না পায়, আপনার এখানে ট্রাফিক আসবে না। ট্রাফিক বলতে মানুষ এখানে ভিজিটর আসবে না, ভিজিটর না আসলে ভিউ না হলে এখান থেকে সে কোনো ইনকাম পাবে না। তো সেই ক্ষেত্রে বায়ার আপনাকে বলতে পারে যে SEO ফ্রেন্ডলি লিখতে হবে। তো SEO ফ্রেন্ডলি যদি লিখতে হয় আপনাকে এখানে কয়েকটা জিনিস একটু করে ফোকাস করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে SEOটা কীভাবে করতে হয়। আপনার মূলত ওই বায়ারের এই ওয়েবসাইটটা SEO করতে হবে, তা না হলে আপনি এখানে যতই SEO করেন না কেন আপনারটা পাবে না। তো সেক্ষেত্রে আর্টিকেলের চেয়ে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে কি তার ওয়েবসাইটটা SEO করা হয়েছে কিনা। সেটা যদি না হয়, আপনি এখানে 1000 SEO করলে তো তারপর আপনার আর্টিকেলটা পাওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। তারপর আমরা এখানে যতটুকু সম্ভব ততটুকু SEO করব, যদিও SEO আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে কি ডাটা এন্ট্রি। SEO নিয়ে ডাইরেক্ট 16টা ক্লাস আছে, SEO নিয়ে ডাইরেক্ট একটা কোর্স আছে, 2000, 2500, 3000 টাকার একটা কোর্স আছে। সেই কোর্সে বিস্তারিত ওয়েবসাইট কীভাবে SEO করতে হয়, ব্লগ সাইট কীভাবে SEO করতে হয়, ফেসবুক কীভাবে SEO করতে হয়, ইউটিউব কীভাবে SEO করতে হয়, ইনস্টাগ্রাম, তারপর ডাটা এন্ট্রি, ই-কমার্স সাইট, তারপর হচ্ছে কি ড্রপ শিপিং, প্রোডাক্ট লিস্টিং, এগুলো কীভাবে SEO করতে হয় ডাইরেক্ট SEO একটা কোর্স আছে। সেই কোর্সটা করলে আপনারা বুঝবেন, না হলে এখানে এতটুকু বোঝানো সম্ভব না। তবে একটা কন্টেন্টে যতটুকু SEO দরকার হয় সেইটুকু আমরা জানার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে দেখেন আমরা টাইটেলে যেটা লিখেছি, এই টাইটেলটা যদি আমি আপনাদেরকে বলি এইখান থেকে সবচেয়ে মোস্ট ভাইরাল কিওয়ার্ড কোনটা হতে পারে। তো এখানে যদি ভাইরাল যদি কোনো কিওয়ার্ড আমরা মনে করি, সেক্ষেত্রে আমরা মনে করবো যে সয়াবিন অয়েলটা হচ্ছে কি ভাইরাল একটা কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডটাকে আমাদেরকে সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে, এবং এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে আমাদের পুরো সেন্টেন্সের সাথে ম্যাচ করে। আপনি জায়গায় গিয়ে সয়াবিন অয়েলটা লিখে দিয়েছেন, এই সয়াবিন অয়েলটা লিখে দেওয়ার পরে পুরো লাইনে পুরো একটা প্যারার
মিনিংসটাই এলোমেলো হয়ে গেছে, তাহলে কিন্তু গুগল এটা বুঝতে পারবে না, কোনো মিনিংলেসভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। আপনি দেখা গেছে যে এই সয়াবিন অয়েলটাকে, এইটাকে আপনি এসইও করার জন্য এটাকে আপনি 1000 বার এখানে কোথাও পেস্ট করে রেখেছেন, তাইলে হবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সের সাথে সয়াবিন অয়েলটা মিল রেখে যেভাবে সয়াবিন অয়েল লিখেছে, আমাদেরকে এখানে বিভিন্ন জায়গায় সয়াবিন অয়েলটা এমনভাবেই লিখতে হবে যাতে করে এই গুগল বুঝে নেয় যে আমাদের এখানে সয়াবিন অয়েলটাই হচ্ছে কি আমাদের সার্চ ট্যাগ, আমাদের কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা মানুষ গুগলে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন এখানে কিন্তু সেভাবে ব্যবহার হয়েছে, দেখেন এখানে প্রথম লাইনেই সয়াবিন অয়েল আছে, এখানে বিভিন্ন জায়গায় সয়াবিন অয়েল আছে। তারপরেও যদি আপনারা যদি বাংলা লেখার সময় এটাকে যদি ইংলিশটা যদি আমরা যদি ভালোভাবে না পারি, তখন আমাদেরকে বাংলা লেখার সময় এটাকে ফোকাস করে সয়াবিন অয়েল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা বসাই দিব লাইনের সাথে ম্যাচ করে, তখন এরাই বুঝে নিবে যে আমাদের সয়াবিন অয়েলটাই এইটাই হচ্ছে কি আমাদের মূল কি কিওয়ার্ড। এরপরে এটা এইভাবে করবেন এবং সয়াবিন অয়েলটা বিভিন্ন জায়গায় পুরো আর্টিকেলের মধ্যে প্রত্যেকটা প্যারার মধ্যে একদম কম করলে একবার দুইবার করে সব জায়গায় লিখবেন, তাহলে এই কিওয়ার্ডটাকে টার্গেট করে গুগল কি করে নেবে, এটাকে এসইও করে নেবে। এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আর দেখেন এখানে আর যেটা আছে সব কিছু হয়ে গেছে, এবার আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। এই নিউজটার ক্যাটাগরি কি? এটা কি ইন্টারন্যাশনাল নিউজ? অবশ্যই না। এটা খেলাধুলা? না। এটা বাংলাদেশ? এটা রাজনীতি? এটা অবশ্যই বাংলাদেশ হবে, এটা যেহেতু একটা বাংলাদেশের ইস্যু। এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়তো না এখনো পর্যন্ত, তো আমরা ইন্টারন্যাশনাল ইস্যু বানাবো না, আমরা এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি। এরপর এখানে যে ট্যাগটা আছে এই ট্যাগটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যে সয়াবিন অয়েল যে লিখেছি, এই সয়াবিন অয়েলটা 1000 বার আপনি এখানে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখন দেখার চেষ্টা করব যে এই মানুষের সাইকোলজিকে রিসার্চ করার চেষ্টা করব। এটাকে এক ধরনের এআই বলা হয় থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যার মাইক থেকে নয়েজ আসতেছে মাইকটা মিউট রাখবেন। আমি দেখতে পাচ্ছি এমডি রাজু, আপনার মাইক থেকে কেন নয়েজ আসতেছে ভাই? নয়েজ মাইক মিউট করে রাখবেন। দেখেন এখন আমরা মানুষের সাইকোলজিকে রিসার্চ করার চেষ্টা করব। মানুষ আসলে এই সয়াবিন তেলের কি, এই সয়াবিন তেলের নিউজটা মানুষ আসলে অনলাইনে কীভাবে সার্চ করে, গুগলে কীভাবে সার্চ করে, সেই সার্চ তারা কী লিখতে পারে সেটাকে আমরা এখন রিসার্চ করার চেষ্টা করব। সেটাকে বলা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। আমাদের ক্লাসের টপিক আছে দেখেন কিওয়ার্ড রিসার্চ। আমরা এমন কিওয়ার্ড রিসার্চ করব, এই কিওয়ার্ডটা রিসার্চ করে আমি আমার আর্টিকেলে ব্যবহার করব, যাতে করে ওই মানুষ যেভাবে সচরাচর সার্চ করে সেই সার্চ ট্যাগগুলো যখন আমার এখানে ব্যবহার করব, তো আমার আর্টিকেলটা আসার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে, তখন আমাদের একটা সফটওয়্যারে চলে যেতে হবে। সেই দুইটা সফটওয়্যার আমি দেখাবো, যদিও একটা সফটওয়্যারে আমাদের অফিস থেকে দেখানোর জন্য আমাকে দিয়েছিল, আমি কিন্তু দুইটা দেখাই, এগুলো আমার রিসার্চ থেকে বেরিয়ে আসা। সেক্ষেত্রে সেটা হচ্ছে আরেকটা হচ্ছে copy.ai, একটা হচ্ছে keyword.tool। দেখেন এটাকে ডিরেক্টলি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে গুগলে সার্চ কীভাবে করে, ইউটিউবে কীভাবে সার্চ করে, এগুলো সব আপনি দেখতে পারবেন। বিং, অ্যামাজন, এইভে, প্লে স্টোর। যেমন মনে করেন আপনি একটা আর্টিকেল পোস্ট করতেছেন, সেখানে আপনি ইউটিউবের কিওয়ার্ড দেখে কোনো লাভ নাই, রিসার্চ করে কোনো লাভ নাই। আপনি ইবে, অ্যামাজন, বিং, ইনস্টাগ্রাম, টুইটারের কিওয়ার্ড রিসার্চ করে কোনো লাভ নাই। দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও, ইউটিউবে একটা ভিডিও দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি গুগলেরটা সার্চ করলে হয়তো একটু লাভ আছে, কিন্তু বাকিগুলো সার্চ করে কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে যেহেতু আমরা গুগলের আর্টিকেল লিখবো, তখন আমরা গুগলের কিওয়ার্ডগুলো আলোচনা করার চেষ্টা করবো। তো আমি এখান থেকে আমাদের যে কিওয়ার্ডটা, আমি এখানে এই কিওয়ার্ডটাকে কপি করতেছি, এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ কিভাবে সার্চ করে সেটা দেখার চেষ্টা করব। আদৌ মানুষ এই সয়াবিন অয়েল দিয়ে সার্চ করেছে কিনা, গুগল আমাকে একটা স্ট্যাটিস্টিক্স এখন এখানে দিয়ে দিবে। দেখেন আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, গ্লোবাল ইংলিশ আমি এখানে রেখেছি, আমি এটাকে এখানে পেস্ট করে দিয়েছি। এখন দেখার চেষ্টা করবেন যে দেখেন 5 মিনিট সময় নেবে, 5 সেকেন্ড সময় নেবে, 5 সেকেন্ডের মধ্যে আমাকে পুরো রেজাল্টটা দিয়ে দিবে যে কতবার এই যে সয়াবিন অয়েল ব্যাপারটা আসছে। দেখেন সয়াবিন অয়েল ব্যাড ফর ইউ, যদিও এটা ভাইরাল একটা কিনা ইয়ার মধ্যে আসে নাই, কিওয়ার্ডের মধ্যে আসে নাই। সয়াবিন অয়েল স্মোক পয়েন্ট, সয়াবিন অয়েল অ্যালার্জি, সয়াবিন অয়েল ভার্সেস ক্যানোলা অয়েল। দেখেন এখানে কিন্তু বর্তমানে যে প্রাইস হাইকিং নিয়ে যেটা আসছে সেটা কিন্তু এখনও আসেনি। তো আমি যদি এখানে একটা লিখে দিই প্রাইস হাইক লিখে দিই, তখন কিন্তু অন্য রেজাল্ট আসবে। দেখেন এখানে প্রাইস হাইক নিয়ে অপশন আসবে, আমি এটাকে প্রাইস হাইক দিয়ে দিয়েছি, যদিও এটা ইন্টারন্যাশনাল ইয়া না। দেখেন এই যে সয়াবিন অয়েল প্রাইস ইনক্রিজ, সয়াবিন অয়েল প্রাইস রেজ, সয়াবিন অয়েল প্রাইস ইনক্রিজ 2021, এই এতটুকু কয়েকটা কোড আসছে মাত্র, কিওয়ার্ড আসছে। তো আমরা এগুলো ব্যবহার করবো, আমরা প্রথমটা ব্যবহার করার চেষ্টা করবো, প্রথমটা ব্যবহার করার চেষ্টা করি। হ্যাঁ সয়াবিন অয়েল যেটা আসছে সেটা ব্যবহার করার চেষ্টা করি। দেখেন এটা পুরো ওয়ার্ল্ডে কতগুলো অপশন আসছে, কিওয়ার্ড আসছে, ব্যবহার হয়েছে। এটা গুগলের এখানে একটা কিন্তু সার্চ ভলিউম দেখাই দেয়, ট্রেন্ড কতটুকু ট্রেন্ড আছে সেটা দেখাই দেয়। এখন কেন দেখাচ্ছে না? ডু ইউ নিড ইনফরমেশন কিওয়ার্ড, ট্রাই ইট নাও, এটাতে ক্লিক করি।
আচ্ছা, এখানে দরকার নেই। এখন আমি এই সবগুলো কিওয়ার্ডকে কপি করব এবং সবগুলো কিওয়ার্ডকে কপি করে ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন এখানে কিওয়ার্ড আসছে 329টা। আমি যদি এখানে আরও ব্যবহার করতে চাই, 500 1000 ব্যবহার করতে তাও ব্যবহার করতে হবে। আমি এটাকে কপি করে নিচ্ছি। আমি এটা ইয়াতে এসে মাইক্রোসফট ওয়ার্ডে সেটাকে পেস্ট করব। আমি আগের যেটা বাংলা ছিল সেটা আমি তুলে ফেলতেছি, এখানে পুরো বাংলাটা আমি তুলে ফেলতেছি, এখানে এসে আমি কপিগুলো কিওয়ার্ডগুলোকে পেস্ট করতেছি। তো এখানে আমি কেন পেস্ট করি সেটা আমি একটু দেখাই। মনে করেন আমরা যে এখানে ট্যাগটা লিখতেছি, এখানে ট্যাগগুলো লিখতে হবে, আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা একটা করে ট্যাগ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের ট্যাগটা যেটা ছিল সেটা হচ্ছে সয়াবিন অয়েল। আমি এখানে সয়াবিন অয়েল লিখে অ্যাড করে দিয়েছি, দেখেন একটা ট্যাগ এখানে আসছে। কিন্তু পরবর্তীতে যে ট্যাগগুলো আমি কপি করেছি সেই ট্যাগগুলো যদি সবগুলোকে যদি আমি এখানে পেস্ট করি, দেখেন যদি সবগুলোকে যদি আমি এখানে পেস্ট করি, এখানে যদি আমি অ্যাড করি সবগুলো মিলে একটা ট্যাগ হয়েছে। এই ট্যাগটা একেবারেই কোনো ইফেক্টিভ না, এগুলো আলাদা আলাদা ট্যাগ হইতে হবে। এটা এটা এগুলো ট্যাগ হয় না, এগুলো একটা পুরা কি হয়ে গেছে, প্যারা হয়ে গেছে। এখানে কোনো দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ট্যাগ বানাতে করতে এইভাবে ব্যবহার করতে হবে না, ট্যাগটা আমাদেরকে বানায় নিতে হবে। ট্যাগ বানাবেন কীভাবে, এই প্রত্যেকটা ট্যাগের পিছনে একটা একটা করে আপনাকে কমা ব্যবহার করে দিলে এটা একটা ট্যাগ হয়ে যাবে। এখানে একটা কমা দিয়েছি, এখানে একটা কমা দিয়েছি। দেখেন এটা আপনি চাইলে এটাকে লাইনের বানায় ফেলতে পারবেন, পুরো এক লাইনে বানায় ফেলতে পারবেন। মানে এগুলো যেটা একটা ট্যাগ দিয়ে একটা দুইটা লাইন হয়ে গেছে, সেটাকে আপনি এই লাইনটাকে যদি কেটে দেন উপরের লাইনে উঠে যাবে, তারপর এখান থেকে যদি কেটে দেন উপরের লাইনে উঠে যাবেন, তখন আপনি এটা আলাদা আলাদা করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এভাবে করতেছি না, আপনারা করে নেবেন। আমি এখানে কয়েকটাকে কমা দিয়ে ব্যবহার করে আমি 5-7টা ব্যবহার করে দেখাবো। এখানে প্রায় 200-250 আসছে, 300 মতো 300 কতটা আসছে, আমি এতগুলো করার সময় পাবো না। তো এখান থেকে আমি কয়েকটা করে দেখাচ্ছি, সেই সবগুলো এরকম। তো আমি এগুলো করেছি, এখন আমি এটাকে কপি করেছি। কপি করার পরে এখানে এসে যখন আমি ট্যাগে যখন এটাকে পেস্ট করেছি, অ্যাড যখন ক্লিক করেছি, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাড হয়েছে এখানে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাড হয়েছে। এরপরে আমরা আরেকটা জায়গায় এটাকে কী করবো, এই ট্যাগগুলোকে কপি করার জেনারেট করার চেষ্টা করবো। সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে এটাও একটা কিন্তু খুব ট্রেন্ডি একটা ওয়েবসাইট যেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে নেবেন। আমি অলরেডি সাইন আপ করা আছে, আমি এখানে যাচ্ছি, এখানে সাইন আপ করে ফেলতেছি। সাইন আপ করার এই অপশনগুলো সব জায়গায় একরকম, আপনাদের সাইন আপ করবেন, একটা মেল দিলে সাইন আপ হয়ে যাবে, আপনার মেলে মনে একটা মেল যেতে পারে। সেক্ষেত্রে দেখেন এখানে কিছু অপশন আছে, দেখেন ফেভারিট টুলস। এখানে আমি যখন নিচের দিকে যাবো, দেখেন এই যে ব্লক টুলস বা ওয়েবসাইট কপি টুলস। তো আমি এখানে যেহেতু ওয়েবসাইটে লিখতেছি, তখন আমি ওয়েবসাইটে এখানে এসেছি। এখানে আসার পরে দেখেন নিচের দিকে কিছু অপশন থাকবে, এখানে কিছু অপশন থাকবে, সোশ্যাল প্রুফ ট্যাগস, এখানে হ্যাশট্যাগ জেনারেশন কি। আমি তাহলে ব্লক টুলসে যাই, দেখি ব্লগ, এখানে কি থাকবে ব্লগ টাইটেল। আপনি নিউজের টাইটেলটা কীভাবে দিয়ে সেটা এখান থেকে আপনি বাছাই করে নিতে পারবেন। ফ্রি স্টাইল, এই দেখেন কিওয়ার্ড জেনারেটর, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড জেনারেটর নামে একটা অপশন আছে। তো আমি যখন এই কিওয়ার্ডটাকে এখানে ক্লিক করব, আমাদের যে কিওয়ার্ডটা ছিল এখানে, আমি কিওয়ার্ডটা ছিল সয়াবিন অয়েল, আমি এটাকে পেস্ট করেছি। আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতেছি, এটা লেখার দরকার, এটা অপশনাল। এরপর এখানে যেটা আসছে সেটাতে যখন আমি সয়াবিন তেলটাকে যখন এখানে পেস্ট করে দিয়েছি, এখন যদি আমি ক্রিয়েট কপি দিয়ে দিই, সে আমাকে কিছু এখানে কোড দিয়ে দিবে, মানে কিওয়ার্ড দিয়ে দিবে। দেখেন এখানে কিছু একেবারেই, দেখেন যে কয়েকটা কোড কিওয়ার্ড দিয়েছে। দেখেন সয়াবিন অয়েল ফর কুকিং, ভেজিটেবল অয়েল, সয়াবিন অয়েল ইউজেস, কুকিং উইথ সয়াবিন অয়েল, এইভাবে কিছু আমাকে ট্যাগ সে জেনারেট করে দিয়েছে। এখান থেকে আপনি চাইলে সবগুলো কপি করে নিয়ে সবগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে সবচেয়ে বেশি ট্রেন্ডি যেটা দেখেন, এখান থেকে আমি এটাকে কপি করে ফেলতেছি, আমি আর কিছু করতেছি না, এটাকে কপি করেছি। আপনারা চাইলে এগুলো কপি করতে পারেন, আমি একটাকে ব্যবহার করে দেখাচ্ছি। তো এখানে সবগুলোতে কমা ব্যবহার করা আছে, আমাকে এগুলো আবার আলাদা করতে হবে না, কমা দিয়ে সেপারেট করতে হবে না। আমি সবগুলোকে এখানে পেস্ট করে দিয়ে এখানে অ্যাড করেছি। দেখেন এটাকে যখন আমি অ্যাড করেছি, সবগুলো মিলে আলাদা আবার নতুন করে অ্যাড হয়েছে, ঠিক আছে? এখন এই পর্যন্ত আমার সব শেষ, আর্টিকেল লেখা, কন্টেন্ট লেখা, এসইও করা সব কিছু শেষ। এখন যখন আমি এটাকে পাবলিশ করে দিব, অথবা আমি প্রিভিউ দেখতে চাইবো, প্রিভিউ দেখার দরকার না, আমি ডিরেক্টলি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিলে আমাদের নিউজ সাইট এটা পাবলিশ হয়ে যাবে এবং এখানে দেখাবে যে সাকসেসফুলি পাবলিশড হয়েছে, দেখাবে। দেখেন পোস্ট পাবলিশড। এখন যদি আমি এটাকে দেখেন কিউই ক্লিয়ার্ড সাকসেসফুলি, দেখেন অল কেসেস সাকসেসফুলি হয়েছে। এখন আমি যে পোস্টটা দিয়ে ভিউ করছি, এখানে ক্লিক করলে আমাদের নিউজ সাইটে এই পোস্টটা দেখাবে, যেটা আমি লিখেছি মাত্র, দেখতে পাচ্ছেন? এখানে আমি যে ট্যাগগুলো ব্যবহার করছি সেই ট্যাগগুলো একেবারে নিচে লাল করে দেখাবে। এগুলো শুধুমাত্র আমরা যারা কি আছি, ইউজাররা আছি, এডিটররা আছে, তারা দেখতে পারবো। কোনো এই ওয়েবসাইটে এসে যারা পড়বে তারা কিন্তু কেউ দেখতে পাবে না, এগুলো গুগলে আসবে না, কারণ আমাদের এটা ফ্রি একটা ডেমি একটা ওয়েবসাইট। এই যে আমি এখন এতক্ষণ লিখেছি, এগুলো যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের খবর হয়ে যাবে। সেজন্য আমরা এখানে একবারে ফ্রি রেখেছি, এটা আমরা গুগলের সাথে ইন্ডেক্স করে নেই। এখান থেকে আমাদের কোনো ইনকাম নাই, এখানে আপনারা আসলে লিখলে আমাদের কোনো লাভ নাই। এখানে আসলে লিখলে আপনারা শুধু প্র্যাকটিস হবে, এটাই আমাদের কোনো অফিসিয়াল কোনো লাভ নাই। কারণ দেখেন এখানে কোনো নিউজ, এখানে কোনো একটা কিন্তু নেই, অ্যাড নেই। আপনি প্রথম আলোর এখানে যান, অ্যাডের জন্য আপনি কোথাও হাত দিতে পারবেন না, সব জায়গায় অ্যাড। এই দেখতে নিচে অ্যাড, উপরে অ্যাড, যেখানেই লিখেন না এখানে অ্যাড, এখানে অ্যাড, যেখানেই ক্লিক করেন না কেন সেখানে শুধু অ্যাড দিয়ে ভর্তি হয়ে যাবে। তো আমাদের এখানে কোনো অ্যাড নাই, মানে আমরা এটাকে কী করি নাই, মনিটাইজেশনে অ্যাড করি নাই, গুগল অ্যাডসেন্সে অ্যাড করি না, বলে এখানে কোনো অ্যাড নেই। কারণ এটাতে যদি আমরা অ্যাড
করি, এখান থেকে যদি আমরা ইনকামের চেষ্টা করি, আপনারা যারা এখানে প্র্যাকটিস করতেছেন কপিরাইটের ব্যাপারটা যদি ভালোভাবে আপনারা ফ্রি করে যদি এখানে না লিখেন, তখন এই ওয়েবসাইটটা ব্যান হয়ে যাবে, তখন আমরা ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা এটাকে কপিরাইট ফ্রি করে রেখেছি। সো এইভাবেই লিখতে হয়। দেখেন আমি যেটা লিখেছি, এখন আমি এটাতে ক্লিক করলে আমার পুরো নিউজটা দেখা যাবে। এইভাবে আমি যে ক্যাটাগরি বাংলাদেশ দিয়েছি সেই ক্যাটাগরিটা এখানে দেখা যাচ্ছে। দেখেন এই যে বাংলাদেশ, এখানে দেখেন ইন্টারন্যাশনাল, এখানে যেগুলো ইন্টারন্যাশনাল আছে সেগুলো ইন্টারন্যাশনাল হচ্ছে। দেখেন এখানে আরও অনেকগুলো লিখেছেন, এই দেখেন অনেকে লিখতেছে। তো আপনারা যেটা একটা ডেমি একটা আমি ইউজার আইডি এখানে দিয়েছি, সেই ইউজার আইডিটা কিন্তু আফসানা হোসেন নামে আসবে। যেটা আপনারা লিখলে এখানে আপনাদের নামটা আফসানা হোসেন দেখা যাবে। যেমন আমি মনে করি এটা অ্যাডমিন লিখেছে। নিচের দিকে আরও যদি যাই, মনে করেন এটা লিখেছে হচ্ছে আফসানা হোসেন, তার মানে এটা হচ্ছে কি আমরা যে ইউজার ডেমি আইডিটা দিয়েছি সেটাই অ্যাডমিন। এই যে অ্যাডমিন এগুলো, এই যে আফসানা হোসেন, এগুলো হচ্ছে কি ডেমি যে ওয়েবসাইটটা, ডেমি যে আইডিটা সেই আইডিটা। যেমন দেখেন আমি একটু আগে যেটা লিখেছি সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন এইদিকে যেগুলো মুভ করতেছে এগুলো হচ্ছে আমাদের এগুলো আসতেছে যারা লিখেছি, ঠিক আছে। এইভাবেই আপনাদেরকে কন্টেন্ট রাইট করতে হয়। এবার আসলো হচ্ছে কি প্লাগারিজম চেকের ব্যাপারটা। আমরা যে কপিটা পেস্ট করে ব্যবহার করে ফেলেছি, মানে আর্টিকেলটা লিখে ফেলেছি, এই আর্টিকেলে কত পার্সেন্ট কপিরাইট ইস্যু ছিল সেটা আমাদেরকে চেক করতে হবে এবং চেক করে এটাকে রিরাইট করতে হবে। যদিও আমরা রিরাইটটা এক প্রকার রিরাইট করে ফেলেছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি এবং এটা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমরা আমাদের মতো করে সাজিয়ে এটাকে ইংলিশ করে ফেলেছি, ইংলিশ থেকে গ্রামাটিক্যাল চেক করে ফেলেছি। সব কিছু করে ফেলার পরে এখানে কপিরাইট ইস্যুটা অনেকটা শেষ হয়ে গেছে। তারপর আমরা দেখার চেষ্টা করব পেস্ট করার আগেই, মানে ফাইনাল প্রোডাক্টটা সাবমিট করার আগে আমাদেরকে একটু চেক করে দেখতে হবে কিওয়ার্ডটা, মানে কন্টেন্টটাকে কী করে প্লাগারিজম চেক করে। তো সেক্ষেত্রে আমি এখানে প্লাগারিজম চেক করার জন্য দুটো ওয়েবসাইট আছে। সেটার একটা নাম হচ্ছে কি স্মল এসইও টুলস একটা, আরেকটা হচ্ছে কি ডুপ্লি চেকার। আমি এখান থেকে যে কোনো একটাতে করে দেখাবো, দুইটার ফাংশন একই। দেখেন এখানে এসছি, দেখেন প্লাগারিজম চেকার, এখানে ক্লিক করলে একটা বক্স আসবে, ওই বক্সে আপনি লেখাটা পেস্ট করে দিলে হবে। ঠিক তেমনি এখানে প্লাগারিজম চেকার ক্লিক করার সাথে এখানে অটোমেটিক একটা বক্স চলে আসে। তো আমি আমার লেখাটা যদি আমি এখানে পেস্ট করে দিই, যে আর্টিকেলটা লিখেছিলাম সেটা যদি আমি এখানে পেস্ট করে দিই, সেক্ষেত্রে আমাদের আর্টিকেলটা হবে এটাই না, এটা না, আমি আর্টিকেলটা ওখান থেকে পুরোটা কপি করে নিয়ে আসি। এখান থেকে আমার এখানে আছে এই যে এটাকে আমি একদম পুরোটা হেডলাইন সহ কপি করে নিয়ে আসতেছি। কপি করে এনে আমি এখানে পেস্ট করব। তো মনে রাখবেন এটাও কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট। এখানে ফ্রি ওয়েবসাইটের লিমিটেশন কি দেখেন, আপনি এখানে সর্বোচ্চ 1000 ওয়ার্ড কী করতে পারবেন পার লিমিট, 1000 ওয়ার্ড লিমিট পার সার্চ। 1000 ওয়ার্ডটা আপনি কী করতে পারবেন ফ্রিভাবে করতে পারবেন। এখন 1000 ওয়ার্ডের বেশি যদি হয় আপনাকে প্রিমিয়াম ভার্সন যেতে হবে। সেক্ষেত্রে দেখেন আমাদের টোটাল ওয়ার্ড হচ্ছে 773, আমাদের 1000 ওয়ার্ড চেয়ে বেশি হয় না। তো 1000 ওয়ার্ড যদি বেশি হয় আপনি 2বার করে করবেন, 3বার করে করবেন, 4বার করে করবেন, যত হাজার বেশি হবে ততবার করে করবেন। আমরা প্রিমিয়াম ভার্সনে যাব না, ঠিক আছে। তো এটা এই পাশে যেটা আছে সেটাও সেম, আমি যে কোনো একটাতে করে দেখাচ্ছি। এগুলো একটু স্লো হয় কারণ এখানে ট্রাফিক বেশি, এখানে লোকজন বেশি এসে এখানে এই কাজগুলো করে বলে এখানে ট্রাফিক হয়। আমি একটাতে করে দেখাচ্ছি, এটাতে এখানে দেখেন এই ওয়েবসাইটটা। তো আমি এগুলো যদি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই, আমি এখন লিঙ্ক দিয়ে দিব। এখানে পেস্ট করার পরে লেখাকে যখন আপনি আই এম নট রোবট এটা প্রমাণ করে দিয়ে যখন চেক প্লাগারিজমে ক্লিক করবেন, কাজ শুরু হয়ে যাবে। এখানেও ঠিক তেমনি আমি এটা ক্লিক করে দিয়েছি আই এম নট রোবট বলে, এখানে চেক প্লাগারিজমে ক্লিক করে দেবে। এরপর বাকি অপশনগুলো সেম। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার আগে আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই, smallseotool.com। এটার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে, আপনারা এখান থেকে পাঠিয়ে দেবেন। আমি এখানে দিয়েছি এবং এটারও এটা লিঙ্কটা আমি এখানে চ্যাট বক্সে দিচ্ছি, কেউ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন দুটোর লিঙ্কে। দেখেন আমি এটাতে ব্যবহার করে দেখাচ্ছি, আমি এটাকে তো কেটে দিলাম, এটাকে ব্যবহার করে দেখছেন। লিঙ্কটা লেখাগুলো আমি এখানে পেস্ট করছি। এবার যখন আমি এখানে আই এম নট রোবট বলে আমি যখন এটা প্রমাণ দিয়ে ফেলবো, আপনাদেরকে প্রমাণ অবশ্যই দিতে হবে। আমারটা আগে থেকে দেওয়া আছে বলে আমার দিতে হবে না। তো এটা প্রমাণ দিতে হয় কীভাবে, এখানে কয়েকটা ক্যাপসা আছে, ক্যাপসাগুলো ফিল আপ করতে হবে কীভাবে, যে আই এম নট রোবট এটার ক্যাপসা কি, ক্যাপসা হচ্ছে এখানে কিছু ক্যাপসা থাকবে, যে বাইসাইকেল সিলেক্ট করে দিতে হবে, ফায়ার হাইড্রিন সিলেক্ট করে দিতে হবে, ক্রস ওয়াল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, বাস দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে। এগুলো দিয়ে আপনি ভেরিফাই করে দিলে আপনি যদি রোবট নয় সেটার প্রমাণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখেন আমি প্লাগারিজমটা চেক করার জন্য আমি দিয়ে দিয়েছি, অপশনে চালু চেক করে দিয়েছি। এইদিকে এটা হবে, একটু সময় লাগবে। সেই সময়টাতে আমরা বসে না থেকে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করি। দেখেন অলরেডি 9% চেক করেছে, তার মধ্যে 2% প্লাগারিজম হয়ে গেছে। 100% চেক হলে কত পার্সেন্ট প্লাগারিজম পায় আমি জানি না। 18%-এর মধ্যে 2% পাইছে, 100% কত হলে কত পার্সেন্ট পায় জানি না। এবং এই যে প্লাগারিজম 2% কপি দেখাচ্ছে, এই কপিটা কোত্থেকে কপি করেছি, কোন ওয়েবসাইট থেকে কপি করেছি, সেই ওয়েবসাইটের লিঙ্ক শুদ্ধ কিন্তু তারা আমাকে খুঁজে এনে দিবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করবো। এখনও পর্যন্ত 36% কী হয়েছে, চেক হয়েছে। এটা চেক হতে থাকুক, তার আগে আমরা একটা কী করি, মডিউলটা দেখার চেষ্টা করি, মডিউল থেকে আমরা অন্য কিছু রিসার্চ আলোচনা করার চেষ্টা করি। তো এটা হোক, এটা হলে আমরা দেখার চেষ্টা করবো। আমরা দেখেন কন্টেন্ট রাইটিং সিস্টেম দেখে ফেলছি, প্লাগারিজম চেকার দেখতেছি, ব্লগ পোস্ট এবং ই কমার্স ডেটা এন্ট্রি আমরা ক্লাস 6-এর টিউটোরিয়াল দেখে নিব। আর্টিকেল রিরাইটিং
এখন যেটা কপিরাইট ইস্যু হচ্ছে সেটাকে আমরা রিরাইট করে দেখাবো। আমরা এখন লিড জেনারেশন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। লিড জেনারেশনটা কি? এই ডাটা এন্ট্রি ডিপার্টমেন্ট থেকে লিড জেনারেশনের কাজটা একটু বেশি থাকে এবং ওয়েব স্ক্রেপিংয়ের কাজটা একটু বেশি থাকে। তো লিড জেনারেশনটা হচ্ছে যে লিড কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা অলরেডি লিড কালেক্ট করার সিস্টেমটা দেখে ফেলেছি, অলরেডি কাজ করেছি। সেটা হচ্ছে ওয়েব স্ক্রেপিং দিয়ে, ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপার দিয়ে এবং লিঙ্কডিন কালেকশন, লিঙ্কডিন টুল, ইমেল কালেকশন একটা টুল ছিল, সেটা আমাদের হয়তো দেওয়া হয় না, কিন্তু যদি দেওয়া হতো তখন আমরা শিখে ফেলতেন। ওখান থেকে আমরা শিখবো, কিন্তু লিডটা কি সেটা আমরা জানার চেষ্টা করি। লিডটা হচ্ছে যে আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যদিও একটু সময় লাগবে বুঝতে। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এদিকে এটা হতে থাকুক, এটা অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা আমি এটা শেষ করে দিই, তারপরে বুঝবেন। দেখেন এটা আমার এখন রিরাইট করার কোনো দরকার হবে না, কারণ 100%-এর মধ্যে মাত্র 2% প্লাগারিজম পাইছে এখানে। এই কোত্থেকে যেটা পাইছে সেটা এখানে দেখা যাচ্ছে। দেখেন মিলিয়ন্স অফ মানি ইজ নট এভরিথিং, দ্য প্রথম আলো কি, প্রথম আলো। দেখেন প্রথম আলোর একটা ইয়া থেকে কপিটা করেছে মূলত, যিনি এইখানে কপি করেছে এই লাইনটা, এই যে এই লাইনটা এখানে কপি পেয়েছে, ঠিক আছে। এই লাইনে যদি আমি একটু করে এদিক সেদিক যদি চেঞ্জ করি তাহলে কি হবে না, কপিরাইট থাকবে না। তো সেই ক্ষেত্রে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যেহেতু ইংলিশ ভালো বুঝবো না, ইংলিশে এতগুলো সেন্টেন্সে কোথায় কোথায় চেঞ্জ করলে কপিরাইট ইস্যু থাকবে না, কোন লাইনটা কীভাবে চেঞ্জ করতে হবে এটা যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে আমাদেরকে এই সফটওয়্যারের হেল্প নিতে হবে। ওই আরেকটা যেটা কেটে দিয়েছি সেখানে আর্টিকেল রিরাইটের একটা ডাইরেক্ট অপশন আছে, আমি আবার দেখাচ্ছি। স্মল এসইও টুলস, এখানে আর্টিকেল রিরাইটে দেখেন এই যেটাই, এটা রিসেন্টলি এখানে অ্যাড হয়েছে। আগে রিসেন্টলি অ্যাড না, আগে থেকে ছিল কিন্তু একটু ইমপ্রুভ করছে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার লিখাটা এখানে পেস্ট করে দিয়ে এখানে দেখেন পেস্ট করে দিতে পারবেন, অথবা একটা ফাইল এখানে আপলোড করতে পারবেন। যেই এয়ার ফাইলটা করেছি, ওয়ার্ড ফাইলটা যেটা করেছি সেটা আমরা এখানে আপলোড করে দিতে পারবো। তো আমরা চাইলে সেটা করতে পারি, অথবা আমরা লিখাটা এখানে পেস্ট করে দিতে পারি। লিখাটা এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন আর্টিকেল রিরাইট, আর্টিকেল এখানে ক্লিক করলে আর রিরাইট শুরু হয়ে যাবে। তো যেহেতু আমি একটা দিয়ে করতেছি, আমি সেটাতে করে দেখাই। দেখেন এখান থেকে রিরাইটটা শুরু করতে চাই, তখন আপনাকে প্রথমে এখানে মেক ইট ইউনিকে ক্লিক করতে হবে। আমার ইউনিক আছে 98%, এখানে প্লাগারিজম আছে 2%। যদিও আমার এটা করা একেবারে দরকার নাই, তারপরেও যে আপনারা যদি বেশি কপিরাইট ইস্যু থেকে যায় তখন কীভাবে করবেন সেটা দেখানোর চেষ্টা করতেছি। আমি এখানে মেক ইট ইউনিক ক্লিক করতেছি, আমাকে দেখেন অন্য একটা পেজে নিয়ে গেছে। এখান থেকে অপশন আসবে, লেখাগুলো এখানে অটোমেটিক চলে আসছে। দেখেন ওখান থেকে লেখাগুলো এখানে চলে আসছে অটোমেটিক। তো আমি এখন আই এম নট রোবট আবার প্রমাণ দিব, এটা যে রোবোটিক কাজ হচ্ছে না, এটা মানুষই করতে, সেটা প্রমাণ দিয়েছি। এরপর আমি এখান থেকে এসে রিরাইট আর্টিকেলে ক্লিক করে দিচ্ছি। এখন এদিকে রিরাইট হতে থাকবে, কোন কোন লাইনটা চেঞ্জ করে কী করেছে, কোন ওয়ার্ডটা চেঞ্জ করে কি আউটপুট দিয়েছে সেটা শুধু এখানে দেখা যাবে। তো আমরা সেটা দেখার চেষ্টা করবো, এদিকে হতে থাকুক। আমরা লিড জেনারেশন নিয়ে আলোচনা করি। তো লিড জেনারেশন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, লিডটা হচ্ছে কি, মনে করেন আমি একজন কোনো একটা সুপার শপের কোনো একটা দোকানের কাস্টমার, একদম লয়াল কাস্টমার। সব সময় তার দোকান থেকে আমি সব ধরনের প্রোডাক্ট কিনি। লয়াল বলতে যে এটাই বোঝাই আমি তার প্রতি লয়াল, আমি অন্য কারো কাছ থেকে কিছু কিনি না। যা কিনার আমার সব ধরনের দৈনন্দিন যেই জিনিসপত্রগুলো লাগে, একদম সব ধরনের মেটেরিয়ালস সব কিছু আমি তার কাছ থেকে কিনি, আমি অন্য কারো কাছে যাই না। তার কাছে আমি এতটা ট্রাস্টেড এবং তার কাছে আমি কিনে সব কিছু স্বাচ্ছন্দ্য বোধ করি বলে আমি তার কাছে যাই। তার মানে হচ্ছে লয়াল, আমি তার কাছ থেকেই সব কিছু কিনি। তো মনে করেন আমি ওখানে গেলাম, আমি গিয়ে বললাম যে আমাকে একটা কী দেন, একটা পারফিউম দেন, ওয়াইল্ড স্টোন একটা পারফিউম দেন। তো সে আমাকে বলল যে স্যার আই এম সরি, আমাদের আজকে সকালেই ওয়ার্ল্ড স্টোনটা স্টক আউট হয়ে গেছে, আমাদের অ্যাভেলেবেল নাই। তো সেক্ষেত্রে আমাদের তো আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম আছে, আপনি কি, আমি সেখান থেকে কি কোনো একটা দিব আপনাকে? তো আমি বললাম যে না, আমি তো সবসময় ওয়াইল্ড স্টোনটাই ব্যবহার করি, আমার এটাই লাগবে, আমি অন্য কোনো ব্যবহার করবো না। তো সেক্ষেত্রে দোকানদার সাথে আমার এতটা লয়ালিটি মেনটেন করি যে তো আমি অন্য কারো কাছ থেকে নিই না। তখন আমি বললাম যে ওকে ফাইন, তো আপনাদের এটা কখন অ্যাভেলেবেল হবে? তো দোকানদার আমাকে বলছে আমাকে কালকে নাগাদ, কালকে বিকালের দিকে আমাদের এটা অ্যাভেলেবেল হবে, নয়তো সর্বোচ্চ 2 দিন লাগবে। তো আমি বললাম যে ওকে ফাইন, আমি পরে নিব তাহলে। তো পরে নিব হয়ে যখন বেরিয়ে চলে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে দোকানদার আমাকে অফার করলো, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে একটা অফার করতে পারি। সেটা হচ্ছে কি, আমার কাছে যদি এটা অ্যাভেলেবেল হয় আমি আপনাকে ফোন করব, আপনি এসে নিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি আপনার বাসায় গিয়ে এই প্রোডাক্টটাকে আপনাকে ডেলিভারি করে দিয়ে আসতে পারবো। তো তো আমি খুবই খুশি হয়ে গেলাম যে আমি তাদের কাছে কতটা লয়াল হলে পরে। আচ্ছা আমি এটা শেষ করে দিই, এটা আমি লয়াল থেকে আবার যাচ্ছি। দেখেন এখানে যে আমি লিখেছি, আমার ওয়ার্ড ছিল কত, 773, কিন্তু আউটপুট করে তারা আমাকে ওয়ার্ড করে দিয়েছে 801টা। তার মানে এখানে প্রায় 28টা ওয়ার্ড তারা বেড়ে গেছে এবং চেঞ্জ তো করেছে, সেটা বোঝাই যাচ্ছে। দেখেন প্রথম যে ওয়ার্ডটা, সেন্টেন্সটা যেটা আমার হেডলাইন ছিল, এটাতে ছিল 1001 crore ছিল। দেখেন 1 crore ইন 15 days, এখানে লিখে চেঞ্জ করে ফেলছে কি, দেখেন 1 crore লার্জ ইন্টারগার ইন 15 days।
দেখেন এইখানে এই লাইনগুলোকে চেঞ্জ করে সিনোনিম ব্যবহার করে প্রত্যেকটা জায়গায় দেখেন চেঞ্জ করে ফেলেছে। প্রত্যেকটা জায়গায় দেখেন সয়াবিন যেটা লিখেছে সেটার বাংলা সেটার স্পেলিং শুধু চেঞ্জ করে ফেলেছে। দেখেন সয়াবিনটাকে চেঞ্জ করে এই সয়াবিনটা এইভাবে লিখেছে। সব জায়গায় সয়াবিনটা এটা স্পেলিংটা ঠিক করে এখানে ঠিক এইভাবে লিখেছে। তো যেই কালারগুলো দেখতে পাচ্ছেন, কালারগুলো মানে হচ্ছে যে এইখানে প্রত্যেকটা জায়গাটা চেঞ্জ করে এখানে কালারগুলো দিয়ে আপনাকে ইউনিক করে দেখিয়েছে। বুঝতে পারতেছেন? ইউনিক করে দেখেছে, এটা চেঞ্জ হয়েছে, এখানে আর কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকবে না। আমরা আর্টিকেলটা রিরাইট এভাবে করবো। আমি এখানে নেক্সটে ক্লিক করলে আমাকে এই পুরো লেখাটাকে আপনি এখন কপি করতে হবে। নেক্সটে ক্লিক করেছি, এই ফাইলটা আমার রিরাইট করা, এটা আপনি কপি করে এখন আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। এখানে আর কোনো ধরনের কপিরাইট ইস্যু নেই। এরপরও যদি এটা 2% কপিরাইট ছিল বলে আপনি এত তাড়াতাড়ি এত সুন্দর করে পেয়েছেন, এখন যদি আপনার কাছে যদি এটা যখন আপনি লিখেছেন তখন যদি 50%, 80%, 70% যদি কপিরাইট ইস্যু থাকতো, তখন আপনি এইভাবে চেক করার পরও এখানে হয়তো 5-10% কপিরাইট ইস্যু থেকে যেতে পারে। তখন আপনি আবার রিরাইট করবেন, তখন একেবারে চলে যাবে। তো রিরাইটের সিস্টেমটা ছিল এতটুকুই। আমরা মডিউল থেকে রিরাইটের ব্যাপারটা দেখে ফেলেছি, কন্টেন্ট রাইটিং সিস্টেম দেখে ফেলেছি, প্লাগারিজম চেকার দেখে ফেলেছি, ই কমার্স ডেটা এন্ট্রি এটা দেখবো, রিরাইটটা দেখে ফেলেছি। এখন আমরা কিওয়ার্ড রিসার্চটা করে ফেলেছি, এখন আমরা লিড জেনারেশন নিয়ে আলোচনা করতেছি। তো আমি চলে আসি যে আমি লয়াল কাস্টমার ছিলাম। তো আমাকে বলা অফারটা দেওয়া হচ্ছিল যে যে আমি আপনার বাসায় পৌঁছায় দিব যদি আপনি কিছু মনে না করেন, এটা আপনি যদি এটা সুবিধা হয় আমি এই কাজটা আপনাকে করে দিব। তো আমি খুবই খুশি হলাম যে ওকে ফাইন, এটা তো খুবই ভালো অফার, তাইলে আমাকে এই কাজটা করেন। তখন যে এটা করার জন্য ওনার আমার বাসায় পৌঁছায় দেওয়ার জন্য, এখন ডেফিনেটলি আমার বাসায় পৌঁছে যাওয়ার জন্য ওনার আমার জিনিসপত্রগুলো লাগবে না, আমার ইনফরমেশনগুলো লাগবে না। তখন কী কী লাগবে? প্রথমত লাগবে হচ্ছে কি আমার নাম, তারপর হচ্ছে কি আমার মোবাইল নাম্বার। এখন এই বিজনেসটা যদি খুবই বেশি আপডেটেড বিজনেস হয়, তখন দেখা যাচ্ছে যে আমার ইমেল নাম্বার লাগবে। যেমন গ্লোবাল ওয়ার্ল্ডে যেই লিডগুলো কালেকশন করতো সেখানে ইমেলটা কিছু কিছু জায়গায় ম্যান্ডেটরি থাকে, কিছু কিছু জায়গায় ম্যান্ডেটরি থাকে না। তো সেক্ষেত্রে আমি ইমেলের ব্যাপারটাকে এই কী হিসাবে রাখতেছি, আমার টপিক হিসাবে রাখতেছি। তো ইমেল এবার হচ্ছে কি আমাকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করার জন্য, যদিও আমি যে প্রেক্ষাপটটা বলতেছি এখানে এটা এটা তেমন একটা দরকার নেই, তারপর আমি বলতেছি, আমি এটার ইম্পর্টেন্সটা দিচ্ছি কীভাবে দেখেন। আমাকে যেখানে পৌঁছায় দিবে সেখানে গিয়ে আমার নাম বললে যাতে তারা ইজিলি ক্যাচ করতে পারে, যাকে বলবে, যেমন মনে করেন আমার বিল্ডিংয়ে আসছে, আমি সিকিউরিটিকে পরিচয় দিলাম যে রহিম সাসার বাসাটা আমাকে দেখাই দেন। সেক্ষেত্রে ওই পুরো একটা বিল্ডিংয়ে যদি রহিম যদি আরও থেকে থাকে তাহলে একটু টাফ হয়ে যাবে কোন রহিম। তো সেই ক্ষেত্রে আমার ইনফরমেশনগুলো নেওয়ার সময় বা মিনহাজ আঙ্কেলের, মিনহাজ ভাইয়ের বাসাটা কোনটা এটা যদি বলে, তো ওখানে যদি আরও কোনো মিনহাজ থাকে তখন সিকিউরিটির পক্ষে এটাকে একটু আইডেন্টিফাই করতে কষ্ট হবে। তখন আমি কী করলাম, নামটা নেওয়ার সাথে সাথে আমি একটু বললাম যে না, দোকানদার বললো যে স্যার যদি কিছু মনে না করেন, আপনি যদি আপনাকে আইডেন্টিফাই করার জন্য খুব ইজি হয়ে যেত যদি বলতেন যে আপনি কী করেন, কোথায় চাকরি করেন, বা আপনার ডেজিগনেশনটা কী। এটা এই ওয়াইল্ড স্টোনের পারফিউমের ক্ষেত্রে এটা দরকার নাই, কিন্তু অন্যান্য জায়গায় এটা দরকার আছে, সেজন্য আমি এটা টপিকে নিয়ে আসতেছি। তো সেই ক্ষেত্রে উনি আমাকে এটা বললেও পারে যে হ্যাঁ আমার নাম অমুক, আমি অমুক অর্গানাইজেশনে কাজ করি, আমার পজিশন হচ্ছে এটা। রিরাইট করার সফটওয়্যার লিঙ্ক তো দিয়েছি, দুইটাই দিয়েছি এখানে, দুইটাই একই সফটওয়্যার। এই যে ডুপ্লি চেকার, এসইও টুলস, এখানে একটা দিয়ে দুইটাই সব কিছু হয়। আর কবির মোল্লা ভাই দেখেন, আপনি আপনি দেখেছি মেসেঞ্জার গ্রুপে আপনি কিছু পার্সনকে অ্যাড করেছেন, যাদেরকে অ্যাড করেছেন আপনি কিন্তু এটা অ্যাড করার আগে আমার থেকে একটু জিজ্ঞেস করা দরকার ছিল যে স্যার এখানে কিছু কিছু পার্সন আছে যেগুলো হয়তো মিস হয়ে গেছে, আমি অ্যাড করবো কিনা, আর যাদেরকে অ্যাড করেছি এটা ঠিক আছে কিনা, এভাবে আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল। তো আমি অ্যাডমিন অ্যাপ্রুভালটা এই জন্য অফ করে রাখিনি এবারে। গতবার অ্যাডমিন অ্যাপ্রুভাল অফ করা ছিল, অন করা ছিল বলে গ্রুপ থেকে যেগুলো আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমাকে আর কেউ অ্যাড করতে পারে, আর নতুন করে গ্রুপ ক্রিয়েট করতে হয়েছে। তো এখন অ্যাডমিন অ্যাপ্রুভালটা অন করা নাই, অফ করা আছে, তার মানে এই না যে আপনারা সবাই অ্যাড করে দেবেন, যাকে খুশি তাকে অ্যাড করবেন। তো এইভাবে যদি অ্যাড করতে হয় একটু জিজ্ঞেস করে নেবেন যে আমি দেখেছি আপনি বেশ কয়েকজনকে অ্যাড করেছেন, আমি আবার এগুলো ভেরিফাইও করেছি যে আপনি যাদেরকে অ্যাড করেছেন তারা ঠিক আছে, তারা আমার গ্রুপের। কিন্তু এটা কিন্তু উচিত না যদি আপনি এভাবে অ্যাড করতে চান যে স্যার অমুকজনকে অ্যাড করা হয়নি, আপনি হয়তো ভুল মানে সময় কভার করতে পারেন না বা তাদেরকে খুঁজে পান নাই। আমি দেখেন যে আপনাদেরকে অ্যাড করার জন্য আপনাদের মেসেজগুলো ডিরেক্টলি আমার মেসেজ বক্সে আসে না বলে আমি ডিরেক্ট একটা মেসেঞ্জারের জন্য আলাদা করে কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করেছি, মেসেঞ্জার সফটওয়্যার। ওখান থেকে আমাকে কীভাবে খুঁজে বের করতে হচ্ছে দেখেন, এখানে মেসেজ রিকোয়েস্টে দেখা যাচ্ছে না এবং স্প্যাম দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আবার সফটওয়্যার ইনস্টল করে দেখেন, মেসেঞ্জার সফটওয়্যারটা ইনস্টল করে এখানে আবার আমার স্প্যাম থেকে আমি খুঁজে গিয়ে সবাইকে দিচ্ছি। কিছু কিছু পার্সন আছে শুধুমাত্র হাই দিয়েছে, আসসালামু আলাইকুম দিয়েছে, আমি এদেরকে ভাই কথা বলার আমার কাছে সময় নেই। দেখেন এই যে স্প্যাম ফোল্ডার, এখানে আমি যাদেরকে অ্যাড করে নেই দেখেন এখানে দিয়েছে শুধুমাত্র হাই। ভাই আমার কাছে কি সময় আছে আপনাকে হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কোন বেজ, এগুলো বলার সুযোগ আছে? কত সুন্দর করে মেসেজে বলে রেখেছি যে গ্রুপে অ্যাড হতে চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বেস নাম্বারটা মেনশন করে দিন, আমি এখানে দিয়ে দেবো। দেখেন এখানে হাই বলেছে, স্যার আসসালামু আলাইকুম, হাই,
স্যার আমাকে অ্যাড দিন প্লিজ। আমি ভাই আপনি আমাকে কোথায় অ্যাড দিব, কে আপনি, আমি আপনাকে চিনি? এতগুলো কথা বলার তো সময় আমার কাছে নাই। যারা যারা আমাকে বেস নাম্বার মেনশন করে অ্যাড দিয়েছে তাদের সবাইকে আমি অ্যাড দিয়েছি। দেখেন স্পামে এখানে আজকে দিনের মধ্যে আমি প্রায় 350 মতো অ্যাড করেছি বিভিন্ন গ্রুপে, যেখান থেকে আমি সবগুলো গ্রুপ থেকে বাদ দিয়ে সবগুলোতে করছি। তো এখন যারা অ্যাড হতে হয় নাই, সমস্যা নেই, আপনি যারা যারা করেছেন আমি এগুলোকে মোটামুটি ভেরিফাই করার চেষ্টা করেছি যে ওরা মোটামুটি আমাদের গ্রুপের। তো এই ক্ষেত্রে এটা অ্যালাউ না যে আপনাদেরকে যদি করতে হয় আমার কাছ থেকে বলে দিতে স্যার এরা অ্যাড হচ্ছে, আমি অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এটা খুব সিলি একটা ব্যাপার। এইগুলো আমরা কেন করতেছি, প্রথম দিক থেকে কিন্তু আমরা স্টুডেন্টদের মধ্যে কেউ একজনকে দায়িত্ব দিতাম মেসেঞ্জার গ্রুপ অ্যাড করার জন্য। তো এভাবে দায়িত্ব দিলে সে তার মতো কাজ করে, দেখা যাচ্ছে যে তার মতো করে কাউকে রিমুভ করে দিচ্ছে, তার মতো করে কাউকে অ্যাড করতেছে। এগুলো একটা অর্গানাইজেশনাল ইয়াতে পড়ে না, নিয়ম কানুনের মধ্যে পড়ে না, বলে তো আমরা সেটা বাদ দিয়ে আমরা নিজেরাই কষ্ট হোক তারপর নিজেরাই অ্যাড করতেছি, বুঝতে পারছেন? যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, আমরা টপিকে চলে আসি। তো সেক্ষেত্রে দেখেন, যেটা আমাদের আলোচনা ছিল যে তখন আমার সব ধরনের ইনফরমেশন নিয়ে, মোবাইল এবং আমার বাসার অ্যাড্রেস সব কিছু নিয়ে, এই যে আমার সব ধরনের নাম ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার বাসার ঠিকানা নিল, এটাই হচ্ছে পুরোটা একটা লিড। এটাকেই লিড বলা হয়ে থাকে। এই লিড এখন কেন মানুষ নেই, এটার কাজটা কি, সেটার যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমি দিতে চাই, তার আগে আপনাদেরকে একটা হাস্যকর একটা জিনিস দেখাই, দেখলে খুব ভালো লাগবে। সবার মনটা যদি একটু যদি ঘুম ঘুম ভাব আসে তাহলে এটা আপনাদের ভালো হয়ে যাবে। দেখেন freelancer.com এ একজনের প্রোফাইল দেখেন, একটু আগে আমি এটা একটা গ্রুপের পেজ থেকে পেয়েছি, যে ওয়েবসাইট থেকে পেয়েছি, যে এখানে পোস্ট করেছে উনি, দেখেন ডিটেলস লিখেছেন, মানে প্রোফাইলটা ক্রিয়েট করে অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট মি একটা অপশন থাকে, সেখানে উনি লিখেছে, দেখেন, হ্যালো আমি মিথু ইসলাম, আমি 1 ডে যাবৎ গ্রাফিক ডিজাইন করে আসছি, আমি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট নিউ, বাট আমার গ্রাফিক্স ডিজাইনের উপর ভালো অভিজ্ঞতা রয়েছে, আমি এখন থেকে কন্টিনিউ কাজ করব, আমার 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে, আমি পারি কোয়ালিটিফুল ডিজাইন মেক করতে, থ্যাংক ইউ। এইগুলো এটা লিখেছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, যেখানে ইংলিশ ছাড়া বাংলার বি লেখার সুযোগ নাই, ব্যাংলিশ লিখেছে। এগুলো ভাইয়ার কিছু বুঝবে এখানে কি লিখেছে উনি? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা টপিকে চলে আসি। সো হ্যাঁ, তো এই যে একটা লিড, এখন লিডের বিজনেসগুলো কিভাবে করে, এটা কেন নেই, কেন এত টাকা খরচ করে করে বিভিন্ন দেশের মানুষরা লিডগুলো কালেক্ট করার চেষ্টা করতে? সেক্ষেত্রে লিডের বিজনেসটা কীভাবে হয় সেটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে বিজনেসের একটা ক্যাটাগরি, লিডটা হচ্ছে বিজনেসের একটা ক্যাটাগরি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে আমি আমার একটা গিগ যদি আপনাদেরকে দেখাই, তখন বুঝবেন যে লিডটা কোন ক্যাটাগরিতে পড়ে। তো আমি আমার লিড জেনারেশনের একটা গিগ আমার আছে, সেই ক্যাটাগরিতে যদি আমি একটু ওপেন করে দেখাই তখন বুঝবেন। এই যে প্রথম যেটা আছে সেটা, আমি এখানে প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে লিডের ক্যাটাগরি দেখেন, বিজনেস, সেল, লিড জেনারেশন। ক্যাটাগরিটা হচ্ছে, মেইন ক্যাটাগরি হচ্ছে বিজনেস, তারপর হচ্ছে সেল, সাব ক্যাটাগরি সেল, এটা সাব ক্যাটাগরি হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে? তো লিড জেনারেশনের গিগগুলো এভাবে বানাতে হয়। আমি কী কী সার্ভিস দেবো সব কিছু এখানে দেখেন। লিড জেনারেশন করতে কী কী দিতে হয় দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, 100% ভেরিফাইড, কোম্পানি নাম্বার, ফোন নাম্বার থাকলে কোম্পানি নেম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বিজনেস লিড, টার্গেটেড কন্ট্যাক্ট বিল্ডিং, টার্গেটেড ইমেজ লিস্টিং, এগুলো আস্তে আস্তে আমরা কীভাবে করতে হয় আমাদের কয়েকটা টিউটোরিয়াল আছে, এগুলো দেখলে আপনারা বুঝে ফেলতে পারবেন। তো এখন আমি যেটা বলতেছি, এই যে লিডের বিজনেসটা কীভাবে করে। ওকে, লিডের বিজনেসটা কীভাবে করে, মনে করেন বাংলাদেশে কিছুদিন আগে খুব একটা দিন গেছে, ই কমার্সের একটা বন্যা বয়ে গেছে মতো গেছে। তো কিছুদিন আগে ইভালি, আলিশা মার্ট, দালাল প্লাস, আদিয়ান মার্ট, আরও এরকম করে অনেকগুলা কি আসছে, অরেঞ্জ, অনেকগুলো ই কমার্স বাংলাদেশে খুব ধুমধারাক্কা কিছুদিন ব্যবসা করে চলে গেছে। সেক্ষেত্রে আমি একটা ব্যবসার যদি আমি এক্সাম্পল দিতে যাই, ইভালি, তাদের বিজনেসটা কীভাবে গ্রো হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি, তো বোঝানোর চেষ্টা করি। মনে করেন ইভালি যখন প্রথম লঞ্চ হয়, এটা 2019 সালের দিকে মনে হয় প্রথম লঞ্চ হয়, তারা শুরুতে একটা প্রোডাক্ট নিয়ে আসে। সেই প্রোডাক্টটা ছিল হচ্ছে কি প্যান ড্রাইভ। তারা পুরো বাংলাদেশে 10 টাকা দিয়ে প্যান ড্রাইভ দিয়েছে, 10 টাকা মূল্যে প্যান ড্রাইভ বিক্রি করেছে 16 জিবির। তো এই তাদের ওয়েবসাইটটা ডেভেলপ করার পরে 10 টাকা দিয়ে যখন তারা প্যান ড্রাইভ দিচ্ছে তাদের ওয়েবসাইটে বিক্রি করতেছে, তারা কী করেছে, এটাকে মার্কেটিং করেছে খুব ভালোভাবে। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পত্রিকাতে বিজ্ঞাপন, টিভিতে বিজ্ঞাপন, ফ্লায়ার, বিলবোর্ড থেকে শুরু করে সব কিছু দিয়ে তারা এই প্যান ড্রাইভটা সেল করেছে 10 টাকা দিয়ে। 16 জিবি প্যান ড্রাইভ তারা দিয়েছে। এই টোটাল প্যান ড্রাইভটা তারা সেল করেছে কতটুকু, প্রায় 11 লাখ প্যান ড্রাইভ তারা সেল করেছে। এই 11 লাখ প্যান ড্রাইভ সেল করতে গিয়ে তারা 11 লাখ প্যান ড্রাইভ যদি 10 টাকা করে হিসাব করে যত টাকা উঠেছে, সেই টাকাটা দিয়ে তারা চায়নাকে বলেছে যে আমাকে 6 টাকা বা 7 টাকা মূল্যের প্যান ড্রাইভ রেডি করে দিতে হবে,
16 জিবির চায় না, কিন্তু আপনি যেভাবেই চান সেভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস দিতে হবে। একটা মোবাইলের দাম 50,000 টাকা আছে, আপনাকে সেই সেম ডিজাইন দিয়ে সেই মোবাইলটা যদি বলেন যে আমাকে 5,000 টাকা বা 10,000 টাকার মধ্যে করে দিতে হবে, আপনাকে করে দিবে, কোয়ালিটিও সেভাবে মেনটেন করবে। মানে যেটার কোয়ালিটি যেরকম হয়, টাকা বেশি হলে কোয়ালিটি ভালো, টাকা কম হলে কোয়ালিটি কম, সেভাবে আপনাকে এটা কি দিবে, তারা করে দিবে। তো এরা পেন ড্রাইভটা নিয়েছে মনে করুন 5 টাকা বা 6 টাকা করে পেন ড্রাইভটা খরচ করে পেন ড্রাইভটা নিয়েছে, এর বাকি টাকাটা তারা এখানে যে বিজ্ঞাপন করেছে সেখানে ইনভেস্ট করেছে। এবং এমনও হতে পারে যে তারা প্রথম প্রোডাক্টে কোনো ধরনের লাভ করে নাই, যদিও 50 পয়সা করে যদি তারা লাভ করার চেষ্টা করে প্রত্যেকটা প্রোডাক্টে 50 পয়সা বা 25 পয়সা যদি তারা প্রোডাক্টে লাভ করতেছে, তাহলে দেখা যাচ্ছে যে 11 লাখ ইয়ার পেন ড্রাইভে যে টাকাটা আসছে তার 25-25% তারা যদি লাভ করে, অনেক টাকা, প্রায় কত টাকা, 2.5 লাখ 3 লাখ টাকা, না আরও বেশি হয়, 1 টাকা করে যদি হিসাব করেন তাহলে 11 লাখ টাকা। এবং যদি 50 পয়সা যদি হিসাব করে তাহলে দেখা যাচ্ছে আপনার কত, অর্ধেক, আরও 50% করলে তাহলে 25% করলে আরও হাফ হয়ে যাচ্ছে, 4 ভাগের 1 ভাগ লাভ হচ্ছে। তাই মনে করেন একেবারে লাভটা বাদ দিয়েছে, তারা ব্যবসার খাতিরে প্রথম শুরু করে যে করেছে লাভটা বাদ দিয়েছে, কিন্তু তাদের একটা আলটিমেট বিরাট একটা লাভ হয়ে গেছে, সেটা হিডেন থেকে গেছে। সেই হিডেন লাভটা কি, সেটা হচ্ছে কি, যখন দারাজ, এখন বর্তমানে দারাজ আলিবাবা কিনে নিয়েছে, এই দারাজে যখন এখন কোনো প্রোডাক্ট বিক্রি করে, আপনারা যখন কোনো প্রোডাক্ট নিতে চান, সেই প্রোডাক্টটা নিতে হলে আপনাদেরকে কী করতে হয়, শুরুতেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্টে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বাসার শিপিং যেই অ্যাড্রেসটা আছে, মেইলিং যে অ্যাড্রেসটা আছে সেটা করতে হয়, যাতে করে আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারিটা দিতে পারে হয়। ঠিক তেমনি ইবালিতে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমিও নিয়েছি এই প্রোডাক্টটা 10 টাকা দিয়ে, প্যান্ড্রাইভ 16 জিবির একটা প্যান্ড্রাইভ আমি নিয়েছি। এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে, আমার মোবাইল নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, আমার বাসার ঠিকানা এবং আমার পুরা নাম, এই সবগুলো যখন দিয়েছি, এইভাবে পুরা বাংলাদেশ থেকে 11 লাখ মানুষ প্যান ড্রাইভটা কিনেছে। মানে 11 লাখ মানুষের লিড কার কাছে জমা হয়ে গেছে, ইবালির কাছে জমা হয়ে গেছে। যেমন আপনারা এখানে ডাটা এন্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, আপনারা 117 জন আপনাদের গ্রুপে আমি দেখতে পাচ্ছি, এই 117 জনের লিড কিন্তু আমাদের কাছে আছে। আপনাদের আপনাদের সাথে আমরা কীভাবে বিজনেস করতে পারি সেটা আমি ইবালির বিজনেস দিয়ে দেখাচ্ছি। দেখেন, আপনারা কিন্তু আমাদের একটা বিজ্ঞাপন পেয়ে এখানে অ্যাডমিশন নিয়েছেন, তো পরবর্তী বিজ্ঞাপনটা আপনাদেরকে আমরা কীভাবে করতে পারি সেটা আমি ইবালির এক্সাম্পলটা দিয়ে বুঝাই দিই। আমি আপনাদের আর বলবো না, না বললেও আপনারা বুঝে নিতে পারবেন। দেখেন কীভাবে। তো ইবালি এটা করেছেন, এটা করার পরে সে কিছুদিন পরে, মাসখানেক পরে সে দ্বিতীয় প্রোডাক্টটা লঞ্চ করেছেন। দ্বিতীয় প্রোডাক্টটা ছিল 16 টাকা দিয়ে পলো টি শার্ট। এই পলো টি শার্ট সে যখন মার্কেটিং করতেছে, লঞ্চ করেছে, তখন সে আগে যেভাবে প্যানড্রাইভের মার্কেটিংটা করছিল সেভাবে প্যানড্রাইভের মার্কেটিংটা সেটা সে পলো টি শার্টের মার্কেটিংটা করেছে। এই মার্কেটিং থেকে তারা টার্গেট করে এই টি শার্টটার জন্য তারা শুধুমাত্র ক্লায়েন্ট পেয়েছে 3 লাখ নাকি কত লাখ, বা 3 লাখ বা 4 লাখের কাছাকাছি, এতটা শুধুমাত্র সেম মার্কেটিংটা করে পেয়েছে। কিন্তু তাদের কাছে যাদের লিডগুলো আগে থেকে ছিল, 11 লাখ মানুষের লিড ছিল। যেমন পার্সোনালি আমি যদি বলি যে আমি পরের বারে যে তারা পলো টি শার্টের যে বিজ্ঞাপনটা ফেসবুকে করেছে সেটাও দেখি নাই, টিভিতে করেছে সেটাও দেখি নাই, ফ্লায়ার বিলবোর্ড যেটা যেটা দিয়েছে আমার সময় হয় না, আমি কোনোভাবে দেখি নাই। কিন্তু আমার কাছে একটা সময় হয়েছে, সেটা হচ্ছে কি, তারা 11 লাখ মানুষকে অ্যাট এ টাইম মোবাইলে মেসেজ দিয়ে দিয়েছে, যে বাল্ক এসএমএস বলে এটাকে, বাল্ক এসএমএস দিয়ে দিয়েছে যে আমাদের দ্বিতীয় প্রোডাক্ট লঞ্চ হয়েছে 16 টাকার পলো টি শার্ট। একটা টি শার্ট যদি আপনি ফুটপাথ থেকেও কিনতে যান, সেই ফুটপাথ থেকে একটা টি শার্ট আপনি পরের মতো আপনার সাইজের 100 টাকা 80 টাকার কমে কোনো টি শার্ট আপনি পাবেন না। সেই ক্ষেত্রে খুব কোয়ালিটি মেনটেন করে একটা কলার দিয়ে একটা টি শার্ট দিচ্ছে তারা 16 টাকায়, এটা যে কেউ কিনবে। তো এই মেসেজটা যখন 11 লাখ মানুষ কিনে পাইছে, এখান থেকে 11 লাখ থেকে আমার মনে হয় না যে 500 জন মানুষও বাদ গেছে যারা এই প্রোডাক্টটা কিনে নেয়। তো দ্বিতীয়বারে তারা পলো টি শার্টটা বিক্রি করেছে 19 লাখ। বুঝতে পেরেছেন যে প্রথম প্রোডাক্টটা বিক্রি করেছিল 11 লাখ, আবার প্রথম প্রোডাক্টের মতো মার্কেটিং করে তারা টার্গেটেড পেয়েছিল, অর্গানিক যেই ইয়াটা ছিল, ক্লায়েন্টগুলো ছিল, এটা পেয়েছে 3 লাখ মতো। বাকি সবগুলো হচ্ছে কি আগের ক্লায়েন্ট, যাদেরকে তারা বাল্ক এসএমএস দিয়ে বিজনেসটা করেছে। তো এইভাবেই লিডের ব্যবসাগুলো করে থাকে। এখন মনে করেন যে আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন ডাটা এন্ট্রি ডিপার্টমেন্টে, একটা স্কলারশিপ পেয়েছেন খুব কম টাকা দিয়ে, একটা বিজ্ঞাপন আপনারা দেখেছেন, ফেসবুক থেকে দেখেছেন, ওখান থেকে আপনারা এখানে সবাই এনরোল করেছেন। এখন যদি আমাদের অন্য কোনো কোর্স যদি বলি যে 5,000 টাকার একটা কোর্স যদি 2,000 টাকা দিয়ে অ্যাভেলেবেল হয়েছে, এই মেসেজটা যদি আপনাদের সবাইকে পাঠাই দিই, আপনারা সবাই এই মেসেজটা পাওয়ার পরে সবাই এখানে ভর্তি হবেন। লিডের বিজনেসগুলো মূলত এইভাবে করে থাকে। যেমন মোবাইল কোম্পানি আমরা যে সিমগুলো ব্যবহার করে থাকি, রবি, গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, যেটা ব্যবহার করে থাকি, বিভিন্ন জায়গা থেকে আপনাদের মোবাইলে মেসেজ চলে আসছে যে কানাডা যাওয়ার জন্য আপনাকে স্কলারশিপ দিচ্ছে, অমুক প্রোডাক্টটা বাটা বাজারে এফএক্সে অমুক প্রোডাক্টটা
70% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে, অমুক জায়গায় এই ডিসকাউন্ট, এরকম কিছু মেসেজ আপনাদের কাছে চলে আসে। আপনারা কি কখনো গিয়ে ওখানে আপনাদের নাম্বারগুলো দিয়ে আসেন নাই? রবি কোম্পানি, গ্রামীণ কোম্পানি, বাংলালিন কোম্পানি আপনাদের লিডগুলো তাদেরকে বিক্রি করতেছে এবং সেখান থেকে আপনারা মেসেজগুলো পাচ্ছেন। দেখেন আমাদের মোবাইল সিম তো কিনেছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের কাছ থেকে তো লাভ করতেছে, তার উপরে আমাদের লিডগুলো, আমাদের ইনফরমেশনগুলো বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে সেখান থেকে তারা লাভ হাতিয়ে নিচ্ছে। তো এইভাবে লিডের বিজনেসগুলো করে। তো উন্নত দেশে যারা যারা আমরা যেই গ্লোবালি কাজ করব সেখানেও এই ধরনের লিডের কাজ আছে বলে তারা আমাদেরকে টার্গেট করে আমাদেরকে কাজগুলো দেয় বিভিন্ন দেশের, পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে। আমাদেরকে যদি বলা হয় যে তাদের টার্গেটেড নিশ হচ্ছে কি, মনে করেন কোনো রেস্টুরেন্টের আমেরিকার মনে করেন ডেনমার্কের কোপেনহেগেন এরিয়া যেটা আছে, এই কোপেনহেগেন এরিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে এই সবগুলো রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও অথবা যাই হোক না কেন এটার অপারেশন ম্যানেজারের আমাকে কী করতে হবে, যতগুলো রেস্টুরেন্ট আছে, মনে করেন 300 রেস্টুরেন্ট আছে, 300 রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টের নাম, ওখানকার ম্যানেজারের নাম, ওখানকার ম্যানেজারের মোবাইল নম্বর, ওখানকার ম্যানেজারের কি ইমেল অ্যাড্রেস, ওখানকার ম্যানেজারের লিঙ্কডিনের লিঙ্ক আমাকে দিতে হবে। এরকম যদি 300 মানুষের লিড যদি আমাকে কালেক্ট করে দিতে হয়, সেটার জন্য আপনি 300টার জন্য আপনি কত টাকা দেখি, আমি এখানে কত দিয়েছি আমার এই অ্যামাউন্টটা দেখি। দেখেন আমি এখানে বলেছি যে 100টা লিড কালেক্ট করবে 20 টাকা দিয়ে, $20 দিয়ে। তো সেক্ষেত্রে প্রতিটার দাম পড়তেছে কত, আমি যদি এখানে 20কে 100 দিয়ে ভাগ করি, দেখেন 0.2 মতো পরে মনে হয়, 2 সেন্ট করে মতো পরে মনে হয়। আমি আবার একেবারে অ্যাকুরেট ক্যালকুলেটটা করি। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে 20/100 দিয়েছি, এখানে 0.2 সেন্ট করে পড়তেছে। তো আমি যদি এটাকে যদি 300 যদি গুণ করি, দেখা যাচ্ছে আমি এটার জন্য $60 ক্লেম করতে পারবো। এই 300টা লিডের জন্য আমি $60 নিতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে কী করছি, আমার স্ট্যান্ডার্ড প্যাকেজটা $250 জন্য, 250টা লিডের জন্য আমি $50 নিচ্ছি। আবার হচ্ছে কি 500টা লিডের জন্য আমি $150 নিচ্ছি। তো এইভাবে আমি কাজটা করে দিতে পারবো। এইটাকেই মূলত লিড জেনারেশন বলা হয়ে থাকে। এই লিড জেনারেশনটা কীভাবে করতে হয় সেটার টিউটোরিয়াল আমি দিয়ে দিলে ওখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন। আমি যাচ্ছি পরবর্তী টপিকে, আমাদের যেটা এখানে আছে মডিউল আছে সেটা দেখার চেষ্টা করব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কি, এই যে ইমেল কালেকশন, লিড জেনারেশন করার জন্য ইমেল যে কালেকশন করতে হয়, ভেরিফাইড ইমেল যে কীভাবে করতে হয় সেটার আরেকটা আমি দেখাই দিচ্ছি। দেখেন কিছু কিছু প্রতিষ্ঠান আছে, কিছু কিছু বায়ার আছে শুধুমাত্র কী চায়, ইমেল অ্যাড্রেস চায়, শুধুমাত্র ইমেল অ্যাড্রেস। তো শুধুমাত্র ইমেল অ্যাড্রেস কালেক্ট করার হাজার হাজার মেথড আছে, তার থেকে আমি শুধুমাত্র একটা আপনাদেরকে দেখাই। এর মধ্যে আরও অনেকগুলো সিস্টেম থাকবে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা আমি দেখাই। মনে করেন আমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে আমার থেকে চাচ্ছে যে আমেরিকার কোনো একটা যে কোনো একটা স্টেট থেকে, মানে মনে করেন পুরো আমেরিকা থেকে যতগুলো কুকুরের কি আছে দোকান আছে, কুকুর বিক্রি করে এরকম যতগুলো দোকান আছে, সেই সবগুলো দোকানের ইমেল অ্যাড্রেস আমার লাগবে, সবগুলো দোকানের। তো সেক্ষেত্রে আমরা এটা কীভাবে করবো, তখন দেখেন আমরা ফেসবুক গিয়ে গুগলে গিয়ে আমরা সার্চ করবো। দেখেন আমি গুগলে গিয়ে সার্চ করার একটা টেকনিক আছে। দেখেন এই আমি উপরে একটা সার্চ করে দেখছি, আমার একটা স্টুডেন্ট কাজ পেয়েছিল, সেই স্টুডেন্টের আমি কাজটা করে দিয়েছিলাম। দেখেন এইভাবে একটা ফর্মুলা আপনাকে লিখতে হবে। দেখেন একটা ফর্মুলা, দেখেন লিখেছে সাইট সেমিকোলন দিয়েছে, তারপর facebook.com, তারপর দিয়েছি ইনভার্টেড কমার ভিতরে আমি ডক শপ লিখেছি, তারপর ইউএসএকে টার্গেট করেছি এবং আমার ডোমেইনটা হচ্ছে মেইলের ডোমেইনটা হবে @gmail.com, অথবা পরের বার আমি @yahoo.com দিয়ে নিতে পারি, এরপরে আমি @hotmail নিতে পারি, এরপর আমি দিতে পারি @live.com দিতে পারি, এরপরে আর কী কী থাকে এগুলো আমি চাইলে নিতে পারি। তো আমি এখানে মনে করি এইটুকু আমি দিয়েছি। তো এগুলোর টিউটোরিয়াল থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি জাস্ট একটা দেখাচ্ছি। এখন এখানে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল আমি কালেক্ট করবো। দেখেন একটা ইমেল কিন্তু অলরেডি এখানে দেখা যাচ্ছে। তো আমি ইমেলগুলোকে এভাবে কপি করবো ম্যানুয়ালি না, এখানে বায়ার যখন আমার কাছে শুধুমাত্র ইমেল চাইছে, তাহলে আমার এখানে আর কোনো ম্যানেজিং ডিরেক্টর বলেন, সিইও বলেন, অপারেশন ম্যানেজার বলেন, কারো আমার নাম্বার লাগবে না। আমার শুধুমাত্র কী করবো, একটা সিরিয়াল নাম্বার দিব, সিরিয়াল নাম্বার মেনশন করবো, আবার ক্যাটাগরি থাকবে ডগ শপ, এবং একটা এক্সেল শিট আর কি, একটা কলামটা থাকবে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে কি সবগুলো ক্যাটাগরি থাকবে ডগ শপ, তারপর ইমেল অ্যাড্রেস লিখে আমি 3টা কলাম দিয়ে একটা কলাম বানাবো, ওখানে আমি ইমেল নাম্বারগুলো দিয়ে দিব। তো ইমেল নাম্বার এখান থেকে কীভাবে দেখেন, আমি এখান থেকে সবগুলো লিখাকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করবো। কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করেছি, আমি কন্ট্রোল-C দিয়ে সবগুলো লিখাকে কপি করেছি। এখানে যতগুলো লিখে আছে সবগুলো আমার কপি হয়ে গেছে। এবার আমি এখান থেকে এসে আরেকটা নিয়েছি, আমার এখানে একটা কী আছে, একটা সাইড আছে, সেই সাইডের লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি। দেখেন আমি এটাকে বুকমার্ক করে রেখেছি, ইমেল এক্সট্রাক্টর বলে অথবা ইমেল কালেক্টর বলে। সেটা আমি যখন এখানে ক্লিক করবো, দেখেন এই যে এই যে ইমেল এক্সট্রাক্টর দেখতে পাচ্ছেন, এটার আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। এখানে যখন আমি ক্লিক করেছি, দেখেন এই অপশনটা আসছে, এটার লিঙ্ক আমি আপনাদেরকে কিসে দিয়ে দিই, আমি আগে যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিই। তো আমি যেই লেখাটা এখান থেকে কপি করেছি গুগল সাইট থেকে, সেই লেখাটা পুরোটা আমি এখানে কী করে দেবো, এক্সপোর্ট করে দেবো, ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট দিয়েছি, দেখেন
ইনপুট যখন দিয়েছি, তো এখন এখানে একটা অপশন আছে স্ট্রাক। আমি যখন স্ট্রাকটে ক্লিক করবো, যতগুলো ইমেল এখানে পেয়েছে পুরো লেখার মধ্যে সবগুলো ইমেল সে আমাকে দিয়ে দিবে, সবগুলো ইউএসের। দেখেন আমি এখানে ক্লিক করেছি, স্ট্রাকটে ক্লিক করেছি, এখানে 30টা ইমেল অ্যাড্রেস পেয়েছে। দেখেন 30টা ইমেল অ্যাড্রেস এখানে পেয়েছে। ঠিক আছে, এই 30টা ইমেল অ্যাড্রেস আমি এখানে এই পাশে এসে কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে যখন আমি এক্সেলে পেস্ট করবো, এক্সেলে পেস্ট করলে একটা প্রবলেম এখানে আছে, সেটা হচ্ছে কি, একটা প্রবলেম যখন আসে সেটা হচ্ছে কি, এখানে আমি পেস্ট করলে দেখেন সবগুলো মিলে একটা লাইনে হয়ে গেছে, মানে একটা কলামে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাকে এটা কী করতে হবে, আমি একটা ওয়ার্ডে গিয়ে একটা নতুন একটা ডকুমেন্ট নিব, সেক্ষেত্রে আমি সবগুলোকে এখানে পেস্ট করবো, প্রত্যেকটা ইমেইলের কমার পরে আমি এটাকে একটা এন্টারে ক্লিক করে একটা একটা লাইনে করে ফেলবো, আলাদা আলাদা লাইনে করে ফেলবো, আলাদা আলাদা লাইনে করে ফেলতেছি। ঠিক আছে, আলাদা আলাদা লাইনে যখন আমি করে ফেলবো, আমি সবগুলো দেখাবো না, কয়েকটা দেখাচ্ছি। এইটা যখন আপনি গুগলে এসে এক্সেলে এসে যখন এটা যখন আপনি পেস্ট করবেন, তখন এটা আলাদা আলাদা লাইনে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা লাইনে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এখানে পরে মনে করেন যে প্রথমে আমি নিলাম যে এসএল, আমি এই কলামে না, এই কলামে লিখবো, মনে করেন আমি এখানে এসএল নিলাম। এরপর হচ্ছে কি ক্যাটাগরি অথবা নিশ, আপনি এখানে নিশ লিখতে পারেন। এটা নিশ লিখেছি। এরপর এটা হচ্ছে কি, এইটাকে আমি এটাতে করি, এটাতে আপনি করেন যে টার্গেটেড মেইল, ইমেল দিয়ে আমি লিখেছি। এবার আপনি যদি এই টোটালটাকে যদি এইভাবে কী করেন, একটা বর্ডার দিয়ে দেন, দিয়ে দিলেন, উপরেরটাকে আপনি কী করেন, এটা এটা যতগুলো হয় ততগুলো করতে হবে। জাস্ট 4টা 5টা নিয়েছে, 4টা 5টা দেখাচ্ছি। এটাকে আপনি বোল্ড করছেন এবং এই লাইনটাকে আপনি চাইলে একটু করে কালার করে দিতে পারেন। কালারগুলো করলে ভালো লাগে, বায়ার মনে করে যে আপনি বায়ারের কাজটাকে কী দিয়েছেন, মূল্যায়ন করেছেন। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে লিখবো যে আমাদের নেক্সট ছিল হচ্ছে কি ডগ শপ। আমি এখানে এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে, আচ্ছা আমি করে দিব, ডগ শপ দিয়েছি। এরপর হচ্ছে কি আমি এটাকে ডাবল ক্লিক করছি, এরপর এখানে একটা কলাম করব, সেই কলামের নাম হচ্ছে কি লোকেশন। আমি এখানে কি করতে পারি, টার্গেটেড লোকেশন লিখতে পারি, টার্গেটেড লোকেশন আমি দিয়েছি। এটাকে আমি ডাবল ক্লিক করতেছি, এইখানে এসে আমি এটাকে ইউএসএ লিখবো। ঠিক আছে, এখন আমার এই টার্গেটেড ছিল এগুলো, তারপর আমি ইউএসএ মানে সবগুলো তো ইউএসএর হবে, এখানে সবগুলোকে আমি ইউএসএ দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এইটাতে এসে এটাও হচ্ছে আমার টার্গেটেড নিচ হচ্ছে ডগ শপ, তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। দেখেন এতটুকু হয়েছে। এবারে যদি আপনি এটাকে ডিজাইন করে যদি বায়ারকে দিয়ে দেন, সিরিয়াল নাম্বারটা আপনারা এখান থেকে দিবেন। সিরিয়াল নাম্বার কীভাবে করতে আমি দেখিয়েছি। আমি সিরিয়াল নাম্বারটাকে কী করতেছি, মাঝখানে নিয়ে আসতেছি, মাঝখানে নিয়ে আসতে এই সিরিয়াল নাম্বারটাকে কন্ট্রোল চেপে দেবো, যখন নিচের দিকে টেনে দিব, তো হয়নি, কর্নারটা সিলেক্ট করতে হবে। 5টা এই নাম্বারটা যখন এখন দিয়ে দিবেন, এইভাবে আপনারা কাজটা নিতে পারেন। ইমেল কীভাবে দেখছেন কত ইজিলি আমি ইমেল কালেকশন করে ফেলেছি। এবং ভেরিফাইড ইমেল কালেক্ট করতে, এটাকে ভেরিফাইড কিনা সেটা দেখতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার ইমেইলে প্রত্যেকটা ইমেল যে ভেরিফাইড, বায়ার যদি আপনাকে ভেরিফাইড বলে, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস চেক করতে হবে। ভেরিফাইড ইমেল চেক করার সিস্টেমটা হচ্ছে কি, আমি এখানে সবগুলো লেখাকে কপি করেছি। আপনার ইমেইলের অপশনে গিয়ে, টাকা তো বায়ার এমনি এমনি দেবে না, এটা একটু আপনাদেরকে টাকাটা একটু হালাল করতে হবে, কিছু কিছু কাজ ম্যানুয়ালি করতে হবে। ভেরিফাই লিমিট চেক করার সিস্টেমটা হচ্ছে আমি এখানে দিচ্ছি। আরও অনেকগুলো সিস্টেম আছে, আপনারা ইউটিউব দেখলে অনেক পাবেন। যেটা করি খুবই সিম্পল। এখান থেকে মনে করেন আমি এই জায়গায় যদি আমি এটাকে পেস্ট করে দিই, তখন এখানে ভেরিফাইড ইমেল যে এটা মানুষের নাম চলে আসবে, এই ডোমেনটা যে ভেরিফাই সেটা চলে আসবে। এখানে এটা ভেরিফাইড কিনা এই দেখেন, দেখতে পাচ্ছেন যে একটা ডিটেলস, এটা সম্পর্কে একটা ডিটেলস এখানে চলে আসছে। দেখেন তার মেল আছে, তার দেখেন ভিডিও কলের অপশন আছে, এটা তার দেখেন এই সব কিছু আছে, এগুলো আছে মানেই হচ্ছে কি এটা মোটামুটি ভেরিফাইড ইমেল। এখানে এই মেলটা ব্যবহার করা যাবে। তো এই ধরনের ইনফরমেশন আপনারা সবসময় পাবেন। তো এইভাবে ইমেলটা কালেক্ট করতে হয়, বুঝতে পেরেছেন। তো আরও ইমেল কালেক্ট করার আরও টিউটোরিয়াল আমার কাছে আছে, এগুলো আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন। এগুলো নিয়ে আমি আরও অনেক কাজ করতেছি। লিড জেনারেশন অনেক হিউজ একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে অনেক রকম কাজ করতে হয়। কিছু কিছু জায়গায় লিমিটেশন থাকে, সেই লিমিটেশনগুলো বাদ দিয়ে কীভাবে কাজ করতে সেটাও আছে। তো দেখেন আরেকটা রিসেন্টলি একটা নতুন একটা অ্যাপস আসছে, সেটা হচ্ছে কি অ্যাপোলো। দেখেন নতুন একটা অ্যাপস আসছে, সেটা দিয়েও কিন্তু ইমেল কালেক্ট করতে হয়। কীভাবে করতে হয় সেটা আমি পরবর্তী এটা নিয়ে আমি টিউটোরিয়াল বানাচ্ছি, এটা একেবারে নতুন আসছে। আমার এটা নিয়ে এখন রিসার্চ শেষ হয় না, আমি সেজন্য দিতে পারবো না। এখন এটা নিয়ে আমি করব। দেখেন এখান থেকেই দেখেন খুব সুন্দর করে কীভাবে আপনারা রিসার্চ করে ফেলতে পারবেন। আমি একটু করে দেখাই। মনে করেন আপনি এখানে এসে কোম্পানিতে ক্লিক করলেন, আপনার কোম্পানিটা কী হবে, সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানির এখানে এখানে এসে কোম্পানি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, আপনাকে এখানে এসে অনেকগুলো কাজ আছে, এখনও এগুলো আমি রিসার্চ করে শেষ করতে পারি নাই। তো কোম্পানির জায়গায় এসে আপনাকে এখানে কোম্পানি লিখতে হবে। এটা দেখেন প্রিমিয়াম ভার্সনটা আনতে হবে, এটা নিয়ে আমার এখনও শেষ হয় নাই। কোম্পানির জায়গায় এসে এখানে এই যে সার্চ আসছে, এখান থেকে আপনি কোম্পানিটা দিবে, আপনাকে যে এই ক্যাটাগরিটা দিচ্ছে। মনে করেন আমি প্রথমে ডগ শপ লিখেছি, আমি যদি মনে করি এখানে রিয়েল এস্টেট কোনো কোম্পানি লিখি, রিয়েল এস্টেট লিখেছি, এটা দিয়ে আমি যখন সার্চ করবো, রিয়েল এস্টেটের দেখেন এইটা কি আসছে, রিয়েল এস্টেট যতগুলো আছে পুরো ওয়ার্ল্ডে সবগুলো এখানে চলে আসছে। দেখেন এখানে টোটাল কত পেয়েছে, 124K। এখন যদি আমি এটা কি করি, লোকেশনটা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখেন এখানে লোকেশন অ্যাকাউন্ট
লোকেশন, সেক্ষেত্রে দেখেন আমি এখানে লোকেশনটা যদি আমি দিই, এখান থেকে যদি আমি এটাকে ইউনাইটেড স্টেটস করি, তখন এটা 124K যেটা আসছে সেটা কি হয়ে যাবে 1,24,000। এটা এখন কমে যাবে, ইউনাইটেড স্টেটে যতগুলো কি আছে রিয়েল এস্টেট আছে সেটা আসবে, এখন আসছে কত 71। এবার এখান থেকে এসে যদি আমি এমপ্লয়ীদের নাম হিসাব করি, এমপ্লয়ীদের নাম এটা না, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড এখানে কী কী আসে। এবার দেখে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড বলতে তার এখন কি কোন ধরনের রিয়েল এস্টেট সেটা যদি চান, এটা কি অ্যাকাউন্টিং, এটা কি এগ্রিকালচার, এটা কি এয়ারলাইন্সের রিয়েল এস্টেট নাকি অল্টারনেটিভ ডিসপিউট, এটা এখান থেকে করা যায়। এগুলো নিয়ে ডিটেলস আছে, আমি এত সুন্দর করে এখানে বলতে পারবো না, কারণ আমার এখানে এখনও রিসার্চ শেষ হয় নাই। এটা রিসার্চ শেষ হওয়ার পর এটাতে কীভাবে ব্যবহার করতে সেটা আমি দিব। দেখেন খুব ইজিলি রিয়েল এস্টেটের ইনফরমেশন আমি এখান থেকে নিয়ে ফেলতেছি। তো এটা হচ্ছে কি প্রিমিয়াম ভার্সন যদি করেন অনেক কিছু কাজ করা যাবে, আর যদি প্রিমিয়াম ভার্সন না করেন এখানে আপনি সর্বোচ্চ 25টা মতো ফ্রিতে নিতে পারবেন। দেখেন সিলেক্ট অল কোম্পানি মাত্র 25টা নিতে পারবেন এখান থেকে, আপনি এর চেয়ে বেশি নিতে পারবেন না, যেহেতু এটা ফ্রি ভার্সন। তো আমি 25টা এখন নিয়েছি, একদিনে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর মানে 25টা করে নেওয়া যায়, তাহলে এটার লিমিটেশন আছে। আমরা প্রিমিয়াম ভার্সনটা নিলে আরও বেশি পাইতাম, এখন পাচ্ছি না। তো এখন আমরা যতটুকু পাচ্ছি ততটুকু নিব, এটাই আমি টিউটোরিয়াল দিয়ে দিব। তো আমাদের কাছে আপাতত যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখেন, আপনারা মার্কেট প্লেসে এন্ট্রি করেন, মার্কেট প্লেসে এন্ট্রি করার পরে কাজগুলো পাইলে কীভাবে কাজটা করে দিতে হবে তখন আমি সহ হেল্প করব। আমি সহ হেল্প করার পরে প্র্যাকটিক্যালি কাজ যখন করব তখন আপনারা বুঝে ফেলতে পারবেন একটা দুটো কাজ করলে আর অনেক কিছু মানে একটা দুটো কাজ করতে পারলে তখন আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো ইমেল কালেকশন একটা যে ইয়াটা আছে টিউটোরিয়াল আছে, ওইটা দেখলে ওখান থেকেও বুঝবেন। ওখানে কেন্দু নামে একটা সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, ওই কেন্দু দিয়েও আপনারা কী করতে পারেন। তবে সেই কেন্দুরও একটা লিমিটেশন আছে, আপনি 50টা লিড কালেক্ট করতে পারবেন কেন্দু দিয়ে পার ডে। তো সেক্ষেত্রে যদি 50টার বেশি 100টার বেশি যদি আপনাকে ইমেল কালেকশন করতে হয় তাহলে আপনাকে 3-4 দিন 5 দিন সময় নিতে হবে। এবং ওইটা ছাড়াও ইমেল কালেকশন আরও অনেক টুলস আছে। আমি যদি কেন্দ্র দিয়ে যদি 50টা নিই, এখান থেকে যদি আমি 25টা নিই তাহলে আমার 75টা হয়ে গেছে। এরপর আরও যে টুলসগুলো আছে সেগুলো যদি আমি আরও 50টা 25টা করে নিতে পারি তাহলে আমার একদিনে প্রায় 200-300 লিড কালেকশন করা হয়ে যাচ্ছে। তো এগুলো অনেক ধরনের সিস্টেম আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করবো এগুলো নিয়ে, আস্তে আস্তে আমরা শিখবো। তো প্রথমত যেগুলো আমরা দিচ্ছি সেগুলো নিয়ে মার্কেট প্লেসে এন্ট্রি করেন, কাজ পেয়ে গেলে কাজগুলো করে দেওয়ার জন্য সমস্যা হবে না, আপনার কাজ বুঝে কাজ নিয়ে ফেললে কোনো সমস্যা নেই। বায়ার যখন আপনাদেরকে মেসেজ করবে কাজের জন্য, কাজটা যদি না বুঝেন, কাজটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। ভাই আপনাকে কাজটা যখন কথা বলতেছেন তখন আপনাকে বায়ারের সাথে মিনিটের মধ্যে সেকেন্ডে আপনাকে বায়ারের প্রত্যেকটা কথা আপনাকে রিপ্লাই দিতে হবে। যদি আপনি বায়ারের কথা যদি বুঝতে দেরি করেন, কথা যদি না বুঝেন, বায়ারকে যদি আপনি বারবার ডিস্টার্ব করেন তখন বায়ার বুঝবে যে আপনি কাজ বুঝতেছেন না, তখন আপনাকে বায়ার কাজ দিবে না। তো আপনি যে সময় মেসেজ দিচ্ছেন সেই সময় যদি আপনি আমাকে না পান, আমি হতে পারে লাঞ্চ করতেছি, আমি এমনও হতে পারে আমি নামাজ পড়তেছি, আমি হতে পারে আমি শাওয়ার গেছি, এমন হতে পারে যে আপনি আমাকে অফ ডেতে শুক্রবারে নক দিচ্ছেন, শুক্রবারে আপনি আমাকে নক দিলে আমাকে জীবনেও পাবেন না, আমি আমার ফ্যামিলি টাইম শুক্রবার আমার অফ ডে। তো এরকম যদি কখনো হয়ে থাকে তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে কাজটা বুঝতে হবে, ইংলিশটা বুঝতে হবে। বায়ার যদি আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, সেই মেসেজটাকে কপি করে ইয়াতে গুগল ট্রান্সলেটে এসে ট্রান্সলেট করবেন, তখন বোঝার চেষ্টা করবেন যে বায়ার আপনার কাছ থেকে কী চাইছে। সেক্ষেত্রে যদি বায়ারকে আবার রিপ্লাই যেটা দিতে হবে সেটা যদি আপনি ইংলিশে দিতে না পারেন, বাংলা লেখাটা আপনি গুগল ট্রান্সলেটের বাংলা এদিকে বাংলা করে, এদিক থেকে এটাকে বাংলা করে এখানে লিখে দিবেন যে এখানে বেঙ্গলি করেছেন, আপনি এখানে বাংলাটা লিখবেন, ইংলিশটা আপনাকে এখানে দিবে। তারপরে যদি আপনি না পারেন এখান থেকে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, বাংলার একটা অপশন আছে, আমি এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমি যা বলবো অ্যালাউ করেছি, এখন আমি যা বলবো সব কিছু এখানে লিখে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এটা যখন উঠে যাবে দেন আপনি এটাকে আপনাকে এটা ইংলিশ করে দিচ্ছে। আপনি যে কোনো কিছু লিখে বুঝতেও না পারেন, লিখতে না পারেন, বাংলাও যদি ভালোভাবে লিখতে না পারেন, সেটা যদি আপনি এখানে বলে দেন সেটার ইংলিশ কিন্তু এদিকে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি যা যা বলেছি সেটা ইংলিশ হয়ে গেছে। এই ইংলিশ লেখাটা কপি করে যখন বায়ারকে দিবেন, আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা ইংলিশে লিখতে না পারলে সেটা আপনি এখান থেকে ট্রান্সলেট করে নেবেন, এখান থেকে ট্রান্সলেট করে বায়ারকে দিবেন। তারপর আপনি এখানে একটু চেক করবেন যে আপনি যা যা বলতে চাচ্ছেন সেটা ঠিক আছে কিনা, সেটা দেখে আপনি এখান থেকে কপি করে বায়ারকে দিয়ে দিলেও হয়ে গেল। তাহলে কাজ বুঝে কাজ নেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। এরপরে কাজটা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, আমি আছি, আমাদের মধ্যে এক্সপার্ট টিম আছে, আমাদের মধ্যে এই বেচে যারা আছে তারাও মিলে আমরা যে কাজটা করে দেবো। একটা দুইটা কাজ প্রথমে আমরা শেয়ার করে করলে আমাদের মধ্যে অ্যামাউন্টটা যদি আমরা কারো সাথে শেয়ার করি, আপনার $100 একটা কাজ পেয়েছেন, দেখা যাচ্ছে 50% কাজ আমাদের মধ্যে অন্য কেউ একজন করে দিয়েছে, তাহলে আপনাকে 50% পেমেন্ট তাকে দিয়ে দিতে হবে। একদম সিম্পল কথা, নাথিং ইজ ফ্রি হেয়ার। এখানে কেউ আপনাকে ফ্রি কাজ করবে না, সময় দিবে না কেউ, দুনিয়াতে কোনো ফ্রি বলতে কিছুই নেই। মা বাবার ভালোবাসাটা ছাড়া ফ্রি বলতে কিছুই নেই। তো এখান থেকে এটা বুঝতে হবে যে প্রথম একটা দুটো কাজ আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। $50 কাজ আমাকে $10 দিয়ে নিতে হবে। যদি পারতাম ফ্রিতে করে দিতে হবে, এখানে ফ্রি করার কোনো সুযোগ নেই, কারণ ফ্রি করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, বায়ারের অ্যাকাউন্টও সাসপেন্ড হবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। কারণ আপনি ফ্রিতে করলে ফাইবারের কোনো মানে মার্কেট প্লেসের কোনো কমিশন থাকবে না, মার্কেট প্লেসের কমিশন না থাকলে আপনাকে সে অ্যাকাউন্ট রাখবেন, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, ডিসেবল করে দেবে। কারণ আপনি যখন বাজারে যখন একটা মুরগি বিক্রি করতে যান, মুরগি বিক্রি করার পরে এখানে বাজারের যারা মালিক আছে তাদেরকে আপনাকে টুলস দিতে হয়, এই টুলটা যদি আপনি না দেন তখন আপনাকে তারা ধরে ফেলবে।
ধরে আপনাকে টুলটা অবশ্যই দিতে হবে, না হলে আর পরের বার আপনাকে চিহ্নিত করে রাখছে এই টাকাটা তো নেবে, পরের বার আপনাকে ওখানে কিছু বিক্রি করতে দিতে পারে। ঠিক তেমনি ফাইবার যদি কোনো কাজ যদি আপনি ফ্রিতে করেন বা মার্কেট প্লেসের বাইরের কাছ থেকে টাকা পয়সা নেন, ফাইবার যদি একটু করে বুঝতে পারে। আমি গত পরশুদিন এই যে carework.com নামে এখান থেকে একটা মেসেজ পেয়েছিলাম। আমাকে মেসেজটা দিয়েছে ডাটা এন্ট্রির একটা কাজ। সেই কাজটা এটা হচ্ছে নতুন একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস অনেকে জানেই না যে এখানে একটা মার্কেট প্লেস আসছে। তো এটাকে আমাকে হঠাৎ করে একটা মেসেজটা দিয়েছে আমাকে বলা হচ্ছে কি ওনাদের যেই ম্যানেজিং যে ডিরেক্টরটা আছে, মানে কি এটাকে প্রোডাকশন ম্যানেজার মনে হয়, ওনার সাথে কথা বলার জন্য আমাকে কী করতে হবে, টেলিগ্রামে চ্যাট করতে হবে। তো আমি মেসেজটা দেখেছি এবং সাথে সাথে রিপ্লাই করছি আমি কাজটা করতে পারবো। মেসেজটা করছি 1 মিনিট 2 মিনিট হয় নাই, আমার মেসেজটা সহ বায়ারের মেসেজটা ডিলিট করে ফেলছে। কেন? টেলিগ্রামে চ্যাট করতে বলছে এই জন্য। কারণ এই মার্কেট প্লেসের বাইরে আপনাকে কোনোভাবে চ্যাট করার জন্য অ্যালাউ করবে না। এটা আপনি করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, বায়ার করলে বায়ারের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। বুঝতে পেরেছেন? কারণ মার্কেট প্লেসের বাইরে যদি আপনারা আলোচনা করেন, টাকাটা তো মার্কেট প্লেসের বাইরে লেনদেন হয়ে যাবে। মার্কেট প্লেসে তো আর কোনো কমিশন নেই, তারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে রেখেছে, আপনি এখানে কাজ করতে পারতেছেন, বাইরে এখানে কাজ দিতে পারতেছে, এত সুন্দর প্ল্যাটফর্ম, এখানে ওরা হাজার হাজার ডলার এখানে ইনভেস্ট করেছে। তো ইনভেস্ট করার পর তারা যদি এখান থেকে লাভ না পায় তাহলে আপনাকে কেন রাখবে এখানে? লাভ না পাইলে মা বাবাও ছেলেকে অস্বীকার করে। 5টা ছেলে আছে, কেউ ভালো ইনকাম করতেছে, কেউ একেবারে ইনকাম করতেছে না। যে ভালো ইনকাম করতেছে মা বাবার কাছে তারাই ভালো। তো এখানে মা বাবার কাছে যদি ছেলে মেয়ে যদি একটু বিভেদ হয়ে যায়, এটা কেউ প্র্যাকটিক্যালি নেবেন না এবং সিরিয়াসলি নেবেন না। কিছু কিছু হয়, সবগুলো মা বাবা একরকম না। কিছু কিছু জায়গায় এই জিনিসটা প্র্যাকটিক্যালি একদম বাস্তবতা পরীক্ষিত। তো তারা যদি এরকম করে মার্কেট প্লেস কেন আপনাকে এরকম করবে না? তো বুঝতে পেরেছেন? সো লিডের ব্যবসাগুলো এভাবে হয়। লিড জেনারেশনের অনেক রকম আমরা কাজ শিখবো। আমরা দেখি আজকের মডিউলার কী আলোচনা আছে। আজকের মডিউলে যদিও সময় কম, আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব। মিনহাজ মাহিন স্যার যিনি হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্ন আমি পরে নিব। আমি এখানে আরেকটা কাজ আছে, সেই কাজটা দেখিয়েই আমরা আজকে ক্লাসটা শেষ করব। তো এটা একটা সিম্পল একটা কাজ। এখানে ইমেল কালেকশনের বিভিন্ন অপশন দেখেছি, গুগল ফর্ম দিয়ে কীভাবে ইমেল কালেকশন করতে সেটা দেখার চেষ্টা করবো। তো গুগল ফর্মটা খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এখন, কারণ এই যে ইমেল কালেকশনের বিভিন্ন সিস্টেমগুলো, বিজনেস প্রতিষ্ঠানগুলো যেমন ইভালি ইমেল কালেকশন করেছে, তারা একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে। আমাদের প্রতিষ্ঠান, আমি এগুলোকে একটু ডিলিট করে দিই, এখানে যতগুলো ট্যাব নিয়েছে আমি সবগুলো একটু ডিলিট করে দিই। আমাদের যে প্রতিষ্ঠানটা আপনাদেরকে এখানে অ্যাডমিশন নিয়েছে, আপনাদের যে লিডটা আমাদের কাছে আছে, তারাও কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপ করে কী করেছেন, একটা সফটওয়্যার একটা ওয়েবসাইট ডেভেলপ করে আপনাদের লিডগুলো নিয়েছেন। তো এইখানে পুরো ওয়ার্ল্ডের প্রায় 70% 60% মানুষ প্রোগ্রামিং জানে না, ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানে না। তো তারা কীভাবে লিড কালেক্ট করবে? তাদের ব্যক্তিগত প্রয়োজনে বা তাদের বিজনেসের প্রয়োজনে। মনে করেন আমি কি করতেছি যে আমার কাছে কোনো ওয়েবসাইট নেই, ঠিক আছে, আমি আপনাদেরকে একটা সার্ভিস দিতে যাচ্ছি। আমি ওয়েবসাইট না থাকলে আমি আপনাদের কাছ থেকে আপনাদের ইনফরমেশনগুলো কালেক্ট কীভাবে করবো? তো সেই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিগত প্রয়োজনে, যেমন আমি একটু প্র্যাকটিক্যাল দিই, এক্সাম্পল দিই, সেক্ষেত্রে বলি যে করোনার সময় আমাদের কক্সবাজারের ডিসি নিজস্ব ডিসি তহবিল থেকে, সরকারি একটা ডিসির একটা ফান্ড থাকে, ওই তহবিল থেকে করোনাকালীন নির্দিষ্ট ক্যাটাগরির কিছু মানুষদেরকে কী দিয়েছেন, উনি রিলিফ দিয়েছেন, ত্রাণ দিয়েছেন। এই নির্দিষ্ট মানুষজনকে ত্রাণ দেওয়ার জন্য উনি একটা গুগল ফর্ম লঞ্চ করছে। এই গুগল ফর্মটা পূরণ করে সাবমিট যখন করেছে, তারাই কী করতে পেরেছে, পেয়েছে, রিলিফ পেয়েছে। সেক্ষেত্রে দেখেন এই যে আপনারা সবাই এখানে ভর্তি হওয়ার জন্য এরকম একটা ফর্ম আপনারা ফিল আপ করছেন। এই ফর্মটা ফিল আপ করে যখন অ্যাপ্লাই নাতে ক্লিক করছেন, আপনাদের সব ধরনের ইনফরমেশন আমাদের কাছে চলে আসছে এবং আপনার নামে একটা রেজিস্ট্রেশন কার্ড জেনারেট হয়েছে, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো এই যে প্রোগ্রামিং যে সফটওয়্যার ওয়েবসাইট যদি আমরা ডেভেলপ করতে না, তাহলে আমরা কীভাবে কী করবো, কালেক্ট করবো, ইমেল কালেক্ট করবো বা ইনফরমেশন কালেক্ট করবো? সেক্ষেত্রে গুগল আমাদের জন্য খুব সুন্দর একটা দিয়েছে। এখন বর্তমানে বিভিন্ন বিজনেসম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানে এই গুগল ফর্মের ব্যবহারটা খুব বেশি জনপ্রিয় উঠেছে, এটা ব্যবহার করতেছে। তো আমরা এখানে গুগল ফর্মে ক্লিক করছি। আপনি চাইলে দেখেন গুগল ফর্মটা ক্লিক করার জন্য আপনি যে ব্রাউজারটা ইউজ করবেন, গুগল ক্রোম, এখানে এই গুগল ক্রোমের পাশে এখানে গুগলের সবগুলো প্রোডাক্ট দেখা যাবে, এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে ক্লিক করে না খুঁজে না পান, তখন আপনি গুগলে যাবেন। এই গুগল ফর্মটা ব্যবহার করার জন্য গুগল ডক্স, গুগল শিট, গুগল ফর্ম, গুগলের যতগুলো প্রোডাক্ট আছে, ইউটিউব বলেন, প্লে স্টোর বলেন, সবগুলো যদি আপনি ব্যবহার করছেন, মিনিমাম আপনার থেকে একটা জিমেলের অ্যাকাউন্ট থাকতে হবে। তো জিমেলের অ্যাকাউন্ট আমাদের সবার কাছে আছে। আমি এখানে এসে গুগল ফর্ম যখন ক্লিক করে দিব, এই গুগল ফর্মে অপশনটা আসছে, এটাতে ক্লিক করলে যেই কথা আমি ওখান থেকে যেটা সার্চ করছি সেটা সেম কথা দেখেন। এখানে এসে যদি আমি এটাকে পার্সোনাল করে দিই, দেখেন যে এখান থেকে সেম এই অপশনটা আসছে, এখানেও সেম এই অপশনটা আসছে। তো আমি এখানে যে কোনো একটা ব্যবহার করবো। আমি একটা একটু তাড়াতাড়ি করে ব্যবহার করে দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো আমি গুগল ফর্মটা ব্যবহার করবো এই আমাদের অনলাইন অ্যাডমিশন ফর্মের মতো করে। দেখেন আমি এখানে লিখতেছি, এই উপরের যে হেডলাইনটা সেটা আমি এখানে লিখবো, অনলাইন অ্যাডমিশন ফর্ম। এখানে আমি লিখতেছি অনলাইন অ্যাডমিশন ফর্ম, আমি এখানে লিখেছি। এবার এখানে যা যা লাগবে, এই যে নামের যে কলামগুলো আছে, সেগুলোকে কোয়েশ্চেন বলা হচ্ছে। এখানে দেখেন এই যে আনটাইটেল কোয়েশ্চেন, আমি এখান থেকে টাইটেল করবো, এটার নাম আমি লিখবো। সেক্ষেত্রে আমি প্রথমে লিখলাম নাম। আপনাদের মধ্যে কি কেউ একজন মাইকন করে আমাকে বলতে পারবেন যে এখানে নামের পরিবর্তে পাশে এখানে যে একটা স্টার মার্ক দিয়েছে, এটা কেন দিয়েছে? কেউ একজন কি বলতে পারবেন?
এটা কেন মাইক অন করে কেউ বলতে পারবেন? এটা হচ্ছে ভাই ম্যান্ডেটরি, এটা অবশ্যই এক্স্যাক্টলি, দিতে হবে। এটা এক্স্যাক্টলি আপনি এই নামের জায়গায় এখানে কিছু একটা না লিখলে, এই জায়গাটা খালি রাখলে আপনার অ্যাপ্লাইটা সাবমিট হবে না। ম্যান্ডেটরি ফিল্ডের পাশে এভাবে রেড মার্ক থাকে, স্টার মার্ক থাকে। সেক্ষেত্রে আমরা এখানেও দেখেন এই যে নামের কলামটা আমরা এটাকে ম্যান্ডেটরি দিব, সেটা দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে দেখেন রিকোয়ার্ড। আমি রিকোয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এটাতে একটা লাল বাটন চলে আসবে, একটু পরে স্টার চিহ্ন চলে আসবে। আমি পরবর্তী কোয়েশ্চেন যখন নিব, দেখেন আমি এখানে নেম ক্লিক করার সাথে সাথে আমাকে আনসারটা অটোমেটিক সাজেস্ট করতেছে, শর্ট আনসার হবে এখানে, কারণ নামটা আপনি শর্ট আনসারে লিখবেন। যদি আমি বড় কোনো আনসার লিখতে হবে সেই জায়গায় এটা অটোমেটিক আমার থেকে এখান থেকে সাজেস্ট করবে। এখানে দেখেন আনসারের অনেকগুলো ফিল্ড আছে। দেখেন আমি এখানে আরেকটা ক্লিক করেছি, আরেকটা ক্লিক করার পর আমি এখানে লিখবো যে দেখেন দেখছেন স্টার মার্কটা চলে আসছে। তো নামের পরে আমার ফাদার্স নেম মাদার্স নেম দেওয়ার দরকার আছে কিনা দরকার না, তারপর আমি দিয়ে দিই ফাদার্স নেম দিয়েছি। এগুলো আমি ম্যান্ডেটরি রাখতেছি না, আপনাদের ইচ্ছে হলে দিবেন, ইচ্ছে না হলে দিবেন না। আমি এখানে দিচ্ছি মাদার্স নেম। দেখেন মাদার্স নেমে লিখতেছি, সেটাও আমাকে শর্ট আনসার সাজেস্ট করতেছে। এটাকে অটোমেটিক সাজেস্ট করবে, কোনটা সাজেস্ট করবে সেটা আমি দেখাবো পরে, চেঞ্জ হয়ে যেটা আসবে সেটা দিচ্ছি। এরপর আমি এখানে লিখবো যে সেল নাম্বার বা ফোন নাম্বার। সেল নাম্বার লিখেছি, আমাকে এটাও শর্ট আনসার দিচ্ছে। তো এখান থেকে এটা থাকবে, আমি সেল নাম্বারের কলামটা ম্যান্ডেটরি করে দিচ্ছি। এরপর দেখেন এখানে আমি লিখবো ইমেল অ্যাড্রেসটা, ইমেল লিখেছি, সেটাও শর্ট আনসার হবে অটোমেটিক। এখানে দেখেন এটা অটোমেটিক শর্ট আনসার হয়ে যাচ্ছে। আগে আরেকটা থাকে, এটাকে আমি রিকোয়ার্ড করে দিচ্ছি ম্যান্ডেটরি, যে রিকোয়ার্ড। এরপর আমি আরেকটা ক্লিক করতেছি, এখন আমি লিখবো যে দেখেন এখানে কিন্তু আনসারের অপশনগুলো থাকে, যখন আমি এখানে যা লিখি সেটা অটোমেটিক সাজেস্ট করে অন্যরকম হয়ে যায়। তো আমি এখানে দেখেন এখানে আমি লিখতেছি যে প্রেজেন্ট অ্যাড্রেস, এটার সাজেশন আনসারটা কী হয় দেখেন, এখন মাল্টিপল চয়েস আছে তো কী হয় দেখেন। আমি এখানে লিখতেছি প্রেজেন্ট অ্যাড্রেস, দেখেন অটোমেটিক আমাকে সাজেস্ট করবে। দেখছেন প্যারাগ্রাফ, একটা অ্যাড্রেস লিখতে গেলে আপনি শর্ট আনসারে হয় না, এটা পুরো বড় করে লিখতে হবে, এটা প্যারাগ্রাফ আমাকে সাজেস্ট করতে অটোমেটিক। ওকে, আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা রিকোয়ার করতেছি। এরপর আমি লিখবো এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট স্পেলিংটা আমি আজকে ঠিকভাবে লিখতে পারতেছি, আমার জীবনেও পার্মানেন্ট স্পেলিংটা ঠিক হয় না, আজকে কেন জানি ঠিক হয়ে গেছে বরাবর। আচ্ছা, তাহলে আমি পার্মানেন্ট অ্যাড্রেসটাকে রিকোয়ার করতেছি না, শুধুমাত্র প্রেজেন্ট অ্যাড্রেসটাকে আমি রিকোয়ার করেছি, ম্যান্ডেটরি করেছি। এরপর দেখেন আমি এখানে যদি লিখি যে আপনার জেন্ডার কি, জেন্ডারে গিয়ে আমি এখানে দেখেন আমাকে জেন্ডারটা মাল্টিপল চয়েস সিলেক্ট করা আছে। এখান থেকে আমি লিখলে একটা যদি আমি লিখি বাকিগুলো আমাকে সাজেস্ট করবে। মেল লিখলাম প্রথমে, মেল লিখে আমি পরবর্তী আসতে এখানে উপরে সাজেস্ট করতেছে। আমি অ্যাড অলে ক্লিক করলে এগুলো অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন কী কী আছে, মেল ফিমেল প্রেফার নট টু সে। কেউ আছে যে তার জেন্ডারটা সেক্সটা বলতে চায় না, যে তার কোন জেন্ডার বা এটা বলতে চায় না, তো সেক্ষেত্রে এটা দিলাম, এখানে আছে। এরপর আমি এখানে দিলাম যে ডেট অফ বার্থ। আমি যখন ডেট অফ বার্থ দেবো এখানে সাজেশনটা, প্রশ্নের অ্যান্সার সাজেশনটা আমাকে কী দেখেন, ডেট অফ বার্থ। দেখেন অটোমেটিক এখানে ডেট চলে আসছে। এরপর আমি যদি এখানে চাই যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা একাডেমিক কোয়ালিফিকেশন, দিয়েছি। এখন একাডেমিক কোয়ালিফিকেশন আমি মাল্টিপল চয়েস দিব। তো আমি চাইলে ড্রপ ডাউনে দিতে পারি, আমি মাল্টিপল চয়েস দিচ্ছি। ড্রপ ডাউন আমি অন্য জায়গায় ব্যবহার করব। তো এখানে আমি কোথায় পার্মানেন্ট জেন্ডারটা আমি কী করব, রিকোয়ার্ড করে দিব। ডেট অফ বার্থটা রিকোয়ার্ড দিব না, আপনাদের ইচ্ছা দিলে দিবেন, না দিলে নাই। এরপর দেখেন আমি এখানে এসে একাডেমিক এটা আমি দিয়েছি MBA/ মাস্টার্স। এরপর আমি ট্যাব দিয়ে পরবর্তী কলামে যাচ্ছি। আমি এখানে নিলাম ব্যাচেলর অনার্স, দিই আমি অনার্স বানানটা ভুল হচ্ছে মনে হয়, ঠিক আছে সমস্যা নেই। এরপর আমি এখানে এসে দিয়ে দিচ্ছি ডিগ্রি। এরপর আমি দিচ্ছি HSC, ট্যাব দিয়ে দুইটা ট্যাব দিলে পরবর্তী লেগে যাচ্ছে। এরপর দিচ্ছি আমি SSC, আমি মনে হয় না SSC নিচে কেউ আছে, আমি আর দিচ্ছি না। তো এটা মাল্টিপল চয়েস আছে, আমি এখান থেকে রিকোয়ার করে দেবো, এটা আপনাদেরকে দিতে হবে। আমি আরেকটা প্রশ্ন এখান থেকে অ্যাড করতেছি, এটা দিব হচ্ছে কোর্স, আপনারা কোন কোর্সটা করতে যাচ্ছেন বা কোন কোর্সটা করতেছেন। তো আমি এখানে দেখেন কোর্স যখন লিখেছি, আমি এখান থেকে কোনো আনসার, এটা শর্ট দিয়েছে, এটা বুঝতে পারি না যে আনসারটা কীরকম দিব, সেখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে আমি দিব ড্রপ ডাউন। আমি এখান থেকে ড্রপ ডাউন মেনুতে কোর্সটা বানিয়ে দিব। তো সেক্ষেত্রে প্রথমে মনে করেন ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রি দিলাম। তারপর যদি আমি দিই এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিতে পারি। এরপর আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারি। এরপর আমি এখানে ওয়েব ডিজাইন দিতে পারি। ওয়েব ডেভেলপমেন্ট প্রাইস সিমিলার। আমি এখানে গ্রাফিক ডিজাইন দিতে পারি। এরপর আমি যদি দিতে চাই আর কি দেওয়া যায়, SEO দিতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইউটিউব মার্কেটিং না দিয়ে আমি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি। আমি এটা আলাদা করে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া দিচ্ছি। আমি আরও চাইলে অনেকগুলো অ্যাড করতে পারি, অনেকগুলো ক্যাটাগরি ড্রপডাউন দিচ্ছি, আমি এটাকে রিকোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, লাস্টে এসে আমি আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের একটা ফটোগ্রাফ আমি নিতে চাই। সেক্ষেত্রে আমি একটা ছবি আপনাদের নিব, ফটোগ্রাফস
দিয়েছি। এখান থেকে ফটোগ্রাফার দিলে এটা আর কি থাকবে না, মাল্টিপল চয়েস, শর্ট আনসার, প্যারাগ্রাফ, এগুলো দিলে হবে না। এখানে আপনাকে ফাইল আপলোডে ক্লিক করতে হবে। ফাইল আপলোডে ক্লিক করছি, আপনাকে গুগল ড্রাইভের একটা পারমিশন চাইতে, সেটা কন্টিনিউ করে দিয়েছেন। এখান থেকে 1 MB একটা ফাইল, একটা ফাইল সর্বোচ্চ দিতে পারবেন বা আরও বেশি করে দিতে পারি। আমি বেশি বেশি দরকার না, যেহেতু একটা ফাইল দরকার, তখন আমি এটা সাইজটা 10 MB রাখতে পারি। যদি একটা সাইজ, একটা ছবি যদি আপনারা আপলোড দিচ্ছেন, সেটা যদি MB চেয়ে বেশি হয় সেটা আপলোড দিবেন। আমি 10 MB করে ম্যাক্সিমাম করে রেখেছি। এটাকে আমি রিকোয়ার দিচ্ছি না, ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। কারো ছবি আমার দরকার নেই। যদি কেউ যদি দিতে চান, দিলে কেমন হয় সেটা দেখার জন্য দিবেন এখানে। এখন আমি এটাকে ডিজাইন করব, এখানে এসে থিমে এসে ডিজাইন করব। ডিজাইন করে আমি উপরে একটা ছবি দিব। দেখেন এখান থেকে আমি চুজ ফাইলে যখন ক্লিক করব, আমার এখান থেকে যতগুলো ছবি আছে সবগুলো এখানে দেখা যাবে। দেখেন এটা হচ্ছে কি গুগলের থিম থেকে দেখাচ্ছে, ঠিক আছে? এখান থেকে গুগল থিম থেকে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আমি যদি আমার কম্পিউটার আছে এরকম যদি কোনো একটা ব্যবহার করছে, তখন আমি এখান থেকে আপলোড থেকে দেখাবো। আমি এখান থেকে যদি দেখি ডিজিটাল আইটি ইনস্টিটিউট কোনো ছবি টবি আমার কাছে আছে কিনা আমি দেখার চেষ্টা করি। এখান থেকে আমি কোনো একটা ছবি ব্যবহার করার চেষ্টা করি। এই যে দেখেন, এই একটা লোগো আমার কাছে আছে, এটা যদি আমি এখানে দিই, এটা উপরে চলে আসবে। উপরে দেখেন কীভাবে আসবে, এখানে একটা ক্রপের একটা অপশন আসবে। সেই ক্রপ থেকে আমাকে এটা এতটুকু দেখাচ্ছে, যদিও ইন্টারনেট একটু লোড কমার কারণে ভালোভাবে দেখাচ্ছে না। থাক এতটুকু, আমি এটা ডান করে দিচ্ছি, এটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। আমি সময় কমার জন্য এটা অপেক্ষা করতে পারতেছি না, এটা হোক। এরপর দেখেন এখানে কালার, আপনি চাইলে এটার এই যে এটা আসছে দেখেন কালারটা, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা এটার উপর ডিপেন্ড করে অটোমেটিক চেঞ্জ হচ্ছে। দেখেন প্রথমে এরকম ছিল না, আমি এখানে এটা যদি এরকম করে দিতে চাই করতে পারি। কালার যদি এটা করতে চাই করতে পারি। এখান থেকে আরও কালার আছে, আপনি চাইলে কালার এখান থেকে বানিয়ে নিতে পারবেন। মানে আমি এই কালারটা করে দিচ্ছি, ঠিক আছে? আমি অ্যাড করে ক্লিক করে দিচ্ছি, এই কালারটা এখানে আসছে। এরপর দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা কালার আপনি দিতে পারবেন, সাদা দিলেও দিতে পারবেন। এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবেন, আমি এটা দিলাম। এরপর দেখেন ফন্টের স্টাইল চাইলে আপনি এখান থেকে কয়েকটা ফন্ট আছে, এর চেয়ে বেশি ফন্ট এখানে না, আপনার যেটা খুশি সেটা ব্যবহার করতে হবে। আমি এখানে প্লেফুল এটাকে ব্যবহার করছি। তো এতটুকু আমার ডিজাইনটা হয়ে গেছে। এবার আমি এই ফর্মটা যদি আপনাদেরকে দিতে চাই, তাহলে কীভাবে দিব? আপনারা এই ফর্মটা যদি ফিল আপ করছেন, তখন এই ফর্মের একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। যেটা দেখেন আমি এখানে ক্লিক করব, এই যে স্যান্ড যে অপশনটা আছে, এই স্যান্ড অপশন আমি ক্লিক করব। তখন দেখেন এখানে কালেক্ট ইমেলস, এটা আমি দিতে পারি, এটা দিব না। এখন ইমেল যদি আপনাদেরকে করতে চাই, আপনাদের কাছে ইমেল নাই বলেই তো আমি এই ফর্মটাকে ফিল আপ করতে, তাহলে আমি ইমেল নম্বর থাকলে সবাইকে পাঠিয়ে দিতে পারতাম, আমার এই ফর্মের দরকার নেই। তখন আমি এই লিঙ্কটা আপনাদেরকে কীভাবে দিব, আপনারা পান মতো করে অ্যাডভার্টাইজমেন্ট আমি যেভাবে করব, সেটা হচ্ছে কি আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর একটা লিঙ্ক জেনারেট হয়েছে, এই পুরা যেটা ডিজাইনটা করেছি সেই ডিজাইনটার একটা অনেক বড় একটা লিঙ্ক কপি হয়েছে। আমি লিঙ্কটাকে এত বড় রাখবো না, আমি এটাকে শর্ট অ্যান্ড ইউআরএল করে ফেলবো। এখানে যখন ক্লিক করবো এটা শর্ট হয়ে গেছে। এবার যদি আমি এটাকে কপি করি, কপি করলে এটা কপি হয়ে গেছে এই লিঙ্কটা। এখন আমি যদি এটাকে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা এখানে 20 জন আছেন, আমি সহ 21 জন। এই 20 জনের মধ্যে আপনারা 20 জন 1 মিনিটের মধ্যে এই লিঙ্কটা, এই ফর্মটা ফিল আপ করে ফেলবেন সবাই। এটা 1 মিনিট চেয়ে 1 সেকেন্ডও বেশি লাগবে না, 1 মিনিট কম সময় লাগবে। আপনারা তাড়াতাড়ি এটাকে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেন। এখান থেকে এই যে আপনারা যেটা সাবমিট করবেন, টোটাল ইনফরমেশন যেটা সাবমিট করবেন, এটা কীভাবে কালেক্ট করতে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। তাড়াতাড়ি করেন, 11টা অলরেডি বেজে গেছে, আমাদের অনেক প্রশ্ন থাকবে। এটা তাড়াতাড়ি সাবমিট করে দেন, আমার কাছে এখানে সবার আসবে। আপনারা সবাই আশা করি লিঙ্কটা পেয়েছেন, তাড়াতাড়ি করে সাবমিট করে দেন সবাই, একদম সবাই। আমি অপেক্ষা করতেছি, আমি সর্বোচ্চ 10 থেকে 12 জনের হলে আমি কালেক্ট করে দেখা দিব, এতজনের জন্য আমি অপেক্ষা করবো না। এখনো পর্যন্ত একজনও করতে পারেন নাই। আমি একজনের রেসপন্সও পাচ্ছি না, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? কেউ সাবমিট করেছেন আমি দেখতে পাচ্ছি না। একটু তাড়াতাড়ি সেন্ড করেন, এটাকে ফিল আপ করে তাড়াতাড়ি সেন্ড করেন, কীভাবে করতে করেন। তিনজনের পেয়েছি, আপনারা 3 জন দিয়েছেন, মোহাম্মদ সোহানুর রহমান, হাসান মাহমুদ, মেহনাস, 3 জন পেয়েছি। বাকিগুলো তাড়াতাড়ি সাবমিট করে দেন।
মেহনাজ, তারপর আপনাদের ফাদার্স নেম পেয়েছি, মাদার্স নেম পেয়েছি, সেল নাম্বার পেয়েছি, ইমেল অ্যাড্রেস পেয়েছি, প্রেজেন্ট অ্যাড্রেস কসবা, মোল্লাপাড়া, শেরপুর টাউন, শেরপুর, চকবাজার, চট্টগ্রাম, ঢাকা। আপনারা এখান থেকে ফিমেল আছেন 25%, ফিমেল আছেন 40%, মেল আছেন 60%। দেখেন কারা 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 এমবিএ করেছেন, কারা কারা এইচএসসি পাস করেছেন, সব কিছু এখানে দেখা যাচ্ছে। এমবিএ পাস 20%, এইচএসসি পাস 20%,